ধন্যবাদ। আচ্ছা, সবাই খুব ভালো বুঝতে পারছো। ওকে, আমি তাহলে একটু শুরু করি। আচ্ছা, শুরুতে আমাদের যে পড়াটা সেটা হচ্ছে হার্টের বিষয়, হ্যাঁ? তো হার্ট আসলে তোমরা জানো যে কোথায় থাকে? এটা আমরা একটু শুরু করব যে লোকেশন অফ হার্ট, কেমন? আচ্ছা, আমরা যদি একটু এই পাশে একটু ছবি আঁকি, হ্যাঁ? এখানে যদি আমি একটু ছবি আঁকি, তাহলে একটু খেয়াল করবা সবাই। এই। আচ্ছা, এই জায়গাটায় থাকে হচ্ছে হার্ট, তাই না? মোটামুটি আমি একটা ডায়াগ্রাম ছবি আঁকলাম। তাহলে দেখো এই হচ্ছে আমার হার্টের পজিশন। তাহলে তোমাকে শুরুতে এটা একটু জেনে নিতে হবে যে হার্টটা আসলে কোথায় থাকে। ওকে। আচ্ছা, খেয়াল করো সেটা হচ্ছে এই জায়গাটাকে আমরা বলছি এটা হচ্ছে মেডিয়াস্টিনাম। সরি, এটা হচ্ছে ডায়াফ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে ডায়াফ্রাম। এটা হচ্ছে ডায়াফ্রাম। কেমন? আচ্ছা, ডায়াফ্রামের উপরে দেখো তোমার এখানে থাকবে একটা লাং। এপাশে থাকবে আরেকটা লাং। তাই না? তাহলে এই যে ২ টা লাং বা আমরা যেটাকে বলি ফুসফুস, বাংলাতে বলা হয় ফুসফুস। তাহলে ২ লাঙের মাঝখানে এই জায়গাটাতেই থাকে হচ্ছে হার্ট। তো এই জায়গাটার নাম হচ্ছে মেডিয়াস্টিনাম। কেমন? তাহলে বলো তো মেডিয়াস্টিনাম বিষয়টা কি তোমরা ক্লিয়ার হলো? মেডিয়াস্টিনাম সবাই একটু আমাকে জানাও। ইয়েস নো। মেডিয়াস্টিনাম এই জায়গাটা কোথায়? এটা কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাকে একটু রেসপন্স করো। ইয়েস অর নো। হ্যাঁ। আচ্ছা, যারা বুঝতে পারো নাই আমি আবার একটু রিপিট করছি। 96% স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। ভেরি গুড। তাহলে মেডিয়াস্টিনাম হচ্ছে এই যে এই ফাঁকা জায়গাটা, এই জায়গাটা। ২ টা লাং দেখো, এটা হচ্ছে আমার একটা লাং, তাই না? রাইট এন্ড লেফট লাং। তাহলে লাং। এটা হচ্ছে আমার একটা লাং। তাহলে ২ টো লাঙের মাঝখানে এবং ডায়াফ্রামের উপরে এই যে এই জায়গাটায় হার্ট থাকে, হ্যাঁ? ওই জায়গাটাকে আমরা বলছি মেডিয়াস্টিনাম। ঠিক আছে? ওকে? আচ্ছা, এবার আসো এই যে হার্ট, এই হার্টের এই যে সামনের দিকের যে অংশটা আছে, হ্যাঁ? আমি যদি এই ছবিতে যাই দেখো এখানে সুন্দর একটা ছবি আছে। এই সামনের দিকের এই অংশটা, হ্যাঁ? এই অংশটাকে আমরা বলি অ্যাপেক্স। অ্যাপেক্স। ঠিক আছে? তাহলে যে সামনের দিকে একদম যে অংশটা থাকে এটাকে আমরা বলি অ্যাপেক্স। আচ্ছা, আর পেছনে যে জায়গাটা, হ্যাঁ? এটা অবশ্য এখান থেকে দেখানো কঠিন। হার্টের পেছনে আমি যদি এই ব্যাক সাইডটা চিন্তা করি, তাহলে পেছনে যে জায়গাটা থাকবে ব্যাক সাইডে, এই জায়গাটাকে আমরা বলি বেস। ঠিক আছে? ওই যে হার্ট। ওকে, তাহলে আমি একটা ডায়াগ্রামটিক ছবি তোমাদেরকে মানে এঁকে দেখালাম, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি হার্টটা কেমন অ্যাপেক্স আর বেস এটা একটু পরে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো যে সামনের দিকে যে টিপ, এই টিপটাকে আমরা বলি হচ্ছে অ্যাপেক্স। ঠিক আছে? টিপটাকে আমরা বলি অ্যাপেক্স। আর পেছনে যে চওড়া অংশটা এক্সটেন্ডেড পার্ট, এটা ব্যাক সাইডে, হ্যাঁ? ব্যাক সাইডে সেটাকে আমরা বলি বেস। এটা আমরা দেখাবো। এটা আসলে এই ছবি থেকে বুঝতে পারবা না। তাহলে এই মোটামুটি হচ্ছে হার্টের পজিশন এবং সেটার অংশের বর্ণনা। আচ্ছা, এখানে হার্টের লেংথ এবং ব্রেথ এর কিছু বিষয় আছে, হ্যাঁ? তাহলে দেখো এই যে বেস বললাম, পেছনের আপার ওয়াইডার পার্ট এটা হচ্ছে বেস। আর সামনের যে পার্টটা সেটা হচ্ছে ন্যারো পার্ট, এটাকে আমরা বলছি অ্যাপেক্স। আমি একটু পরে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এখন লেংথ এবং ব্রেথ খুব ইম্পর্টেন্ট। 12 সেন্টিমিটার হচ্ছে লেংথ এবং 9 সেন্টিমিটার হচ্ছে ব্রেথ। আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে আমরা সবসময় বলি যে আমার মনটা অনেক বড়, তাই না? হৃদয় অনেক বড়। এরকম বলা হয় না যে যার মন মানসিকতা অনেক ভালো, আমরা এটাকে ব্যাখ্যা করি। সেটা হচ্ছে হৃদয় বড়, তাই না? তাহলে এটা আমাদেরকে একটু বলো যে ছেলেদের হৃদয় বড় নাকি মেয়েদের হৃদয় বড়? এটা কমেন্টে জানাও আমাকে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে প্রশ্ন কি ব্ল্যাঙ্ক অথবা মার্ক থাকে না? তোমাকে অবশ্যই রিসেন্ট টাইমগুলোতে সিঙ্গেল অ্যান্সার দিতে হবে। কেমন? শুধুমাত্র একটা অ্যান্সার দিবা, বেস্ট অ্যান্সার দিবা। ডাবল অ্যান্সার থাকলেও যেকোনো একটা অ্যান্সার দিবা, যেটা বেস্ট। ঠিক আছে? ডাবল অ্যান্সার সিঙ্গেল থাকে না। হ্যাঁ, বলো কার হৃদয় বড়? তাই না? তাহলে এরকম হতে পারে যে ধরো দুজন পছন্দ করে, একটা ছেলে একটা মেয়ে, হ্যাঁ? তো তাদের মধ্যে ঝগড়া হচ্ছে যে কার হৃদয় বড়, ঠিক আছে? কে কার জন্য কার স্যাক্রিফাইস বেশি, এরকম হতে পারে। আচ্ছা, তখন কেউই আসলে সম্মত হচ্ছে না, সবাই নিজেকে বলছে যে আমার হৃদয়টা কিন্তু অনেক বড়। আচ্ছা, পরে ডাক্তার সাহেবের কাছে গেলাম। ডাক্তার সাহেব সে তো আর হৃদয় বিষয়ে বুঝবে না, সে কিন্তু তোমাকে অ্যানাটমিক্যালি ব্যাখ্যা দিবে, তাই না? সায়েন্সের বিষয় বলবে। তাহলে ডাক্তার সাহেব কার দিকে রায় দিবে বলো? ডাক্তার সাহেব কিন্তু ছেলেদের দিকে রায় দিবে, ঠিক আছে? যে ছেলেদের হৃদয় বড়। আচ্ছা, মেয়েরা মন খারাপ করবে না এক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে আসি এই যে হাজির হলাম বিশাল একটা হার্ট নিয়ে, হ্যাঁ? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ কিনা? আমি একটু উপরের দিকে রাখি। আচ্ছা, খেয়াল করো। এটা হচ্ছে একটা হার্টের 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। ওকে? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই? আচ্ছা, এখানে এই যে সামনের দিকে যে টিপটা, এই যে এই টিপটা, এই জায়গাটাকে আমরা বলছি অ্যাপেক্স। ওকে? অ্যাপেক্স বুঝতে পারছো কিনা? এটা একটু কমেন্টে জানাও। ইয়েস অর নো? তোমরা একটু কমেন্টে জানাও। অ্যাপেক্স বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, ঠিক আছে। একদম সামনের দিকে, হ্যাঁ, সামনের দিকে। ঠিক আছে। তাহলে সামনের দিকে টিপটাকে আমরা বলছি অ্যাপেক্স। ওকে? আর ওই যে বলছিলাম যে পেছনের দিকের অংশটা, এই যে আমি এখানে যেটা চারকোনা এভাবে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখো। এই জায়গাটা দেখো। এই চারকোনা অংশ পেছনের দিকে, হ্যাঁ? পেছনের দিকে উপরের দিকে এই যে চারকোনা যে অংশটা, এই যে আমি হাতটা দিচ্ছি যেখানে, এটা চারকোনা। এই যে এই অংশটাকে বলা হয় বেস। এই যে আমার হাতটা এখন যেখানে। ঠিক আছে? তাহলে দেখো সামনে থেকে তুমি কিন্তু বেস বুঝতে পারবে না। বেসটা থাকে পেছনের দিকে, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে হার্টের বেস। এখন বেস বুঝতে পারছো কিনা? এটা আমাকে একটু কমেন্টে জানাও। ঠিক আছে? বেস বুঝতে পারছো কিনা? এটা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, ভেরি গুড। তাহলে দেখো আমরা আসলে 3 ডাইমেনশনাল ছবি ছাড়া এটা বুঝতে পারি না। তাহলে এটা হচ্ছে অ্যাপেক্স, সামনের দিকে থাকে, আর এটা হচ্ছে পেছনে বেস। ওকে? এটা আমরা পারলাম। আচ্ছা, এটা আমরা আবার নিয়ে আসবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আমরা আবার নিয়ে আসবো। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দেখালাম। আচ্ছা, এবার একটু খেয়াল করো। সেটা হচ্ছে হার্টের যে কভারিংটা থাকে, এই কভারিংটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। এটা সবাই জানো, এটা খুব সহজ জিনিস। আর পেরিকার্ডিয়ামের কিছু লেয়ার থাকে। আচ্ছা, এখানকার যে বর্ণনাগুলো আছে সেই বর্ণনাটা আমি একটু পড়ে আসি, কেমন? আচ্ছা, এখানে আমি একটু ছবি এঁকে তোমাদেরকে দেখাই বর্ণনাটা। সেটা হচ্ছে আ ধরো এই অংশটা হচ্ছে হার্ট। ঠিক আছে? হার্টকে আমি সেকশন করলাম। কেমন? হার্টকে আমি সেকশন করলাম, কেটে ফেললাম। তাহলে এটা হচ্ছে হার্ট। আচ্ছা, হার্টের বাইরে যে কভারিংটা থাকবে, এই কভারিং এই যে এরকম আমি দেখাচ্ছি। হ্যাঁ? এই যে এরকম একটা কভারিং থাকবে। দেখো এই যে এই কালারের যে কভারিংটা দেখাচ্ছি। এই কভারিংটা হচ্ছে সিরাস, পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। ঠিক আছে? তাহলে দেখো হার্টের বাইরের দিকে যে কভারিংটা আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে সিরাস পেরিকার্ডিয়াম। আচ্ছা, সিরাস পেরিকার্ডিয়ামে ২ টা লেয়ার থাকবে। যেটা হার্টের সাথে লাগানো থাকে এটাকে বলা হয় ভিসেরাল লেয়ার অথবা ভিসেরাল পেরিকার্ডিয়াম তুমি বলতে পারো। এটা হচ্ছে একটা লেয়ার। ঠিক আছে? তাহলে যেটা হার্টের সাথে লাগানো থাকবে ওই লেয়ারটাকে আমরা বলছি ভিসেরাল পেরিকার্ডিয়াম। ওকে? ভিসেরাল পেরিকার্ডিয়াম। আচ্ছা, বাইরের দিকে যে অংশটা থাকে এটাকে আমরা বলি প্যারাইটাল লেয়ার অথবা প্যারাইটাল পেরিকার্ডিয়াম তুমি যেটাই বলো। তাহলে দেখো এটা হচ্ছে ২ নম্বর পার্ট। ঠিক আছে? তাহলে দেখো সিরাস পেরিকার্ডিয়াম এটা হচ্ছে ২ টা লেয়ার থাকে। যেটা হার্টের সাথে লাগানো থাকে সেটা হচ্ছে এই জিনিসটা খুব ভালো করে বুঝে নিবা, তাহলে কিন্তু পড়তে সুবিধা হবে। হার্টের সাথে যেটা লাগানো থাকে সেটা হচ্ছে ভিসেরাল লেয়ার, আর হার্টের বাইরের দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি প্যারাইটাল লেয়ার। ঠিক আছে? ভিসেরাল এবং প্যারাইটাল লেয়ার। ওকে? এই ২ টা মিলেই হচ্ছে আমার সিরাস পেরিকার্ডিয়াম। ঠিক আছে? এই ২ টা মিলেই হচ্ছে আমার সিরাস পেরিকার্ডিয়াম। আচ্ছা, এবার আসো এই যে প্যারাইটাল লেয়ার, এই প্যারাইটাল লেয়ারের বাইরের দিকে আরেকটা লেয়ার থাকে। আমি এভাবে দেখাচ্ছি। প্যারাইটাল লেয়ারের বাইরের দিকে আরেকটা লেয়ার থাকে। এই লেয়ারটাকে আমরা বলি ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ঠিক আছে? তাহলে দেখো হার্টের সাথে যেটা লাগানো থাকে সেটা হচ্ছে ভিসেরাল লেয়ার। তো এটা কিভাবে রাখবো? এই কথাটা আমরা একটু বাংলা লিখে ফেলি। ভ মানে ভ থেকে ভ। ভ হচ্ছে ভেতরে, ভ হচ্ছে ভিসেরাল। এই কথাটা একটু সহজভাবে আমরা একটু লিখে রাখতে পারি। ঠিক আছে? তাহলে তাহলে আ 9 or 8 আচ্ছা, ঠিক আছে। একজন বলেছে যে হ্যাঁ, এটা তো ওয়াইড এখন 9 সেন্টিমিটার। ঠিক আছে তো? 9 সেন্টিমিটার। ওকে? 9 or 8 ঠিক আছে। ওয়াইডটা হচ্ছে 9 সেন্টিমিটার। আচ্ছা, হ্যাঁ, কিছু ক্ষেত্রে আবার 8 সেন্টিমিটার আছে। ওটা সমস্যা নেই। হ্যাঁ, আমরা বই অনুযায়ী যেটা আছে সেটাই করব। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো। সেটা হচ্ছে ভিসেরাল লেয়ার আর একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার। আচ্ছা, তাহলে ভ মানে হচ্ছে ভেতরের দিকে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে ভিসেরাল লেয়ার বা ভিসেরাল পেরিকার্ডিয়াম। আর বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে প্যারাইটাল লেয়ার অথবা প্যারাইটাল পেরিকার্ডিয়াম। আর এই ২ টা মিলে হচ্ছে আমার সিরাস পেরিকার্ডিয়াম। এবার খেয়াল করো। ভিসেরাল লেয়ার এবং প্যারাইটাল লেয়ার এই দুটোর মাঝখানে যে স্পেসটা, এই দুটোর মাঝখানে যে স্পেস, এই দেখো এই স্পেস। এই স্পেসটার নাম হচ্ছে এই দেখো এদিকে হচ্ছে। এই স্পেসটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস। ঠিক আছে? এই স্পেসটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস। ওকে? এই পেরিকার্ডিয়াল স্পেসে যে ফ্লুইডটা থাকে তাহলে তার নাম হয়ে যাবে পেরিকার্ডিয়াল ফ্লুইড। কেমন? পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই পুরো বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এখন বলো যে এই পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো কিনা? ইয়েস অর নো? আমাকে একটু জানাও।
হ্যাঁ, ইয়েস অর নো? ম্যাক্সিমাম বুঝতে পেরেছো 96% ভেরি গুড। তাহলে এটাই এই কথাগুলো এখানে লেখা আছে। খেয়াল করে দেখো সবাই কি লেখা আছে? দেখো এখানে এই যে কভারিং হচ্ছে পেরিকার্ডিয়াম, এর বাইরের দিকে ফাইব্রাস আর ভেতরের দিকে সিরাস। এই সিরাসের আবার দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে আউটার প্যারাইটাল লেয়ার আর ইনার হচ্ছে ভিসারাল লেয়ার। এই দুটোর মাঝখানে থাকে হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস, যেখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। এটা কি করে? এই ফ্লুইডটা কেন থাকে? কারণ হচ্ছে যখন হার্টটা বারবার কি পাম্পিং হয়, তাহলে এখানে যেন ফ্রিকশনটা না হয়, হ্যাঁ? এটা স্মুথলি কন্ট্রাক্ট এন্ড রিল্যাক্স করতে পারে। তাহলে এইজন্য এই ফ্রিকশন প্রিভেন্টের জন্য এই ফ্লুইডটা দেওয়া থাকে, ঠিক আছে? এবং এটা কিন্তু বাইরের কোনো ধরো ফোর্স এটা থেকেও হার্টকে রক্ষা করে, ঠিক আছে? ধরো ঘুষি মারলো কেউ, তখন এই প্রেসারটা হার্টের উপরে গিয়ে সরাসরি পড়বে না। ওই ফ্লুইড এটাকে অ্যাবজর্ব করে নেবে এই প্রেসারটা, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের কথা। আচ্ছা আমরা এরপর চলে যাই ওয়াল অফ দ্য হার্ট। আচ্ছা এটা খুব সহজ পড়া। দেখো হার্টের ওয়ালে 3টা লেয়ার থাকে, হ্যাঁ? সেটা যদি আমরা একটু দেখি, এখানে আমরা একটু দেখাবো। সেটা হচ্ছে হার্টটাকে যদি আমি সেকশন করি তাহলে এভাবে আমি পাবো। এটা হচ্ছে একটা লেয়ার, এটা হচ্ছে একটা লেয়ার আর এভাবে আরেকটা লেয়ার। আমি 3টা লেয়ার দেখাচ্ছি তোমাদের। ওকে। আচ্ছা এখন মাঝখানে যে লেয়ারটা, হার্টের লেয়ার, হ্যাঁ? মাঝখানে যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে মায়োকার্ডিয়াম। তাহলে দেখো হার্টের যে মাঝখানে লেয়ার এটাকে আমরা বলছি মায়োকার্ডিয়াম। ওকে। আচ্ছা এখন দেখো মায়োকার্ডিয়ামের দুই দিকে, বাইরের দিকে, এটা যদি আমি বলি আউটার সাইড, এটা হচ্ছে আউটার সাইড, আউটার সাইড। তাহলে এই লেয়ারটার নাম হয়ে যাবে এই লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম বাইরের লেয়ার, ঠিক আছে? আর একদম ভেতরের দিকে যে লেয়ারটা থাকে, এই লেয়ারটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এটা খুবই সহজ পড়া, এটা খুব জটিল কিছু না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের জানতে হবে যে কোন লেয়ার কি দিয়ে তৈরি, হ্যাঁ? আচ্ছা এন্ডোকার্ডিয়াম এটা হচ্ছে এপিথেলিয়াল, এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি, ঠিক আছে? এটা কাভারিং, লিখে রাখো এটা হচ্ছে একটা কাভারিং, কাভারিং টাইপ, ঠিক আছে? তাহলে এন্ডোকার্ডিয়াম কি দিয়ে তৈরি? এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি, এটা হচ্ছে কাভারিং টাইপ। আচ্ছা ইনার কাভারিং, আসলে কাভারিং না, এটা হচ্ছে ইনার কাভারিং, হ্যাঁ? ইনার চেম্বারের কাভারিং, হ্যাঁ, ঠিক আছে? ইনার চেম্বারের কাভারিং, আচ্ছা এটা আসলে হার্টের কাভারিং না, কিন্তু ইনার চেম্বারে কভার করে রাখে, হ্যাঁ? ইনার চেম্বার সেটা কাভারিং, ঠিক আছে? এটা কিন্তু হার্টের কাভারিং না, হ্যাঁ? কনফিউশনের দরকার নেই। আচ্ছা এবার আসো আউটার সাইডে যে এপিকার্ডিয়াম থাকে, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, হ্যাঁ? কানেকটিভ টিস্যু, এটা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, ওকে? আচ্ছা এবার আসো মাঝে যেটা আছে এটা হচ্ছে মাসল লেয়ার, মাসল লেয়ার হয়ে গেল। তাহলে দেখো হার্টের 3টা অংশ আমরা এখান থেকে বুঝতে পারছি। ভেতরটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, যেটা হচ্ছে আসলে ইনার চেম্বারের কাভারিং, হ্যাঁ? এপিথেলিয়াল টিস্যু দিয়ে নির্মিত। আচ্ছা মায়োকার্ডিয়াম মাসল দিয়ে তৈরি। তাহলে এখন বলো তোমাদের জন্য প্রশ্ন দেখি এটা পারো কিনা, সেটা হচ্ছে which layer is responsible for the contraction and relaxation? এইটার জন্য কোন লেয়ারটা দায়ী? এটা একটু আমাকে কমেন্টে জানাও। সাইফ, ফাহিম আজকে ছেলেরা খুব ভালো অ্যানসার দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। নুসরাত, জাওয়াদ সবাই খুব ভালো অ্যানসার করেছো। তাহলে মায়োকার্ডিয়াম এটা হচ্ছে আমার কন্ট্রাকশন রিল্যাক্সেশন সেটার জন্য দায়ী। এই কথাগুলোই এখানে লেখা আছে, ঠিক আছে? তাহলে দেখো এপিকার্ডিয়াম এটা হচ্ছে কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি এবং এখানে কিছু স্ক্যাটার্ড ফ্যাট থাকে, হ্যাঁ? কিছু চর্বি থাকে। আচ্ছা আমরা এরপর দেখাবো। আচ্ছা মায়োকার্ডিয়াম আসো। তাহলে এটা হচ্ছে কার্ডিয়াক মাসল দিয়ে তৈরি, এটা হচ্ছে থিকেস্ট, এটা সবচেয়ে মোটা, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবা? তিনটা কথা। এটা হচ্ছে ম ম ম। মতে মায়োকার্ডিয়াম, মতে মাঝের স্তর, মতে হচ্ছে মোটা স্তর, ঠিক আছে? আমি তো বাংলা লিখে ফেললাম। তাহলে মায়োকার্ডিয়াম মাঝের স্তর এবং মোটা স্তর, ঠিক আছে? গেল। এবার আসো এন্ডোকার্ডিয়াম। আচ্ছা এখানে আজমল স্যারের বইতে একটু ভুল লেখা আছে। তবে একটু কারেকশন করে নিবা। এন্ডোকার্ডিয়াম উনি লিখেছেন যে কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, হ্যাঁ? এটা ভুল। এটা মেড অফ এপিথেলিয়াম, ঠিক আছে? এটা এপিথেলিয়াম দিয়ে তৈরি। এটা একটু কারেক্ট করে নাও, ঠিক আছে? স্যার কিন্তু ওই ভুল শব্দ থেকে বা ভুল সেন্টেন্স থেকে এটার অ্যানসার দিবে না। কারণ স্যার তো জিনিসটা জানে, তাই না? যে প্রশ্ন করা হবে। তাহলে এটা একটু কারেকশন করে নিবা, ওকে? হ্যাঁ, আজরা এন্ডোকার্ডিয়াম যে কানেকটিভ টিস্যু লেখা আছে এটা আসলে ভুল লেখা আছে। এটা হবে এপিথেলিয়াম, ঠিক আছে? এটা একটু কারেকশন করে নাও, ওকে? আচ্ছা এন্ডোথেলিয়াম হচ্ছে এক ধরনের এপিথেলিয়াল টিস্যু, যেমন হচ্ছে আমাদের বডিতে দেখো করে স্কিন কেমন থাকে? সবগুলো কোষ একসাথে থাকে না? একটা কাভারিং এর মতো। ওই হার্টের চেম্বারের ভিতরে এরকম একটা কাভারিং এর মতো থাকে, হ্যাঁ? এটাকে আমরা বলি এপিথেলিয়াল লেয়ার বা এপিথেলিয়াম টিস্যু। যেটা হার্টের নাম হচ্ছে এন্ডোথেলিয়াম, ওকে? এতটুকু একটু মনে রাখো, মানে ওই ডিটেইলস আসলে আমরা আরো অ্যাডভান্স লার্নিং যখন করব তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এবার এখানে যেটা আছে সেটা হচ্ছে কার্ডিয়াক মাসল, সেটার বৈশিষ্ট্য কি, হ্যাঁ? আচ্ছা কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে কিছু কি পয়েন্ট আছে তোমরা জানো? আমরা যদি একটু ছবি দেখি, তুমি এই ছবিটা একটু খেয়াল করবা। এই ছবিটা একটু খেয়াল করবা। দেখো এই ছবিটা। দেখো এটা কিন্তু ব্রাঞ্চিং আছে, তাই না? সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই? দেখো ব্রাঞ্চিং আছে এবং প্রত্যেকটা সেলে দেখো খেয়াল করে এই যে একটা সিঙ্গেল নিউক্লিয়াস আছে। সিঙ্গেল নিউক্লিয়াস আছে। আর এই যে মাঝে যে এই জায়গাগুলোর নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, তাই না? তাহলে খেয়াল করে দেখো কার্ডিয়াক মাসলের যে ছবিটা তোমরা যদি বইটা খেয়াল করো, সেই বই এবং খাতা তোমাদের সাথে আছে। তাহলে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমাদের একটু মনে রাখতে হবে সেটা কি? এই যে এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ ইনভলিউন্টারি মাসল। খেয়াল করে দেখো এটা কিন্তু ইনভলিউন্টারি মাসল। কেন? কারণ এটা কিন্তু তুমি ইচ্ছা করে বন্ধ করতে পারবা? বলো তো কে তার হৃৎপিণ্ডকে বন্ধ করতে পারবা? বলো। এই ক্লাসে এমন কেউ আছো যে তার হৃৎপিণ্ডকে বন্ধ করে রাখতে পারো? বলো। হ্যাঁ, এমন কিন্তু কেউ নাই, তাই না? সুতরাং এটা ইনভলিউন্টারি। আচ্ছা দেখো এখানকার মাসল ফাইবার থাকে যেগুলো হচ্ছে টিবিউলার, ওকে? এখানে দুটো শব্দ আমি কি বলবো সেটা হচ্ছে সার্কো, লিখো সার্কো, সার্কো। সার্কো মানে হচ্ছে মাসল। এই কথাটা লিখে ফেলো। সার্কো মানে হচ্ছে মাসল, ঠিক আছে? তাহলে দেখো মাসলের যে মেমব্রেনটা থাকে সেটাকে আমরা বলি সার্কুলেমা। সেটাকে আমরা বলি মাসলের মেমব্রেনটাকে আমরা বলি সার্কুলেমা, ঠিক আছে? এবং প্রত্যেকটা মাসল সেলে এই যে আমরা এখানে ছবি দেখছি সেখানে মিডলে সিঙ্গেল নিউক্লিয়াস, ওয়ান ওভাল নিউক্লিয়াস, এন ওভাল নিউক্লিয়াস। এই কথাটা খেয়াল করবা যে প্রত্যেকটা কার্ডিয়াক মাসলের যে সেল আছে এই সেলে শুধুমাত্র একটা সিঙ্গেল নিউক্লিয়াস থাকে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা গেল। এদের যে সাইটোপ্লাজম, সেলের সাইটোপ্লাজমকে আমরা বলবো সার্কোপ্লাজম, ঠিক আছে? সেলের যে সাইটোপ্লাজম সেটাকে আমরা বলবো সার্কোপ্লাজম, ওকে? এবং কিছু ট্রান্সভার্স লাইন পাওয়া যায়। আচ্ছা এটা তো আসলে এখানে দেখাতে পাচ্ছি না, তো জাস্ট একটু মনে রাখবা সেটা হচ্ছে কিছু এরকম ট্রান্সভার্স লাইন পাওয়া যায়, এরকম কিছু ট্রান্সভার্স লাইন পাওয়া যায়। এটা কিন্তু ইন্টারক্যালেটেড ডিস্ক না, কিছু ট্রান্সভার্স লাইন, হ্যাঁ? এরকম কিছু ট্রান্সভার্স লাইন পাওয়া যায়। এটা একটা ইনফরমেশন, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? গেল। আচ্ছা তারপরে আসো এখানে এটা ব্রাঞ্চিং থাকে, হ্যাঁ? এটা ব্রাঞ্চিং থাকে, রেডিকুলার স্ট্রাকচার তার মানে হচ্ছে ব্রাঞ্চিং। রেডিকুলার মানে কি? লিখে রাখো। রেডিকুলার মানে হচ্ছে ব্রাঞ্চিং। আমরা ছবি যেটা দেখছি খেয়াল করে এখানে কিন্তু রেগুলার স্ট্রাকচার মানে ব্রাঞ্চিং আছে, তাই না? আচ্ছা এবার আসো এখানে একটা স্পেশাল পয়েন্ট যেটা আসলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক। খেয়াল করে দেখো এই জায়গাগুলোর নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এই যে দুইটা সেলের মাঝখানে যে এরকম লাইনের মতো থাকে এটাকে আমরা বলি ইন্টারক্যালেটেড ডিস্ক, ওকে? এটা শুধু মনে রাখো যে কার্ডিয়াক মাসলের একটা ইউনিক ফিচার হচ্ছে সেখানে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, ওকে? আচ্ছা এর বাকি পয়েন্টগুলো এত ইম্পর্টেন্ট না, জাস্ট একটু মনে রাখলেই হয়। তাহলে আমরা এখান থেকে কি পয়েন্টগুলো একটু মনে রাখবো। খেয়াল করো এটা হচ্ছে ইনভলিউন্টারি টাইপ, তাই না? এদের প্লাজমা মেমব্রেনকে আমরা বলছি সার্কুলেমা এবং এখানে কিন্তু একটা প্রত্যেকটা সেলে একটা সিঙ্গেল ওভাল নিউক্লিয়াস থাকে। আচ্ছা এদের সাইটোপ্লাজমের নাম হচ্ছে সার্কোপ্লাজম। ওই যে সার্কো মানে মাসল, এখান থেকে শব্দটা আসছে। এখানে ট্রান্সভার্স লাইন পাওয়া যায়, এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় এবং এটা কিন্তু ব্রাঞ্চিং, হ্যাঁ? এটা ব্রাঞ্চিং প্যাটার্নে থাকে মাসলগুলো। এই পয়েন্টগুলো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। ইয়েস অর নো? আচ্ছা ইয়েস অর নো? ঠিক আছে। হ্যাঁ দেখি, হ্যাঁ একটু কমেন্টে জানাও। ইয়েস অর নো? ওকে ভেরি গুড, সবাই বুঝতে পেরেছো। আমরা তাহলে আগে যেতে পারি, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে হিউম্যান হার্ট কিছু ইনফরমেশন আমরা আলিন স্যারের বই থেকে নিয়েছি। আচ্ছা এখানে যেটা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি একটা ছবি তোমাদের দেখাচ্ছি। ধরো এটা একটা কার্ডিয়াক মাসল, হ্যাঁ? এই কার্ডিয়াক মাসল এর সাথে এই যে এরকম ব্রাঞ্চিং প্যাটার্নে থাকে। এখানে আরেকটা কার্ডিয়াক মাসল, এভাবে থাকবে। এই এখন দুইটা কার্ডিয়াক মাসল, ঠিক আছে? এটা একটা কার্ডিয়াক মাসল আর এটা হচ্ছে আরেকটা কার্ডিয়াক মাসল। এই দুইটা কার্ডিয়াক মাসলের মাঝখানে থাকে হচ্ছে এই জায়গাটাকে আমরা বলি ইন্টারক্যালেটেড ডিস্ক, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতেছি ইন্টারক্যালেটেড ডিস্ক, ওকে? এখন দেখো সিনসাইশিয়াম কি? সিনসাইশিয়াম হচ্ছে ধরো যখন দুইটা সেলের মাঝখানে আমি যদি একটু দেখাই
দুইটা সেল, এই দুইটা সেলের ধরো এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। দুইটা সেলের মাঝখানে কিন্তু একটা এই যে এখানে একটা সেল মেমব্রেন থাকবে, তাই না? বাউন্ডারি থাকবে। এই যে এরকম একটা বাউন্ডারি থাকবে। খেয়াল করে দেখো এখানে দুইটা সেল আছে, দুইটা সেলের মাঝখানে কি থাকবে? এই লেয়ারটা থাকবে, তাই না? এখন যদি এমন হয় এই লেয়ারটা নাই, এই লেয়ারটা নাই। আমি আবার একটু আঁকি, এই লেয়ারটা নাই। তখন কেমন হবে জিনিসটা দেখতে? তখন জিনিসটা দেখতে এরকম হয়ে যাবে। এরকম হয়ে যাবে। দেখো দুইটা সেল এদের মধ্যে যে বাউন্ডারিটা ছিল যে সেটা কিন্তু নাই, সেল মেমব্রেনটা নাই। তখন জিনিসটা এরকম হয়ে যাবে। খেয়াল করে দেখো এরকম হয়ে যাবে না? কারণ হচ্ছে এই সেলের সাইটোপ্লাজম এবং এই সেলের সাইটোপ্লাজম দুইটা সেলের সাইটোপ্লাজম কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় সিনসাইশিয়াম। এই যে এখানে লেখা আছে সিনসাইশিয়াম। এটাকে বলে সিনসাইশিয়াম। ঠিক আছে? তাহলে এই ধরনের স্ট্রাকচারকে বলা হচ্ছে সিনসাইশিয়াম। ওকে। আচ্ছা এখন খেয়াল করে দেখো এই সেল এবং এই সেল এই দুটোর মাঝখানে যেটা হয় কিছু জায়গায় সাইটোপ্লাজম এর কানেকশন থাকে। ঠিক আছে? এরকম কিছু কানেকশন থাকে। কিন্তু দেখো একেবারে ওইটার মতো না। তাই না? এখানে দুইটা সেলের মাঝখানে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। তো এজন্য এটাকে সিনসাইশিয়াম বলা হয় না, এটাকে বলা হয় সিউডো সিনসাইশিয়াম। ঠিক আছে? একেবারে সিনসাইশিয়াম না, এটা হচ্ছে সিউডো সিনসাইশিয়াম। ঠিক আছে? আচ্ছা সিউডো সিনসাইশিয়াম তোমরা বুঝতে পেরেছো কিনা? আমি একটু ইয়েস অর নো এই হিসাবে করব। সত্যি হচ্ছে দুইটা সেলের মাঝখানে সাইটোপ্লাজম যখন একসাথে হয়ে যাবে এটাকে বলে সিনসাইশিয়াম। কার্ডিয়াক মাসলে দুইটা সেলের মধ্যে সাইটোপ্লাজমের কিছু কানেকশন থাকে, হ্যাঁ, কিছু কানেকশন থাকে। বাট দুইটা সেলের মাঝখানে একটা ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। যেহেতু এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক নাই, কিন্তু এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে। মানে কিছুটা বাউন্ডারি আছে। এজন্য এটাকে সরাসরি সিনসাইশিয়াম বলা হয় না, এটাকে বলা হয় সিউডো সিনসাইশিয়াম। মানে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকার কারণে এটাকে বলা হচ্ছে সিউডো সিনসাইশিয়াম। ঠিক আছে? ওকে ভেরি গুড। অধিকাংশ স্টুডেন্ট বুঝতে পেরেছো? আচ্ছা এতটুকু জানা যথেষ্ট। বাকিটা তোমরা রিডিং করবা। ঠিক আছে? এখান থেকে আমাদের ওভাবে মনে রাখতে হবে না, আমি অলরেডি এটা আলোচনা করেছি। আচ্ছা এবার শুধু হার্ট, তাই না? হার্টের কি কি অংশ থাকে? আচ্ছা সেটা আমরা একটু দেখব। খেয়াল করে দেখো। এখানে কি কি অংশ আছে? আমরা হার্টের একটু নিই। আচ্ছা সবাই একটু খেয়াল করো। এই যে দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা। আচ্ছা খেয়াল করে দেখো। হার্টে থাকবে হচ্ছে এটা। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। এর পাশে থাকবে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। আচ্ছা এটা হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকল। এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। দেখো আমি উপর থেকে বুঝে নিচ্ছি। আচ্ছা এবার একটু দেখো। এটা কি থাকবে? আমরা জানি আমাদের দেহে হার্ট কোথায় থাকে? হার্টে হচ্ছে রাইটে থাকে ওয়ান থার্ড আর লেফটে থাকে টু থার্ড। মানে মেজরিটি কিন্তু আমাদের বুকে বাম দিকেই থাকে, তাই না? আচ্ছা এই পজিশন। আচ্ছা এবার একটু খেয়াল করো। প্রথমে এই যে এটা হচ্ছে আমার সুপিরিয়র ভেনা কাভা। দেখো খেয়াল করে নীল রঙের। এটা হচ্ছে আমার সুপিরিয়র ভেনা কাভা। তাহলে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে যে ব্লাডটা যাচ্ছে সেটা যেখানে যাচ্ছে সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। ওকে। আচ্ছা দাঁড়াও। ঠিক আছে। ওকে। তাহলে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে রক্ত যেখানে যাচ্ছে সেটা হচ্ছে আমার রাইট অ্যাট্রিয়াম। ওকে। আচ্ছা রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত যেখানে যাচ্ছে সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। খেয়াল করে দেখো। আমি যদি এটা একটু খুলে ফেলি। সবাই একটু খেয়াল করবা। আচ্ছা দেখা যাচ্ছে কিনা? আমরা এখন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছ না? ওকে দেখো। তাহলে এই যে এটা হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে? এই রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত যাবে হচ্ছে এই যে পালমোনারি আর্টারি। এই যে নীল রঙের। কারণ তোমরা জানো যে এটা হচ্ছে একটা এক্সেপশনাল আর্টারি। যেটা আর্টারি হওয়ার পরও কি হয়? আর্টারি কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তাই এই হচ্ছে আমার পালমোনারি আর্টারি। ঠিক আছে? দেখো। এবার আসো আমি যদি পেছনের দিকে তাকাই, খেয়াল করে দেখো। পেছনের দিকে আছে আমার এই যে এগুলো হচ্ছে পালমোনারি ভেইন। সবাই খেয়াল করো। এই চারটা হচ্ছে আমার পালমোনারি ভেইন। এই চারটা পালমোনারি ভেইন যেখানে ওপেন করে সেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। ঠিক আছে? এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। তাহলে চারটা পালমোনারি ভেইন লেফট অ্যাট্রিয়ামে আসলো। আচ্ছা লেফট অ্যাট্রিয়াম থেকে এই যে দেখো যেখানে ভালভ আছে, তাই না? এই ভালভ দিয়ে তোমরা জানো যে লেফটে থাকে হচ্ছে বাইকাসিড ভালভ। সেটা দিয়ে এটা চলে আসবে লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা চলে যাবে এই যে লাল রঙের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে লাল রঙের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাওর্টা। তাহলে এখানে চলে যাবে অ্যাওর্টাতে। তাহলে এই মোটামুটি হচ্ছে আমাদের হার্টের একটা স্ট্রাকচার। ওকে? আচ্ছা। আচ্ছা হার্টের এই স্ট্রাকচারটা তোমরা বুঝতে পেরেছো কিনা? আমাকে ইয়েস নো এখানে একটু কমেন্ট করো। হ্যাঁ সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ ভেরি গুড। আমরা সবাই মনে হয় বুঝতে পেরেছি, খুব সহজ জিনিস। আচ্ছা এখানে আমি একটু তোমাদেরকে দেখাই। দেখো এখানে যে ছবিটা আছে। আচ্ছা এখানে একটু খেয়াল করো সবাই। দেখো তাহলে কিভাবে আসলে হার্টের স্ট্রাকচারটা আসছে? এই যে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার সুপিরিয়র ভেনা ক্যাভা। আর নিচের দিক থেকে যেটা আসবে সেটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা। এই পর্যন্ত চলে আসবে। এই জায়গাটা কপিং থাকে, হ্যাঁ? ডট 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 দিয়ে দেখাচ্ছি ইনফেরিয়র ভেনা ক্যাভা। আর এখানে চলে আসছে আমার এই জায়গাটায় চলে আসছে আমার সুপিরিয়র ভেনা ক্যাভা। ওকে? আচ্ছা এবার খেয়াল করো। তোমার হার্টের যে ভেনাস সিস্টেম এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যার মাধ্যমে আসে তোমরা একটু খেয়াল করো ছবিটা যে এখানে একটা ওপেনিং আছে। এই ওপেনিংটাকে বলছি আমরা করোনারি সাইনাস। হ্যাঁ ওপেনিং। আচ্ছা ওপেনিং মানে হচ্ছে যেখানে এসে উন্মুক্ত হয়, হ্যাঁ খুলে যায়। একটা গেটের মতো, ঠিক আছে? দরজা যেটা তুমি বলো। তাহলে রাইট অ্যাট্রিয়াম যদি আমি বলি, রাইট অ্যাট্রিয়ামে তিনটা জিনিস ওপেন হয়, হ্যাঁ? তিনটা জিনিস ওপেন হয়। কি বলো? একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, আর একটা হচ্ছে করোনারি সাইনাস। এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে কারণ যেকোনো ভাবে প্রশ্নটা চলে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা রাইট অ্যাট্রিয়ামে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে। এই জায়গাটাতে থাকে। এই যে এই ইম্পর্টেন্ট জিনিসটাকে আমরা বলি এসএ নোড। তোমরা জানো এসএ নোড থাকে না? রাইট অ্যাট্রিয়ামে একটা অংশ থাকে যেটাকে আমরা বলি এসএ নোড। ওকে? আচ্ছা এবার আসো নিচের দিকে একটা অংশ থাকে এই জায়গাটাতে। এই জায়গাটাকে আমরা বলি এভি নোড। ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড অথবা এভি নোড। তাহলে শেষে যেটা আমরা বলবো সেটা হচ্ছে এখানে একটা কপাটিক আমরা জানি, কপাটিক থাকে। এই জায়গাটাতে এই যে এই ভালভ থাকে একটা, তাই না? এই ভালভের তিনটা পাল্লা থাকে। এই যেভাবে আমি যদি একটু লিখে দিই, তিনটা পাল্লা থাকে, কাজ থাকে। খেয়াল করো। তাহলে এই রেড রঙের আমি যেটা দেখাচ্ছি এটাকে আমরা বলছি ট্রাইকাসপিড ভালভ। তোমরা দুইটা জিনিস একটু লিখে রাখবা। এক নম্বর হচ্ছে ভালভ। ভালভ মানে হচ্ছে আমি একটু বাংলা লিখে দেবো। এটা হচ্ছে দরজা। দরজা। আর এরপর লিখবা কাঁচ। কাঁচ মানে হচ্ছে পাল্লা। তাহলে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে ভালভ, ভালভ মানে দরজা। তোমরা একটু খেয়াল করো তো যে তুমি যদি কোনো গেট খোলো, গেটে কিন্তু দুইটা পাল্লা থাকে, ইউজুয়ালি দুইটা পাল্লা থাকে। কোনটাতে একটা থাকে। আবার বড় দরজা সেখানে দেখবা সেখানে কিন্তু পাল্লা আছে হচ্ছে তিনটা। তাই না? এরকম দরজা নিশ্চয়ই তোমরা দেখছো। তাহলে দরজা হলো আমার ভালভ। আর ভালভের যে অংশগুলো থাকে মানে পাল্লার মতো যে অংশগুলো থাকে এটাকে আমরা বলি হচ্ছে কাঁচ। ওকে? ক্লিয়ার হলো? তাহলে এই মোটামুটি হচ্ছে আমার রাইট অ্যাট্রিয়ামের বর্ণনা। তাহলে এই কথাগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যেখানে তিনটা ওপেনিং থাকে, এসএ নোড, এভি নোড থাকে এবং একটা ট্রাইকাসপিড ভালভ থাকে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়ামের বর্ণনা। ওকে? আচ্ছা এরপরে আমরা যাই। তাহলে এখানে দেখো চেম্বারস অফ দ্য হার্ট। এখানে আমরা দেখাচ্ছি চেম্বারস অফ দ্য হার্ট। তাহলে এখানে যে কথাগুলো লেখা আছে সেগুলো কিন্তু আমরা অলরেডি ডিসকাস করেছি। খেয়াল করে দেখো যে চারটা চেম্বার থাকে। আচ্ছা দুইটা অ্যাট্রিয়াম দুইটা ভেন্ট্রিকল, বলার কিছুই নাই, এটা খুব সহজ। আচ্ছা এবার আসো দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে কি থাকে? খেয়াল করে দেখবা যে আমি এই ছবিটা যদি তোমাদেরকে দেখাই। দেখো দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে এই জায়গাটা। এটাকে বলা হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। ঠিক আছে? তাহলে দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে দেখো যে এই জায়গাটাকে আমরা বলছি ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। এটা একটা মানে কি বলে পার্টিশনের মতো। ঠিক আছে? আচ্ছা এবার আসো দুইটা ভেন্ট্রিকুলের মাঝখানে এই যে এখানে যেটা থাকে তাহলে এটা কি বলবা? বলো এটা কি বলবা? সবাই একটু লিখো কমেন্টে। এটাকে তাহলে আমরা কি বলতে পারি? সবাই একটু লিখো। এক্সেলেন্ট মারওয়া তুমি খুব ভালো অ্যান্সার করেছো। ফাহিম এক্সেলেন্ট। আচ্ছা সবাই খুব ভালো অ্যান্সার করেছো। তাহলে দেখো দুইটা ভেন্ট্রিকুলের মাঝখানে যে জায়গাটা এটাকে আমরা বলবো ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। এই কথাটাই এখানে লেখা আছে যে দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম আর দুইটা ভেন্ট্রিকুলের মাঝখানে হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। আচ্ছা এবার রাইট অ্যাট্রিয়াম। ওকে রাইট অ্যাট্রিয়ামের যে বর্ণনাটা এখানে দেওয়া আছে সেটা কিন্তু আমি এই ছবিতে অলরেডি বলে ফেলেছি তোমাদের। তাহলে আমি একটু রিক্যাপিটুলেশন করি। দেখো একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা ওপেনিং, ইনফেরিয়র ভেনা কাভা ওপেনিং, একটা হচ্ছে করোনারি সাইনাস ওপেনিং। আর এসএ নোড থাকে, এভি নোড থাকে। আর এখানে যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের মাঝখানে যে ভালভটা থাকে এটাকে আমরা বলছি ট্রাইকাসপিড ভালভ। ওকে এটা বুঝতে পেরেছো সবাই? দেখো আচ্ছা এরপর আমরা চলে আসি লেফট অ্যাট্রিয়াম। আচ্ছা লেফট অ্যাট্রিয়াম থেকে আমরা কি করব? ছবিটা সবাই একটু দেখো। ছবি থেকে করলে আমাদের জন্য সহজ হবে। দেখো এটা হচ্ছে আমার লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম কি হয়? এই যে দেখো। এই যে এখান থেকে
পালমোনারি ভেইন, ঠিক আছে? পালমোনারি ভেইন, চারটা পালমোনারি ভেইন ওপেন করে লেফট এট্রিয়ামে। ঠিক আছে? এটা খেয়াল করবা 2 পেয়ারস, দুইটা না কিন্তু এটা তোমাদের একটু কনফিউশন হতে পারে। তাহলে 2 পেয়ারস পালমোনারি ভেইন এখানে ওপেন করে। এবং এখানে যে কাজটা থাকে যে দেখো খেয়াল করে এই জায়গায় এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের মাঝখানে এটাকে বলা হয়, এটা তোমরা জানো, বলো তো কি বলা হয়? এখানকার কাজটাকে বলা হয় বাইকাসপিড ভালভ। আচ্ছা এখন শোনো, তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে সহজে কিভাবে মনে রাখবো? বাইকাসপিড ভালভ এটার আরেক নাম হচ্ছে মাইট্রাল ভালভ। ঠিক আছে? এটার আরেক নাম হচ্ছে মাইট্রাল ভালভ। এটা আমরা কিভাবে মনে রাখবো? সবাই ক্লিক রাখবো উপরে। সেটা হচ্ছে বাবা-মা। এই কথা ক্লিক রাখবো। বাবা-মা। বাতে বাতে হচ্ছে বাইকাসপিড ভালভ, বাতে হচ্ছে বামে থাকে আর মাতে হচ্ছে মাইট্রাল ভালভ। তাহলে বামে বাইকাসপিড ভালভ থাকে, যার আরেক নাম হচ্ছে মাইট্রাল ভালভ। এই পুরো বিষয়টা আমরা বাবা-মা দিয়ে মনে রাখতে পারবো। ঠিক আছে? আচ্ছা এই কথাগুলো এখানে লেখা আছে। ঠিক আছে? আচ্ছা এবার এই যে কাজগুলা, খেয়াল করে দেখো এই যে এই কাজগুলা এখানে ভেন্ট্রিকুলের সাথে যার মাধ্যমে যুক্ত থাকে, যে সাদা রঙের যে জায়গাগুলা, সাদা রঙের যে জায়গাগুলা যেখানে, এটাকে বলা হয়, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটাকে বলে কর্ডি টেন্ডিনি। ঠিক আছে? এটাকে বলা হয় কর্ডি টেন্ডিনি। আচ্ছা কর্ডি, এই কর্ডি টেন্ডিনি। ঠিক আছে? তাহলে দেখো এই যে এখানে ভালভের কাজগুলা সেটা ভেন্ট্রিকুলের সাথে লাগানো থাকে, যে সুতার মতো স্ট্রাকচারগুলো, হ্যাঁ, ফাইব্রাস স্ট্রাকচারের মতো থাকে, সেটাকে বলা হচ্ছে কর্ডি টেন্ডিনি। এই কথাগুলো এখানে লেখা আছে। তাহলে এই যে কর্ডি টেন্ডিনি, এই মোটামুটি, আর এই যে চারটা পালমোনারি ভেইন থাকে। ঠিক আছে? রিসিভ ব্লাড ফ্রম পালমোনারি ভেইন। ওকে, এই কথাগুলো আমরা দেখতে পারবো। আচ্ছা এরপরে যাই আমরা, এবার দেখো রাইট ভেন্ট্রিকল। আচ্ছা রাইট ভেন্ট্রিকল আলাদা করে পরীক্ষায় আসার মতো কোনো টপিক নাই। এখানে আমরা মনে রাখতে পারি যে রাইট ভেন্ট্রিকলে ক্যাপিলারি পেশি থাকে, তাই না? আমরা যদি এখানে ছবিটা দেখি, এই দেখো এই পেশিগুলোকে বলা হচ্ছে, এই মাসলগুলোকে বলা হচ্ছে, এই মাসলগুলোকে বলা হচ্ছে ক্যাপিলারি মাসল। কেমন? তাহলে এখানে প্যাপিলারি মাসল থাকবে। একইভাবে লেফট ভেন্ট্রিকল যদি আমরা বলি, তাহলে লেফট ভেন্ট্রিকল কিন্তু এই যে একইভাবে প্যাপিলারি মাসল থাকে। এই এতটুকু মনে রাখলে চলবে, সমস্যা নেই। আচ্ছা এখানে দেখো খেয়াল করে, সেটা হচ্ছে ওয়াল থিকনেস। আচ্ছা ওয়াল থিকনেস আমি একটু লিখে দিই তোমাদের, সবাই লিখবা ওয়াল থিকনেস। আচ্ছা ওয়াল থিকনেস হচ্ছে প্রথমে লিখবা অ্যাট্রিয়াম, সবাই লিখবা অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম লেস দেন ভেন্ট্রিকল। তাহলে ওয়াল থিকনেস অ্যাট্রিয়ামে কম, ভেন্ট্রিকলে হচ্ছে বেশি। ঠিক আছে? আচ্ছা 2 নম্বর হচ্ছে রাইট ভেন্ট্রিকল লেস দেন লেফট ভেন্ট্রিকল। এভাবে লিখো রাইট ভেন্ট্রিকল লেস দেন লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে? তাহলে বলো তো চারটা চেম্বারের মধ্যে কোথায় থিকনেস সবচেয়ে বেশি? সবাই একটু কমেন্টে লিখো। হ্যাঁ সবাই কমেন্টে লিখো। চারটা চেম্বারের মধ্যে লেফট কি লেফট ভেন্ট্রিকল। ওকে ফুয়াদ, এশা, ফাইজা, আরনি, সাইফ, তোমরা সবাই খুব ভালো আনসার করেছো। তাহলে আমরা বুঝতে পারছি যে সবচেয়ে বেশি ঠিক হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এই কথাটাই এখানে লিখে দেওয়া আছে যে মোস্ট থিকার। ওকে আচ্ছা এখন লেফট ভেন্ট্রিকল কত লেখা আছে? এটা হচ্ছে 3 টাইমস, 3 টাইমস। ঠিক আছে? 3 গুণ। রাইট ভেন্ট্রিকল হচ্ছে লেফট ভেন্ট্রিকলটা হচ্ছে 3 টাইমস থিকার। এটা কেন? দেখো এটা খুব সহজ দেখা যাচ্ছে। সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে কিন্তু হোল বডিতে ব্লাড দিতে হচ্ছে। তাহলে এই যে তোমার মাথা থেকে ব্লাডটা পৌঁছাতে হবে এগেইনস্ট গ্র্যাভিটি, তাহলে অনেক জোরে কিন্তু পাম্প করতে হবে, অনেক প্রেসার দিয়ে পাম্প করতে হবে। আমরা জানি যে যারা বেশি চাপে কাজ করে, হ্যাঁ তাই না? যেখানে কি হয়, অনেক বেশি ফোর্স দিতে হয়, তখন বেশি কাজ করতে গেলে ওই জায়গার মাসলগুলো কি হয়, অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যায়, তাই না? ঠিক হয়ে যায়। আচ্ছা যেমন এটা আমরা বলি হাইপারট্রফি, তোমরা জানো যে যারা ব্যায়াম করে তাদের কি হয়, মাসলগুলো কিন্তু অনেক প্রমিনেন্ট হয়, তাই না? একইভাবে লেফট ভেন্ট্রিকল যেহেতু অনেক বেশি ব্লাড, অনেক বেশি প্রেসারে সারা বডিতে দেয়, এজন্য লেফট ভেন্ট্রিকলের ওয়াল থিকনেস বেশি হয়। ঠিক আছে? এটা খুব সহজ জিনিস। আচ্ছা এবার আসো তোমাদের জন্য কুইজ চলে আসো, আমরা একটু কুইজ দেখি যে এটা পারো কিনা সবাই। বলো এটা অ্যান্সার কি? দেখি সবাই কি অ্যান্সার করে। খুব সহজ দেখো, খুবই সহজ। আমরা আশা করি 100% স্টুডেন্ট সঠিক অ্যান্সার দিবে। এই খেয়াল করো ক্লিকসে। হ্যাঁ আচ্ছা অনেকে কিন্তু প্রশ্নটা পড়ে উত্তর করছে, এজন্য কিন্তু ভুল উত্তর বেশি আসছে নাকি? তুমি দেখতে পাচ্ছ না? কভারিং অফ হার্ট, কভারিং অফ হার্ট, হার্টের কভারিং কি? ঠিক আছে আমরা এটা একটু ক্লোজ করে দিই। আচ্ছা এটা খুব সহজ, সেটা হচ্ছে হার্টের কভারিং কি বলতো? হার্টের কভারিং হচ্ছে পেরিকার্ডিয়াম, তাই না? আচ্ছা আচ্ছা তোমাদের জন্য সেকেন্ড কুইজ, এটা একটু দেখি সবাই একটু অ্যান্সার করো। সেকেন্ড কুইজ বলো কন্ট্রাকশন রিল্যাক্সেশনে কোনটা সবচেয়ে বেশি কাজে লাগে? এটা সবাই একটু করো। আচ্ছা তারা সঠিক মানে দুটো অ্যান্সার করেছো, তাদের নাম একটু সবাই দিচ্ছি। একটা হচ্ছে ওয়াজাহাত, নাজিফ, রাহুল, অঞ্চল, হ্যাঁ তারা খুব ভালো অ্যান্সার করেছো। স্নেহা, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। তাহলে আমরা যদি জানি যে কন্ট্রাকশন রিল্যাক্সেশনের জন্য দায়ী হচ্ছে মায়োকার্ডিয়াম, তাই না? এটা আমরা আলোচনা করেছি। আচ্ছা দেখো মেডিকেল আসলে কত সহজ প্রশ্ন হয় সেটা আমরা একটু এখানে দেখো। বলো হুইচ চেম্বার অফ দ্য হিউম্যান হার্ট থিকেস্ট ওয়াল? বলো এটা কি হবে? সবাই কমেন্ট লিখো, এটা সবাই কমেন্ট লিখো। হ্যাঁ এক্সেলেন্ট, এটা হবে লেফট ভেন্ট্রিকল। একটু আমরা দেখালাম। বলো ফসা ওভালিস এটা কোথায় থাকে? আচ্ছা এটা আলোচনা করা হয়নি, আমরা কিছু প্রশ্ন নিয়েছি যেগুলো হচ্ছে আসলে নতুন বইতে নাই, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হিসেবে এসেছে। এটা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে রিপিট হয় তখন কিন্তু এটা চলে আসতে পারে। ঠিক আছে? এটা আমরা একটু বলে দেব। দেখি এটা অ্যান্সার কি হবে। ফাহিম, আফিফ, তোমরা খুব ভালো অ্যান্সার করেছো। আচ্ছা এটা আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। এই ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম এখানে থাকে। আচ্ছা এখানে একটু লিখে রাখবা অফ অ্যাট্রিয়া। আচ্ছা অফ অ্যাট্রিয়া লেখা লাগবে না, কারণ ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম তো বলাই আছে। ঠিক আছে? এটা আর কিছু লেখার দরকার নেই। তাহলে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম অফ ফিটাস। ওকে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এখন এটা মনে রাখবা যে এটা আসলে ব্র্যাকেটে এখানে ক্লিক রাখো। এটা আমরা রাইট অ্যাট্রিয়ামের দিক থেকে দেখতে পাই, রাইট অ্যাট্রিয়াম। ঠিক আছে? এটা মেইনলি আমরা দেখি হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে দেখি। ঠিক আছে? এটা ক্লিক রাখবা। ওকে আচ্ছা এবার আসো। আচ্ছা হার্টের ভালভ, আচ্ছা হার্টের যে ভালভগুলো থাকে সেটা আমরা একটু করব। আচ্ছা এটা আমরা এই চার্ট থেকে একটু করব, আর পাশে আমি একটু ছবি এঁকে দেখাই দেব। ঠিক আছে? আচ্ছা আমরা ওই যে তোমাদেরকে হার্টটা দেখালাম, সেই হার্টটা আমরা একটু দেখি। এই যে আবার সেই হার্ট, হ্যাঁ এই হার্ট থেকে আমরা একটু দেখে ফেলবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। খেয়াল করে দেখো, দেখো রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল এই দুটার মাঝখানে যে ভালভ থাকে এটাকে আমরা বলি ট্রাইকাসপিড ভালভ, তাই না? খুব সহজ। তাহলে এটা কি করবে? এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাডটাকে ফ্লো করবে। ঠিক আছে? আচ্ছা এবার আসো লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল এখানে যে ভালভটা থাকে এটা আমরা কিভাবে মনে রাখবো? সহজে এটা মনে রাখবো হচ্ছে বাবা মা। ঠিক আছে? বাবা মা, তাহলে বাইকাসপিড অর এটাকে আমরা বলতে পারি মাইট্রাল ভালভ। ঠিক আছে? এটা থাকবে। ওকে আচ্ছা এবার আসো এই যে দেখো সেমিলুনার ভালভ, এটা থাকবে এখানে আর এখানে। ঠিক আছে? তোমার হচ্ছে আমি যদি এটা একটু খুলে ফেলি। আচ্ছা এটা তোমাদের একটু দেখাবো, খেয়াল করে দেখো সবাই। এই যে এখানে নীল এবং লাল, খেয়াল করে দেখো নীল এবং লাল। নীলটা হচ্ছে পালমোনারি আর্টারি আর লালটা হচ্ছে অ্যাওর্টা। ঠিক আছে? তাহলে এই দুইটাতে থাকে হচ্ছে সেমিলুনার ভালভ। তোমরা দেখতে পাচ্ছ কিনা? এই যে আমাদের নীল এবং লাল। ঠিক আছে? তাহলে এই দুইটা জায়গায় থাকে হচ্ছে সেমিলুনার ভালভ। ওকে তাহলে এই চারটা ভালভ আমাদেরকে একটু জানতে হবে। তাহলে খেয়াল করে দেখো রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল এখানে থাকে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল এখানে থাকে হচ্ছে বাইকাসপিড ভালভ। আচ্ছা আর এই যে দুইটা আমাদের পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টা এই দুইটাতে থাকে হচ্ছে সেমিলুনার ভালভ। মেইনলি এই চারটা ভালভ একটু জানতে হবে। আচ্ছা বাকি আমরা দেখাচ্ছি তোমাদের। আচ্ছা আচ্ছা সবাই একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমি যদি একটা ছবি আঁকি, ছবি এঁকে তোমাদের একটু দেখাবো। হার্টকে ধরো আমি একটা সেকশন করতেছি, হ্যাঁ তাহলে আমি একটা ডায়াগ্রাম ছবি আঁকবো। ঠিক আছে? এই আচ্ছা এখানে এই দেখো এখানে আমরা কিন্তু চারটা ভালভকে একটু দেখাতে পারি, হ্যাঁ কেমন সেটা? আচ্ছা এরপর দেখো এখানে যে ভালভটা থাকবে এটা হচ্ছে আমার ট্রাইকাসপিড ভালভ। আমি কিন্তু তিনটা কাজ আলাদা করে দেখাচ্ছি। আচ্ছা এখানে যে ভালভটা থাকবে এখানে এবং এখানে এটা হচ্ছে বাইকাসপিড ভালভ। তাহলে আমি কিন্তু দুইটা পাল্লা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা আর এই যে এখানে এবং এখানে এই দুই জায়গায় থাকবে হচ্ছে আমার সেমি লুনার ভালভ। এখন এটা এবং এটা এই দুটোকে কেন সেমি লুনার ভালভ বলা হয়? আচ্ছা আমরা যদি একটু বড় করে দেখাই সেমি লুনার ভালভ, তাহলে দেখো ভালভটা দেখতে এরকম। এই যে ভালভটা দেখতে সেমি লুনার মানে অর্ধচন্দ্রাকৃতির। ঠিক আছে? চাপ যখন অর্ধেক দেখা যায় তখন জিনিসটা দেখতে যেরকম হয়। দেখো এখানে দেখতে কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু ওরকম দেখতে। এজন্য এটা বলা হয় সেমি লুনার ভালভ। এখন তোমাদের জন্য আমার প্রশ্ন, এটা একটু চ্যাট বক্সে তোমরা লিখো। বলো তো সেমি লুনার ভালভ মোট কয়টা আছে হার্টে? এটা সবাই একটু অ্যান্সার করো। হ্যাঁ মনের মতো না, হাফ মুনের মতো। ঠিক আছে? এজন্য এটা বলে সেমি লুনার। আচ্ছা
হ্যাঁ, সবাই কমেন্ট করো। দেখো এই তো বোঝা যাচ্ছে। আমি কোশ্চেনটা করেছি কি খেয়াল করো। যারা 4টা অ্যানসার করেছো, সেমিলুনার ভালভ কয়টা? সেমিলুনার কয়টা? ভালভের কথা বলি নাই। সেমিলুনার ভালভ কয়টা? হ্যাঁ, এখন সবাই সঠিক উত্তর দিচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে সেমিলুনার ভালভ কিন্তু দুইটা। এই যে দেখো, এই যে পালমোনারি আর আরেকটা হচ্ছে অ্যাওরটিক। এই কথাগুলো এখানে লেখা আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আসলে কি শিখবো বা কি জানবো? আচ্ছা, প্রথমে বাইকাসপিড বা মাইট্রাল এটা আমরা বলেছি। দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছে। ট্রাইকাসপিড কোথায় থাকে? এইটুকু জানলেই হবে। বাকিটা কিন্তু আমার জন্য প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, রিডিং করবা। আচ্ছা, এবার আসো। দেখো অ্যাওরটাতে থাকে সেমিলুনার ভালভ। পালমোনারি আর্টারি গুলোতে থাকে সেমিলুনার ভালভ। এই চারটা আমরা অ্যানসার করেছি। এবার আসো, আরো দুইটা ভালভ আছে। সেই ভালভ দুটো আমরা কি করেছিলি? আচ্ছা, সেটা আমরা করব হচ্ছে আমি একটা ছবি আঁকি দেখাই। আচ্ছা, এখানে আমরা দেখতে পারি। খেয়াল করে দেখো, রাইট অ্যাট্রিয়ামে মিলিত হয় হচ্ছে এই জায়গাটাতে, যেটা মিলিত হয় এই যে। এটাকে বলা হয় ইনফেরিয়র ভেনা ক্যাভা, তাই না? কি মিলিত হয় বলো? ইনফেরিয়র ভেনা ক্যাভা। এখন খেয়াল করে দেখো, ইনফেরিয়র ভেনা ক্যাভা কি করে? আমাদের নিচের দিক থেকে ব্লাডটাকে হাঁটে নিয়ে আসে। এখন এজন্য এখানে একটা কাজ থাকে। ঠিক আছে? একটা ভালভ থাকে। তো ইনফেরিয়র ভেনা ক্যাভাতে যে ভালভ থাকে, দেখো খেয়াল করে। এই যে ইনফেরিয়র ভেনা ক্যাভাতে যে ভালভ থাকে, এটাকে বলি ইউস্টেশিয়ান ভালভ। ঠিক আছে? তাহলে এখানে একটা ভালভ থাকবে। এই যে এখানে একটা ভালভ থাকবে। এই ভালভটাকে আমরা বলবো, এই যে আমি সংক্ষেপে লিখলাম ইউস্টেশিয়ান ভালভ। ঠিক আছে? তাহলে ইনফেরিয়র ভেনা ক্যাভাতে থাকে ইউস্টেশিয়ান ভালভ। ওকে। আচ্ছা, এটাকে আমরা দেখো খেয়াল করে রাখো। আই অ্যান্ড ইউ, তুমি এবং আমি। ঠিক আছে? এভাবে আমরা মনে রাখতে পারি যে ইনফেরিয়র ভেনা ক্যাভা এটাতে থাকে হচ্ছে ইউস্টেশিয়ান ভালভ। আচ্ছা, এবার আসো, ওই যে হৃৎপিণ্ডের যে রক্তটা, দূষিত রক্তটা যেখানে ওপেন হয় আমরা দেখিয়েছিলাম, এই করোনারি সাইনাস। এখানে যে কপাটিটা থাকে করোনারি সাইনাসের গোড়ায়, এটাকে বলা হয় থিবেসিয়াম। ঠিক আছে? আমি সংক্ষেপে দেখালাম। থিবেসিয়ামটা থাকে হচ্ছে করোনারি সাইনাস, এইটা যেখানে ওপেন হয় সেখানে। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখবো হচ্ছে দেখো সিটি। সিটি মানে কি? ক্লাস টেস্ট। তোমরা নিশ্চয়ই আমাকে ক্লাস টেস্ট দিয়েছো। তাহলে এই ক্লাস টেস্ট থেকে আমরা একটু মনে রাখবো। তাহলে এই চারটা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য 100% খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, দেখি এটা অ্যানসার দিতে পারবে না। আচ্ছা, আমরা একটু আগে প্রশ্ন করেছিলাম না যে সেমিলুনার ভালভ কয়টা? তোমরা অনেকে কিন্তু কনফিউজ হয়ে গেছিলা, তাই না? সেমিলুনার ভালভ কিন্তু দুইটা। আচ্ছা, এখন বলো তো, এই যে আমরা এই 6টা ভালভ দেখালাম, এই 6টা ভালভের মধ্যে 3 কাজ, 3টা করে কাজ পাচ্ছে। এরকম ভালভ কয়টা আছে? এটা একটু অ্যানসার করো। এটা একটু অ্যানসার করো সবাই। সবাই দেখে একটু অ্যানসার করো। হ্যাঁ, আমাদের জানো 3টা কাজ পাচ্ছে এরকম কয়টা? দেখো জিনিসগুলো কিন্তু একটু কনফিউজিং। 3টা কাজ পাচ্ছে এরকম কয়টা? হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন ধরনের অ্যানসার কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু একটা কনফিউজিং বিষয়। আচ্ছা, সবাই একটু খেয়াল করবা। বলো তো, আমি এখানে একটু লিখে দিই তোমাদের, তাহলে তোমাদের মনে রাখা সহজ হবে। বাইকাসপিড কাজ কয়টা? 2টা। ট্রাইকাসপিড কাজ কয়টা? 3টা। অ্যাওরটিক সেমিলুনার, খেয়াল করে দেখো, সেমিলুনারগুলোতে কিন্তু কাজ 3টা করে আছে। পাললে কিন্তু 3টা করে আছে। তাহলে এখানে কাজ হচ্ছে 3টা। পালমোনারি কাজ কয়টা? 3টা। থিবেসিয়াম দেখো খেয়াল করে, এই যে থিবেসিয়াম সিটি, তাই না? করোনারি সাইনাস এখানে কাজ হচ্ছে একটা। আর ইউস্টেশিয়াম এখানেও কিন্তু কাজ হচ্ছে একটা। এবার খেয়াল করে বলো তো, যে 3টা কাজ আছে এরকম ভালভ কয়টা আছে? প্রশ্নের মধ্যে উত্তর আছে। এবার অ্যানসার করো সবাই। ফাহিম, আচ্ছা, রাহুল, অন্বেষা, নুসরাত, এই নুসরাত তুমি কিন্তু ভুল অ্যানসার দিয়েছো। হ্যাঁ, বাকি এখন ঠিক আছে। তাহলে বলো 3টা কাজ আছে এরকম আসলে ভালভ আছে 3টা। সেমিলুনারগুলোতে 3টা কাজ আছে আর ট্রাইকাসপিডে 3টা কাজ আছে। এটা জানতে হবে, এটা আলাদা করে লিখে রাখো। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এই মোটামুটি আমাদের আচ্ছা ভালভের বর্ণনা এখানে একটা পার্থক্য আছে। এটা আসলে এভাবে মুখস্থ করতে হবে না। তোমরা এটা জাস্ট রিডিং করবা। ঠিক আছে? তুমি যদি এই বিষয়টা বুঝো যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ কোথায় থাকে, হোয়াট ইজ দ্য লোকেশন, এন্ড সেমিলুনার ভালভ সেটা কোথায় থাকে, হোয়াট ইজ দ্য লোকেশন, তাহলে কিন্তু তুমি এই পার্থক্যগুলো পড়ে ফেলতে পারবা। এবার রিডিং দিলে তোমার মনে থাকবে, এটা মুখস্থ করতে হবে না। ঠিক আছে? আমরা অলরেডি মেনশন করেছি। আচ্ছা, তোমাদের জন্য একটা কুইজ, দেখি এটা অ্যানসার করো দেখি। হ্যাঁ, কুইজটা অ্যানসার করো। দেখি এটা কে বলতে পারবে? বাইকাসপিড ট্রাইকাসপিড কানেক্টেড উইথ ক্যাপিলারি মাসল, তাই না? কিসের মাধ্যমে? আচ্ছা, 96% স্টুডেন্ট এটা সঠিক অ্যানসার দিয়েছে। আমি কি ক্লিয়ার বোর্ড দেখাতে পারি না? ক্লিয়ার বোর্ড, হ্যাঁ, ঠিক আছে। 94% সঠিক অ্যানসার দিয়েছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা জানি যে এটা কিসের মাধ্যমে থাকে? কর্ডিক টেডিনের মাধ্যমে। আমরা একটু পরে ক্লিয়ার বোর্ডে দেখে নিব। ওকে। আচ্ছা, দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কি আসছে? বলো হুইচ ভালভ অফ দ্য হার্ট ডাজ নট হ্যাভ 3 কাস্প। এটা কি আমাকে কোশ্চেনে একটু জানাও। হ্যাঁ, আমি ক্লিয়ার বোর্ডে দেখে নিই। আচ্ছা, লিডার বোর্ডে খুব ভালো করেছে হচ্ছে শ্রুতি। শ্রুতি সবচেয়ে ভালো অ্যানসার করেছে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, বলো তো কোনটাতে 3টা কাজ থাকে না? একটু আগে কিন্তু আমি দেখাচ্ছিলাম। ওকে, সাইফ, ওয়াজাহাত, আর্নি তোমরা খুবই ভালো অ্যানসার করেছো। তাহলে আমাদের লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ এখানে কিন্তু 3টা কাজ থাকে না, 2টা থাকে। বলো ভালভ দ্যাট গার্ডস দ্য রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস। রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার রাইট সাইডে কোন ভালভ থাকে? বলো, এটা অ্যানসার কি হবে? এটা অ্যানসার কি হবে? খুবই সহজ। এটা অ্যানসার হবে ট্রাইকাসপিড ভালভ। ওকে। আচ্ছা, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে সার্কুলেশন থ্রু হার্ট। হার্টের মাধ্যমে কিভাবে সার্কুলেশন হয়? এটা খুবই সহজ পড়া। হ্যাঁ, এখানে আসলে খুব জটিল কিছু নাই। আমরা জাস্ট ছবিটা থেকে একটু শিখে নেব। কি সেটা? আচ্ছা, এখানে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে কিছু প্রশ্ন করি, দেখি তোমরা এটা পারবে কিনা। সেটা হচ্ছে বলো তো, সবচেয়ে বড় হার্ট কার? কোন প্রাণী? হুইচ অ্যানিমাল? কোন প্রাণীর সবচেয়ে বড় হার্ট? এটা দেখে বলতে পারবে না। সবাই একটু অ্যানসার করো। সবাই একটু অ্যানসার করো। কোন প্রাণীর সবচেয়ে বড় হার্ট? আমি বলেছি কাউ। আচ্ছা, কাউ খেয়ে এত বড়, কাউ হচ্ছে অনেক বড় কিছু আছে। এক্সেলেন্ট। ফাবিহা, সাইফ, নাজিফা, না নাজিফা তোমার অ্যানসার হয় নাই। নট এলিফ্যান্ট, এটার উত্তর হবে হচ্ছে হোয়েল। ঠিক আছে? আচ্ছা, কত বড় জানো? এটা হচ্ছে মোটামুটি 180 কেজি। ওজন হিসেবে 180 কেজি। মানে মোটামুটি 3 জন মানুষের যে ওজন। হ্যাঁ, আমাদের অ্যাডাল্ট 3 জন মানুষের ওজনের সমান মোটামুটি ধরো একটা তিমি বা হোয়েলের হার্ট। আচ্ছা, গেল এটা একটা। আচ্ছা, এরপরে বলো তো কোন অ্যানিমেলের 3টা হার্ট আছে? এটা দেখে বলতে হবে। কোন অ্যানিমেলের 3টা হার্ট আছে? এটা দেখে বলতে হবে। এই অজাহাত, অজাহাত তো খুব ভালো অ্যানসার দিচ্ছে। ভেরি গুড অজাহাত। আচ্ছা, নুসরাত জাহান, তাসাররুম, হ্যাঁ, গ্রাসহপার, হ্যাঁ, রাহুল অ্যানসার করেছে গ্রাসহপার। শিম্পাঞ্জি, না, আমাদের অ্যানসার বলা হবে না। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অক্টোপাস, তাই না? অক্টোপাসের কিন্তু 3টা হার্ট থাকে। ওকে, ভালো কথা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা লাইফ রিলেটেড বিষয়গুলো কিন্তু একটু জেনে নেব। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আবার পরে ফিরে আসি। দেখো এখানে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের হার্টটা আসলে কতটুকু পাম্প করে। আমাদের হার্টটা প্রতি মিনিটে 70 to 80 টাইমস এটা পাম্প করে। এভারেজ হচ্ছে 75। ওকে, এখন দেখো খেয়াল করে এটা কি করবে? এটা মোটামুটি 1400 লিটার এটা ব্লাড পাম্প করে দেয়। ঠিক আছে? এবং এখানে যেটা বলছে যে এখানে যে প্রেসারটা হয়, যে প্রেসারে ব্লাডটা সার্কুলেট হয় সেটা হচ্ছে মোটামুটি 80,000 কিলোমিটার পাথে ট্রাভেল করে ব্লাডটা। ব্লাডটা মোটামুটি আর্টারি, ভেইন এগুলোর মাধ্যমে পুরো বডিতে যে ব্লাডটা সার্কুলেট করে সেটা হচ্ছে 80,000 কিলোমিটার এটা ট্রাভেল করে। আচ্ছা, খেয়াল করে দেখো যে কি ট্রিমেন্ডাস একটা অ্যাকশন হয় আমাদের হার্টের মাধ্যমে। আচ্ছা, গত 1 মিনিটে তোমার হার্টবিট কত ছিল? এটা কেউ খেয়াল করছো? দেখো হার্ট এত গুরুত্বপূর্ণ কাজ করে কিন্তু আমরা সাইলেন্ট। আমরা কিন্তু সাবকন্সিয়াসলি মানে হার্ট কাজ করে যায়। আমরা কিন্তু হার্টের অ্যাক্টিভিটিস ফিল করি না। খেয়াল করে দেখো অথচ এই হার্টটা আমাদের লাইফের জন্য কতটা ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, আমরা এরপর চলে যাই। সেটা হচ্ছে যখন হার্টটা স্কুইজ করে, কন্ট্রাক্ট করে, এটা বলা হয় সিস্টোল। আর যখন এটা ডাইলেট করে হার্টটা ব্লাড রিসিভ করার জন্য এটা বলা হয় ডায়াস্টোল। তাহলে খেয়াল করে দেখো ডায়াস্টোল আর সিস্টোল এটা কিভাবে মনে রাখবো? এই যে এভাবে মনে রাখবো। একটু লিখে ফেলো। ডায়াস্টোল, ডাইলেট। তাহলে ডায়াস্টোল ডি ফর ডাইলেট। তাহলে হার্টটা যখন ডাইলেট করে এক্সপ্যান্ড করে তখন এটাকে বলা হচ্ছে ডায়াস্টোল। এভাবে মনে রাখবো। আচ্ছা, এখন হার্টে যে কন্ট্রাক্ট করে তো এটা যার মাধ্যমে কার্ডিয়াক ইলেকট্রিসিটি তোমরা জানো যে হার্টের মধ্যে কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে। তো এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস, তাই না? যার মাধ্যমে আসলে হার্টটা কন্ট্রাক্ট করে। তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইম্পালস। এই ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করে আমাদের একটা স্পেশাল টিস্যু যেটা হার্টে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে পেসমেকার অথবা এসএ নোড। এটাকে আমরা বলি সাইনোট্রিয়াল নোড অথবা পেসমেকার। এখন একটু আগে আমরা দেখিয়েছি, তোমরা একটু আমাকে অ্যানসারে জানাও, কোশ্চেন অ্যানসারে সেটা হচ্ছে কোথায় থাকে? এসএ নোড কোথায় থাকে? হুইচ চেম্বার? এটা একটু আমাকে ইনবক্সে জানাও। হ্যাঁ, হুইচ চেম্বার? সবাই একটু অ্যানসার করো দেখি। হ্যাঁ, সাইফ খুব ভালো অ্যানসার করেছে, অক্ষরা, নুসরাত জাহান, মারওয়া আয়েশা সবাই খুব ভালো অ্যানসার করেছে, খুবই এক্সেলেন্ট। দেখো এই প্রশ্নটা কিন্তু ভর্তি পরীক্ষায় আসতে পারে। তাহলে এটা থাকে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে। আচ্ছা, আমরা সার্কুলেশন থ্রু হার্টটা একটু লিখে নিব। এই যে পাশের ছবিটা সবাই খেয়াল করো। খেয়াল করে দেখো কি হয়? প্রথমে ব্লাডটা হচ্ছে খেয়াল করে দেখো, প্রথমে এই যে লাংসের মাধ্যমে দেখো, লাংসের মাধ্যমে ব্লাডটা পালমোনারি ভেইন হয়ে লেফট অ্যাট্রিয়ামে আসে। এতটুকু সবাই জানো, খুব সহজ। এটা আমরা খুব বেশি সময় নিব না। আর বডি থেকে
ভেনা কেভা সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কেভার মাধ্যমে রাইট এট্রিয়ামে আসে। দেখো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে সার্কুলেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে লাং থেকে লেফট এট্রিয়ামে আসবে, এল ফর লেফট, লাং থেকে লেফট আসবে আর বডি থেকে আসবে রাইট ভেনা কেভার মাধ্যমে। আচ্ছা এবার দ্বিতীয় স্টেপে কি হচ্ছে, দেখো রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে যাচ্ছে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে যাচ্ছে। দেখো খুব সহজ, একদম সহজ। আচ্ছা এরপর আসো, এরপর ধাপে কি হচ্ছে, আমরা একটা কালার নিয়ে নিই। ওকে, এবার দেখো রাইট ভেন্ট্রিকল থেকে এই যে পালমোনারি আর্টারির মাধ্যমে এটা লাংসে যাচ্ছে, আর লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে এটা হোল বডিতে যাচ্ছে। শেষ। এই তো সার্কুলেশন, এত সহজ। এই তিনটে স্টেপের মাধ্যমে আমরা মনে রাখবো। ঠিক আছে, খুব সহজ। তাহলে দেখো ফার্স্ট স্টেপে বডি থেকে ভেনা কেভার মাধ্যমে রাইট এট্রিয়ামে আসছে, আর লাং থেকে পালমোনারি ভেনের মাধ্যমে লেফট এট্রিয়ামে আসছে। আচ্ছা সেকেন্ড স্টেপে কি হচ্ছে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে। আচ্ছা দেখো থার্ড স্টেপে কি হচ্ছে, থার্ড স্টেপে রাইট ভেন্ট্রিকল থেকে আবার লাংসে চলে যাচ্ছে, আর এখানে লেফট ভেন্ট্রিকল থেকে বডিতে চলে যাচ্ছে। তাহলে এই পুরো সাইকেলটা আবার রিপিট হবে। ঠিক আছে, তাহলে এভাবেই হার্টের মাধ্যমে ব্লাড সার্কুলেশন হয়। তো তোমরা এই সার্কুলেশন বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস নোতে জানাও, সবাই একটু কমেন্ট করো ইয়েস অর নো। হ্যাঁ বুঝতে পেরেছো কিনা, খুব সহজ। এটা আমরা খুব ভালো করে পড়ে আসি। হ্যাঁ দেখি এটা বুঝতে পেরেছো কিনা। 100%। ওকে এক্সেলেন্ট, সবাই বলেছে হ্যাঁ তারা বুঝতে পেরেছে। ওকে ভেরি গুড। আচ্ছা আমরা তারপরে চলে যাই। তাহলে সার্কুলেশন থ্রু হার্ট, এখানে কিছু ইনফো টাইপ প্রশ্ন আছে যেটা চলে আসতে পারে ভর্তি পরীক্ষায়। দেখো এটা 2000 গ্যালন ব্লাড বের করে দেয়। এটা এটা 2000 গ্যালন কতটুকু অ্যামাউন্ট, তুমি কোনো ধারণা আছে? এটা হচ্ছে মোটামুটি এরকম হবে, এত লিটারের হবে। হ্যাঁ অ্যাবাউট 7570 লিটার। চিন্তা করা যায় এত ব্লাড সে কিন্তু ডেইলি পাম্প করে। এটা হার্ট কত কাজ করে চিন্তা করা যায়। আচ্ছা এরপর হচ্ছে এটা ডেইলি ক্যালকুলেট দেখো 1 লাখ বার এটা কন্ট্রাক্ট করে এক্সপ্যান্ড করে, মানে কার্ডিয়াক সাইকেল চলে 1 লক্ষ বার এটা সংকুচিত প্রসারিত হয়। ডেইলি কত কাজ করে একটা হার্ট চিন্তা করা যায়। আচ্ছা এবার আসো, এখানে যেটা হয় সেটা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, এটা ঠিক করে রাখো। হ্যাঁ এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কি সেটা, সেটা হচ্ছে এই যে ব্লাড সারা দেহে বডিতে যাচ্ছে, হ্যাঁ সারা দেহে যে ব্লাডটা যাচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি ব্লাডটা ফ্লো করে হচ্ছে কিডনিতে, লিভারে। মানে লিভার কতটুকু যায় দেখো একবার হাইস্ট কতটুকু যায় পার মিনিটে 1350 ml, 1350 ml পার মিনিটে যাচ্ছে। আর সেকেন্ড থার্ড হাইস্ট ব্লাড ফ্লো যেখানে যায় ব্লাডটা যায় হচ্ছে কিডনিতে এবং ব্রেনে, এটা 700 আর এটা হচ্ছে 1100। তাহলে খেয়াল করবা যে আমাদের হার্টে যে ডিফারেন্ট অর্গানে ব্লাড দিচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি ব্লাডটা রিসিভ করে হচ্ছে লিভার, লিভারে সবচেয়ে বেশি অ্যামাউন্টে ব্লাড যায়। ঠিক আছে 1350। আর এরপরে কিডনিতে যায়, কারণ কিডনিতে কি হয় এই যে বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট সেখানে বের হয়ে যাবে, লিভারে বেশি কেন যায় কারণ এখানে অনেক মেটাবলিজমের কাজগুলো হয়। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে ব্রেনে এরপর যায়। ব্রেনে কি হয়, ব্রেন কাজ না করলে এখানে যদি অক্সিজেন না যায় তাহলে তুমি ঠিকমতো কোনো ফাংশন করতে পারবে না, তাই না? তো এই তিনটা ভাইটাল অর্গানে বেশি বেশি ব্লাড দরকার। ঠিক আছে, এজন্য দেখা যায় যে যখন আমাদের বডিতে অক্সিজেন কমে যায় তখন এই তিনটা অর্গান কিন্তু অনেক বেশি এফেক্টেড হয়। ঠিক আছে, তাহলে আমরা জানবো ডাবল সার্কুলেশন। আচ্ছা এটা পড়ার কিছু নাই, আমি বলবো এটা মুখস্থ করার কোনো বিষয় না। ডাবল সার্কুলেশন কি আমরা একটু দেখে আসি। এই যে ক্যালকুলেট দেখো তো, এখানে আমি দুইটা সার্কুলেশন দেখব। আমি যদি আরেকটা খেয়াল করে এই যে ক্যালকুলেট দেখো তো, এই যে রাইট ভেন্ট্রিকল, আচ্ছা এটা একটু অন্য কালারটা নেওয়া উচিত হবে। দেখো রাইট ভেন্ট্রিকল থেকে শুরু করে লাংস, পালমোনারি ভেইন, লেফট এট্রিয়াম। দেখো এই যে নীল রঙের যে অংশটা, এই এই অংশটা কি আসলে দেখো, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি হয়ে লাং যাচ্ছে, লাং থেকে পালমোনারি ভেইন হয়ে লেফট এট্রিয়াম আসছে। তাহলে এই অংশটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। বুঝছো, এই অংশটা কি, এই অংশটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আচ্ছা এবার আসো এর অপোজিটে কি আছে, এর অপোজিটে আছে হচ্ছে খেয়াল করে দেখো লেফট ভেন্ট্রিকল, এখান থেকে অ্যাওর্টা হয়ে বডি, বডি থেকে ভেনা কেভা হয়ে রাইট এট্রিয়াম। তাহলে এই সার্কুলেশনকে আমরা বলতে পারি, এই সার্কুলেশন এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশন। হয়ে গেল। তাহলে বলো আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা হয়ে বডি, বডি থেকে ভেনা কেভা হয়ে রাইট এট্রিয়াম, এতটুকুকে আমরা বলি সিস্টেমিক সার্কুলেশন, মানে আমাদের হোল বডিতে চলে যাচ্ছে। তাহলে একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। এজন্য এই দুটো একসাথে বলা হয় ডাবল সার্কুলেশন। আচ্ছা তাহলে ডাবল সার্কুলেশন সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমরা একটু কমেন্টে আমাকে জানাও। ইয়েস অর নো, সবাই কমেন্ট করো। এটা কিন্তু এভাবে মুখস্থ করার প্রয়োজন নাই। হ্যাঁ তুমি কমেন্ট করো। এক্সেলেন্ট, 98% বলছো যে তোমরা বুঝতে পেরেছো। ভেরি গুড। আচ্ছা এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে ডিফারেন্ট স্ট্রাকচার এন্ড देयर কম্পোনেন্টস, হ্যাঁ এবং ফাংশন। শোনো এটা এইভাবে মুখস্থ করার দরকার নাই, তোমরা খেয়াল করবা যে এই স্ট্রাকচারটা কোথায় আছে। ঠিক আছে, কোথায় থাকলে এটা কাজ কি সেটা কিন্তু তুমি এমনি মনে রাখতে পারবা। তো আমরা এই কথাগুলো একটু বলে ফেলছি ক্লাসে অলরেডি। তো তুমি এটা কি করবা, এটা মেইন ফাংশন আর এটা সিঙ্গেল স্টেপ, এটা আমি জাস্ট রিডিং দিব। এই পুরো চ্যাপ্টার কিন্তু আমাকে মুখস্থ করার দরকার নাই। তুমি যদি স্ট্রাকচার কোথায় আছে এটা বুঝতে পারো তাহলে এই পুরো অংশটার কাজগুলো কিন্তু তুমি জাস্ট রিডিং করলে মনে রাখতে পারবা। অলরেডি কিন্তু আমরা আলোচনা করেছি যে কোন স্ট্রাকচার কোথায় আছে। ঠিক আছে, আচ্ছা এটা জাস্ট রিডিং করবা। ঠিক আছে, আচ্ছা এরপর আসা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। ওকে এখানে কি বলতো, তোমাদেরকে একটা প্রশ্ন করছিলাম সেটা হচ্ছে কোন অ্যানিমাল, এটা একটা নতুন প্রশ্ন, এটা বলতে পারে কোন অ্যানিমাল এর হার্টবিট সবচেয়ে বেশি, এটা কি বলতে পারে? তোমরা কি আনসার করো দেখি। ফাবিয়া আফিফ, ফুয়াদ, ওরা খুব দ্রুত অ্যান্সার করেছে এবং খুব ভালো অ্যান্সার করেছে। এক্সেলেন্ট, তোমাদের তো বইয়ের পেছনেও অনেক কিছু জানা থাকে, তো তোমরা এগুলো খুব ভালো জানো। আমি খুবই মানে অ্যামাজড হয়ে গেলাম। হ্যাঁ বার্ড না, বার্ড বলতে এটা হামিং বার্ড। ঠিক আছে, হ্যাঁ ঠিক না রিদা, তুমি কিন্তু অ্যান্সার দিতে পারো নাই। ওকে না সারা হইল হবে না, তাহলে উত্তর হচ্ছে হামিং বার্ড, আন্দাজ অ্যান্সার করলে হবে না। ঠিক আছে, তো হামিং বার্ড দেখা যায় প্রতি মিনিটে, এটা দেখা যাচ্ছে যে এরা 1000 বার হার্টবিট হতে পারে, 1000 পার মিনিট। চিন্তা করা যায় আমাদের নরমালি হার্টবিট কত হয়, 80 মতো হয় না, 70 থেকে 80 75। আর এদের ক্ষেত্রে 1000 বার, একটা মিনিটে 1000 বার এদের হার্ট সংকোচন প্রসারণ করে। চিন্তা করা যায় কি ট্রিমেন্ডাস একটা বিষয়। ঠিক আছে, আমরা জানি না। আচ্ছা এখন আমরা মনে হয় কয়েকটি আসতে পারি। আচ্ছা এখন দেখো কার্ডিয়াক সাইকেলের হিসাবটা হচ্ছে আমাদের আমাদের নরমালি যেটা হয় সেটা হচ্ছে হার্টবিট হচ্ছে 70 টু 180 পার মিনিটে, 70 টু 80। তো এটা যদি এভারেজ করো তাহলে এটা হবে 75। খুব সহজ। এখন দেখো 60 সেকেন্ডে বিট, বিট হচ্ছে 75। তাহলে বলো 1 সেকেন্ডে কতগুলো বিট হবে? আচ্ছা এটা আসলে আমরা সময় হিসাবটা করব, এটা রিভার্স হবে আসলে, মুছে দিই আমি। সেটা হচ্ছে 75 বিট, এটা হয় হচ্ছে 60 সেকেন্ডে হয় 1 মিনিটে। তাহলে 1 বিটে কত সময় লাগে? এটাই তো আমাদের কার্ডিয়াক সাইকেল। দেখো 60 ডিভাইডেড বাই 75 ইকুয়াল টু 0.8 সেকেন্ড। এখন মনে রাখবা সবার কার্ডিয়াক সাইকেল কিন্তু 0.8 সেকেন্ড হবে না, কম বেশি হতে পারে। এটা নির্ভর করে হার্ট রেটের উপরে। আচ্ছা তোমাদেরকে একটা ম্যাথ করতে দিই, বায়োলজি ক্লাসে আসলে ম্যাথ করাটা কেমন হয়ে যায় না, তারপর কিন্তু এটা পরীক্ষা আসতে পারে। এজন্য আমি বলছি ধরো ধরো একজনের হার্ট রেট, এটা কথা লিখো, একজনের হার্ট রেট হচ্ছে 100 বিট পার মিনিট। একজনের হার্ট রেট হচ্ছে 100 বিট পার মিনিট, এটা লিখো। একজনের হার্ট রেট হচ্ছে 100 বিটস পার মিনিট। এবার বলো সেই পারসনের কার্ডিয়াক সাইকেল টাইম কত? এটা একটু অ্যানসার করবা। খুব ভালো অ্যান্সার করেছে অর্ষরা। সাইফ, সাইফ তো অনেক অ্যান্সার করছে, খুবই ভালো সাইফ। এই রিফাত তুমি তো কি লিখেছো খেয়াল করো, 1.6 বেশি হবে। নুসরাত, রাহুল তুমি আবার একটু ক্যালকুলেট করো। হ্যাঁ একটু ক্যালকুলেট করো, দেখো সহজ ম্যাথ, একদম সহজ ম্যাথ। কিন্তু এটা পরীক্ষা আসে না, বায়োলজি আসবে সহজ ম্যাথ। হ্যাঁ এক্সেলেন্ট। তাহলে যখন হার্টবিট 100 হবে তখন 60 সেকেন্ডে 100, তাহলে 100 হচ্ছে 60 সেকেন্ডে, তাহলে প্রত্যেকটা হচ্ছে 0.6 সেকেন্ড। ঠিক আছে, কার্ডিয়াক সাইকেল হয়ে যাবে 0.6 সেকেন্ড, কমে যাবে। ভেরি গুড। আচ্ছা এবার আসো এখানে আমরা আসলে ছবি থেকে একটু পড়বো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই ছবি থেকে আমরা এই যে অ্যাট্রিয়াল সিস্টোল, ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, ডায়াস্টোল সবই পড়বো। আচ্ছা প্রথমে আসো অ্যাট্রিয়াল ডায়াস্টোল। অ্যাট্রিয়াল ডায়াস্টোল এখানে আমরা কি করবো, এই যে এখান থেকে করবো। আচ্ছা খেয়াল করে দেখো এই যে অ্যাট্রিয়াল ডায়াস্টোল, তোমরা ছবিটা একটু খেয়াল করবা। অ্যাট্রিয়াল ডায়াস্টোলে কি হয় এতটুকু বুঝলেই হবে। অ্যাট্রিয়াল ডায়াস্টোলে ব্লাডটা অ্যাট্রিয়ামে আসে, রাইট অ্যাট্রিয়ামে, এবং পালমোনারি ভেইন দিয়ে এটা আসে লেফট অ্যাট্রিয়ামে। খেয়াল করো। হ্যাঁ একটু মানে এই কার্ডিয়াক সাইকেল বুঝতে গেলে একটু ঠান্ডা মাথায় পড়বা, তাহলে মনে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো অ্যাট্রিয়াল সিস্টোল সেটা কিন্তু কি হয়, এই রাইট অ্যাট্রিয়ামে ভেনা কেভা দিয়ে ব্লাড আসে, আর পালমোনারি ভেইন থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসে। এখন বলো এখানে কোন ভালভ বন্ধ থাকবে, ক্লোজ থাকবে কোন ভালভ? এভি ভালভ। এভি মানে কি, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। এটা কি থাকবে, ক্লোজ থাকবে, ক্লোজ। এটা ক্লোজ থাকবে, ক্লোজ থাকবে। ঠিক আছে, ওকে হ্যাঁ ঠিক আছে, ফাইন ভাবে বলছো। ট্রাইকাসপিড বাইকাসপিড ভালভটা ক্লোজ থাকবে।
এই এতটুকু জানলেই হবে, ঠিক আছে? তাহলে আমরা আবার আগে যাই। এখানে কিন্তু ওই কথাগুলো এখানে লিখছি অ্যাট্রিয়াল ডায়াস্টলের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কত সময় লাগে। এই সময়টা আমরা একটু করব 0.7 সেকেন্ড। কেমন? সময় লাগে হচ্ছে 0.7 সেকেন্ড। ওকে? এতটুকু করলেই হবে। আচ্ছা, গেল। এবার আসো আমরা এরপর যাই অ্যাট্রিয়াল সিস্টেম। এখন আমরা জানি কার্ডিয়াক সাইকেল, ক্যালকুলেট দেখো। কার্ডিয়াক সাইকেল এই টাইমটা হচ্ছে 0.8 সেকেন্ড। আমরা সংক্ষেপে যদি লিখি অ্যাট্রিয়াল ডায়াস্টল এটা হচ্ছে 0.7 সেকেন্ড। তাহলে বলো অ্যাট্রিয়াল সিস্টল এটা হবে 0.8 মাইনাস 0.7, তাহলে কত হবে 0.1 সেকেন্ড। কারণ দুইটা মিলে হবে 0.8 সেকেন্ড। কেমন? আচ্ছা, তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টলে 0.7 সেকেন্ড সময় লাগে, তাহলে অ্যাট্রিয়াল সিস্টলে কত সময় লাগবে? 0.1 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, বুঝেছো? আচ্ছা, ওকে। হ্যাঁ, আমরা এরপর যাই, দেখো এই কথাটা লেখা আছে। আচ্ছা, এবার আসো এই যে 0.1 সেকেন্ড, এই 0.1 সেকেন্ডের ফার্স্ট হাফ, এই ফার্স্ট হাফকে বলে ডাইনামিক ফেজ, আর পরের হাফ মানে হাফ টাইমকে বলে অ্যাডাইনামিক ফেজ। কেন? কারণ হচ্ছে 0.1 সেকেন্ড যে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয়, এখানে প্রথম হাফে ফার্স্ট হাফ মানে ফার্স্ট হাফ 0.1 সেকেন্ডের ফার্স্ট হাফ কত হবে? দেখো 0.1 এটাকে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হয়? 0.05 সেকেন্ড। এই খেয়াল করে এগুলো অ্যানসার করতে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট হাফ। আচ্ছা, সেকেন্ড হাফ মানে হচ্ছে 0.1 সেকেন্ড ডিভাইডেড বাই 2, তাহলে এটা হবে 0.05 সেকেন্ড। তো দেখা যায় আমার ফার্স্ট হাফ অফ সিস্টল এখানে কন্ট্রাকশন বেশি হয়। তো যেকোনো কন্ট্রাকশনকে আমরা বলতে পারি কি? বলো কন্ট্রাকশনকে আমরা বলতে পারি মানে ডাইনামিক ফেজ। মানে এখানে কন্ট্রাকশন হচ্ছে মানে গতি আছে একটা, তাই না? অনেক বেশি কন্ট্রাকশন, তাহলে এটাকে আমরা বলবো ডাইনামিক ফেজ। আর যখন কন্ট্রাকশনটা কম হবে এটাকে আমরা বলবো অ্যাডাইনামিক ফেজ। আচ্ছা, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা? আমার একটু এটা জানাও, ইয়েস অর নো, আমাকে এটা একটু জানাও। ইয়েস অর নো। তাহলে ফার্স্ট হাফ অফ সিস্টল এখানে কন্ট্রাকশন বেশি হয়, এজন্য এটাকে বলে ডাইনামিক ফেজ। আর পরের হাফে কন্ট্রাকশন কম হয়, এটাকে বলা হয় অ্যাডাইনামিক ফেজ। ওকে, ওকে, সবাই বুঝতে পেরেছো। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, এত আমরা যাবো। আচ্ছা, এবার ভেন্ট্রিকল সিস্টল। আচ্ছা, ভেন্ট্রিকল দেখো একবার ভেন্ট্রিকুলার সিস্টলে কি হয়? আমরা এখান থেকে একটু যদি যাই, দেখো ভেন্ট্রিকুলার সিস্টল কি হয়? কি হয় এটা বুঝে কিন্তু আমার পড়াটা হয়ে যায়। হ্যাঁ, দেখো ভেন্ট্রিকুলার সিস্টলে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে ব্লাড যাবে, আর লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে ব্লাড যাবে। দেখো, তাই না? তাহলে বলো তো কোন ভালভ ওপেন থাকবে? ওপেন থাকবে কোন ভালভ? আর ক্লোজ থাকবে কোন ভালভ? ক্লোজ থাকবে কোন ভালভ? খেয়াল করে দেখো, এই যে এই ভালভ আর এই ভালভ মানে এবি ভালভ ক্লোজ থাকবে। তাহলে ক্লোজ থাকবে হচ্ছে এবি ভালভ, তাই না? এবি ভালভ এটা কি থাকবে? ক্লোজ থাকবে। আচ্ছা, আর ওপেন থাকবে কোন ভালভ? বোঝা যাচ্ছে যেহেতু ব্লাডটা ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা এবং পালমোনারি সার্কুলেশন যাচ্ছে, তাহলে ওপেন থাকবে হচ্ছে সেমিলুনার ভালভ। সেমিলুনার ভালভ বলবো, তাই না? দুইটা। তাহলে এই জিনিসটা একটু বুঝতে হবে। আচ্ছা, তাহলে ওপেন থাকবে সেমিলুনার ভালভ আর ক্লোজ থাকবে এবি ভালভ। এভাবে কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। আচ্ছা, তো এই কথাটা একটু বলা আছে, আমরা সময়কালটা করব। সময়কালটা হচ্ছে 0.3 সেকেন্ড। আচ্ছা, তাহলে ডায়াস্টলের সময়কালটা কত হবে? খুবই সহজ। ডায়াস্টলের সময়কালটা হবে এখানে যদি আমরা লিখি নাই, তারপরে মনে রাখি যে ডায়াস্টলে, আচ্ছা, এটা এখান থেকে দরকার নেই আসলে। ভেন্ট্রিকল এখানে আছে। ভেন্ট্রিকল ডায়াস্টলে 0.5 সেকেন্ড। দেখো 0.3 সেকেন্ড এবং 0.5 সেকেন্ড এই দুটো মিলে হয়ে যাচ্ছে 0.8 সেকেন্ড। আচ্ছা, এখানে যখন হার্টটা বিট করে তখন একটা শব্দ হয় লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব, এরকম একটা শব্দ হয়। হ্যাঁ, তো যখন সিস্টল হয় তখন ওই শব্দটাকে বলা হয় লাভ। দেখো তারপরে ভেন্ট্রিকুলার সিস্টল এটাকে বলা হয় লাভ। আর ভেন্ট্রিকুলার যখন ডায়াস্টল হয় তখন ওই শব্দটাকে বলা হয় ডাব। ঠিক আছে, এভাবে আমরা রাখবো। খুব সহজ। ডিতে ডায়াস্টল আর ডিতে ডাব। ঠিক আছে, ডিতে ডায়াস্টল, ডিতে ডাব। ঠিক আছে, এভাবে আমরা রাখবো। ওকে, আসো। আচ্ছা, তোমাদের জন্য প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছে যে কার্বন ডাইঅক্সাইড ইজ ব্লাড ফ্রম সুপিরিয়র ভেনা কেভা ইন্টার দ্য রাইট এট্রিয়াম আফটার দ্য রাইট এট্রিয়াম রিল্যাক্স। বলতে অ্যান্সার কি হবে? সবাই কমেন্টে জানাও তো। হ্যাঁ, সবাই কমেন্টে জানাও। হ্যাঁ, ডি ফর ডি ডায়াস্টলের ডাব। এটা কি হবে বলতো? তাহলে সুপিরিয়র ভেনা কেভা দিয়ে রাইট এট্রিয়াম রিল্যাক্স করলে, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড এটা কোথায় আসবে? হুইচ চেম্বার অফ ব্লাড, তাই না? এই, হ্যাঁ, এক্সেলেন্ট। এই অ্যান্সার করছো কেন? সুপিরিয়র ভেনা কেভা দিয়ে ইন্টার করবে ব্লাড কোথায়? অবশ্যই রাইট এট্রিয়ামে। সুতরাং এর অ্যান্সার হবে বি। ভেরি গুড। আচ্ছা, এরপর যাই আমরা। আচ্ছা, which one is not true? False করতে দেখো, খেয়াল করে দেখো তো। ভেইনে ব্লাড প্রেশার কম থাকে, এটা ঠিক আছে। লিম্ফস অ্যাক্ট অ্যাজ অল্টারনেট টু ব্লাড ইন সাম পার্টস অফ দ্য বডি, এটাও ঠিক আছে, আমরা গতকাল দেখেছি। আচ্ছা, ভেইনস আর অরিজিনেটেড ফ্রম ক্যাপিলারি, এটাও ঠিক আছে। তাহলে সমস্যা কোথায়? দেখো এখানে লিখছে ডিউরেশন অফ কার্ডিয়াক সাইকেল ইজ প্রপোর্শনাল টু হার্টবিট। এটা কি হবে? এটা হবে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল, কারণ কার্ডিয়াক সাইকেল যখন হার্টবিট বাড়ে কার্ডিয়াক সাইকেল টাইম কমে যায়, তাই না? একটু আমরা দেখেছিলাম। সুতরাং এটাই হবে আমার অ্যান্সার। আসো, which one is the duration of ventricular systole? বলো তো এটা কি হবে? ভেন্ট্রিকুলার সিস্টল। এটা অ্যান্সার কি হবে? সবাই ক্লিক করো। হ্যাঁ, সবাই ক্লিক করো। হ্যাঁ, ফাহিম খুব ভালো অ্যান্সার দিচ্ছে, সাইফ মারওয়া এরা প্রায় অ্যান্সার দিচ্ছে, উপমা ভেরি গুড, ফাবিহা তাহলে এটা অ্যান্সার হবে 0.3, তাই না? ভেন্ট্রিকুলার সিস্টল। বলো ডিউরেশন অফ অ্যাট্রিয়াল সিস্টল, দেখো মেডিকেল এত সহজ প্রশ্ন। অ্যাট্রিয়াল সিস্টলের ডিউরেশন কত? অ্যাট্রিয়াল সিস্টলের ডিউরেশন হচ্ছে, হ্যাঁ, তোমরা ভালো অ্যান্সার করেছো। হ্যাঁ, ডি লাইক লামিয়া, লামিয়া কিন্তু শর্ট অ্যান্সার দাও নাই। ফুয়াদ একটু খেয়াল করে অ্যান্সার দিতে হবে। তাহলে অ্যাট্রিয়াল সিস্টলের ডিউরেশন হচ্ছে 0.1 সেকেন্ড। ভেরি গুড। আচ্ছা, এরপরে কার্ডিয়াক সাইকেলটা যে হয় এটা একটা স্পেশাল টিস্যুর মাধ্যমে হয়, তাই না? এটাকে বলা হয় জাংশনাল টিস্যু, এটা আমরা জানি। আচ্ছা, তো এই জাংশনাল টিস্যু হচ্ছে স্পেশাল টাইপ অফ মায়োসাইট, এটা কি লিখবা? তাহলে জাংশনাল টিস্যু, জাংশনাল টিস্যু এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ মায়োসাইট, এটা কি লিখা হলো? জাংশনাল টিস্যু যেগুলোর মাধ্যমে আসলে এই যে কার্ডিয়াক ইম্পালসটা এটা হার্টের বিভিন্ন চেম্বারে পৌঁছায়, এটাকে বলা হয় জাংশনাল টিস্যু। আমরা দেখব কি কি জাংশনাল টিস্যু থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ মায়োসাইট, ঠিক আছে? এটা স্পেশাল টাইপ অফ মায়োসাইট মানে কার্ডিয়াক মাসল, ঠিক আছে? স্পেশাল টাইপ। তো এইটার কন্ট্রোলকে আমরা বলি মায়োজেনিক রেগুলেশন। তাহলে কার্ডিয়াক সাইকেল এই ইলেকট্রিক্যাল ইম্পালসের যে রেগুলেশন হয় এটাকে আমরা বলি মায়োজেনিক রেগুলেশন, ঠিক আছে? মায়োজেনিক রেগুলেশন। হ্যাঁ, মাসল সেলকে মায়োসাইট বলে। হ্যাঁ, মায়ো মানে মাসল, মায়োসাইট মানে মাসল সেল, স্পেশাল টাইপ অফ মাসল সেল। ওকে, হ্যাঁ, ভালো অ্যান্সার করেছো তোমরা। ওকে, ভালো কথা। আচ্ছা, তাহলে মায়োজেনিক কন্ট্রোল কি হয়? এটা হচ্ছে আমাদের বডিতে সবকিছু কন্ট্রোল হয় ব্রেন এবং তোমার হচ্ছে হরমোন, ঠিক আছে? এই দুটোর মাধ্যমে আমাদের বডির মানে সবকিছু কন্ট্রোল হয়। কিন্তু হার্ট একটু ডিফারেন্ট ওয়ে কাজ করে। হার্ট কিন্তু এই যে আমাদের সরাসরি আমাদের ব্রেন এবং যে আমাদের হরমোন এটার একসাথে নরমালি কাজ করে, কিন্তু এগুলো বাইরেও নিজে নিজে কাজ করতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের ব্রেন এবং হরমোন এগুলোর বাইরেও হার্ট নিজে নিজে এই ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করতে পারে। এটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? কেন? কারণ এখানে স্পেশাল টাইপ অফ কার্ডিয়াক মায়োসাইট থাকে, এজন্য এটা পারে, ঠিক আছে? তাহলে এই কন্ট্রোলটাকে আমরা বলছি মায়োজেনিক কন্ট্রোল। ওকে, এখন এখানে একটা কথা বলতে দেখো, যদি আমরা অক্সিজেন এনরিচড একটা সলিউশনে সল্ট থাকে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে, তাহলে কি হবে? তাহলে হার্টটা বিট করতে পারবে। তুমি জাস্ট বডি থেকে বাইরে একটা হার্ট নিয়ে এরকম একটা কন্ডিশন দিয়ে রাখো, তাহলে দেখা যাবে কি হার্টটা বিট করবে। তার মানে কি হার্টটা নিজে নিজে বিট করতে পারে, ঠিক আছে? এই কন্ট্রোলটা আছে কেন? কারণ সেখানে একটা স্পেশাল টাইপ অফ সেল থাকে, মায়োসাইট, হ্যাঁ, বা টিস্যু থাকে যেটাকে বলা হচ্ছে জাংশনাল টিস্যু। ওকে, আচ্ছা, আমরা এরপর চলে যাই। আচ্ছা, এখানে কি কি জাংশনাল টিস্যু থাকে? আচ্ছা, এখানে একটু খেয়াল করবা, এখানে বলা আছে देयर 4 টাইপস। আচ্ছা, নতুন বই অনুযায়ী এটা একটু করে রাখবা, এই 4 টাইপস এখানে লিখো, এটা হচ্ছে 5 টাইপস। এটা কি লিখবা? একদম কারেন্ট এডিশনের বই অনুযায়ী এটা আসলে 5 ধরনের, ঠিক আছে? এই 5 ধরনের আছে দিতে হবে, 4 ধরন না, যেহেতু আপডেটেড বইতে এটা 5 টাইমস চলে আসছে। আচ্ছা, এখন আমরা দেখে নিব যে এই 5টা ধরন কি কি আছে, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, প্রথমে যে জায়গাটা এটা হচ্ছে আমার এই জায়গাটা আমরা বলি সাইনো অ্যাট্রিয়াল নোড, ঠিক আছে? আমি একটু এখানে লিখি সাইনো অ্যাট্রিয়াল নোড অথবা বলা হয় এসএ নোড। এখান থেকেই কার্ডিয়াক ইম্পালসটা জেনারেট হয়, ঠিক আছে? তো যেহেতু এখান থেকে জেনারেট হয় এজন্য সাইনোঅ্যাট্রিয়াল নোডকে বলা হয় পেসমেকার। পেসমেকার, ঠিক আছে? এটাকে বলা হয় পেসমেকার। কারণ এখান থেকে ইম্পালসটা শুরু হচ্ছে, এজন্য এটাকে বলা হয় পেসমেকার। আচ্ছা, এসএ নোড থেকে ইম্পালসটা যেখানে যাবে এটাকে এই জায়গাটা এটাকে বলা হচ্ছে, তোমরা জানো, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড অথবা বলা হচ্ছে এভি নোড। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড অথবা আমরা বলছি এভি নোড। খেয়াল করে দেখো, এই এভি নোড থেকে যেটা তৈরি হচ্ছে যে এই জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলছি বান্ডল অফ হিস। এখানে আমরা হিস কিন্তু হিস হার না, এখানে বিজ্ঞানীর নাম ছিল হিস, বিজ্ঞানীর নাম ছিল হিস, সেখান থেকে আসছে যে বান্ডল অফ হিস। হ্যাঁ, আচ্ছা, এবার আসো বান্ডল অফ হিস থেকে দেখো
এই যে এভাবে দুই দিকে চলে যাচ্ছে, এই যে এভাবে দুই দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এটাকে বলে বান্ডল ব্রাঞ্চ। বান্ডল ব্রাঞ্চ একটা লেফটে থাকে, একটা রাইটে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পার্ট। আর লাস্টে যেটা থাকে এই যে এখানে, এটা তোমরা জানো, এটা হচ্ছে আরেকজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন। এটার নাম হচ্ছে বিজ্ঞানীর নাম অনুযায়ী পার্কিনজি ফাইবার। ঠিক আছে, তাহলে দেখো 5টা ধাপ কি কি এখন নতুন বইতে যেটা অ্যাড করেছে সেটা হচ্ছে বান্ডল ব্রাঞ্চ। ঠিক আছে, এটা অ্যাড করছে। তাহলে একটা হচ্ছে এসে নোড, একটা হচ্ছে এভি নোড, বিজ্ঞানীর নাম অনুসারে এটা হচ্ছে বান্ডল অফ হিস, এই জায়গাটা বান্ডল অফ হিস। এরপর হচ্ছে তোমার বান্ডল ব্রাঞ্চ এবং লাস্টে হচ্ছে পার্কিনজি, বিজ্ঞানী পার্কিনজি অনুযায়ী ফাইবারের মধ্যে দেখতে যে জায়গাটা সেটা হচ্ছে পার্কিনজি ফাইবার। এই হচ্ছে আমাদের স্পেশাল জাংশনাল টিস্যুর পার্টসগুলো। ঠিক আছে, এখন কোনটা কোথায় থাকে এটা একটু খেয়াল করো। এসে নোড, এভি নোড দুটোই কিন্তু রাইট অ্যাট্রিয়ামে থাকে। খেয়াল করে দেখো, দুটোই কিন্তু কোথায় থাকে বলো, দুটোই আছে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে, কিন্তু পজিশন কিন্তু আলাদা। ঠিক আছে, এসে নোডটা থাকে এই যে সুপিরিয়র ভেনা কাভার যে ওপেনিং, এই ওপেনিং এর কাছাকাছি। তাহলে এটা একটু লিখে রাখো যে এসে নোড হচ্ছে নিয়ার দ্য ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা। তাহলে আমি যদি একটু লিখে দিই নিয়ার দ্য ওপেনিং অফ সুপিরিয়র ভেনা ক্যাভা। ঠিক আছে, নিয়ার দ্য ওপেনিং অফ সুপিরিয়র ভেনা ক্যাভা, এখানে থাকে এসে নোড। এবার দেখো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, তাহলে বোঝা যাচ্ছে এটা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝামাঝি কাছাকাছি জায়গায় থাকে। তাহলে এটা কোথায় থাকে, এটা থাকে হচ্ছে, এটা হচ্ছে এসে নোড। হ্যাঁ, এটা হচ্ছে এসে নোড। আচ্ছা, এভি নোড কোথায় থাকবে, এভি নোডটা থাকবে হচ্ছে এই দেখো, এটা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। তাহলে লোয়ার পার্ট অফ দ্য ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, তাহলে আমরা একটু লিখে রাখি লোয়ার পার্ট অফ ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম নিয়ার অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। ঠিক আছে, এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভের কাছাকাছি থাকবে লোয়ার পার্ট অফ দ্য ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। ঠিক আছে, এই দুইটা জিনিস একটু লিখে রাখো, কারণ এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুইটা জিনিস একটু লিখে রাখতে হবে। কেমন? আচ্ছা, আমরা চলে যাই, তাহলে মোটামুটি এই কথাগুলো চলে আসছে। আমরা এখান থেকে একটু দেখে নিব। সেটা হচ্ছে যদি একটু খেয়াল করো, এই যে রাইট অ্যাট্রিয়ামে থাকে, রাইট অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভা অরিফিস এখানে থাকছে। আচ্ছা, এখানে যেটা আছে এখানে পেস জেনারেট করে অ্যাকশন, এটাকে আমরা বলি যে ইলেকট্রিক্যাল ইম্পালসকে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। তাহলে অ্যাকশন পটেনশিয়াল কি? অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে লেখা এটা হচ্ছে একটা ইলেকট্রিক ইম্পালস। আমাদের হার্টের মধ্যে যে ইলেকট্রিসিটি তৈরি হয় এটাকে আমরা বলি ইলেকট্রিক ইম্পালস। ঠিক আছে, এটাকে আমরা মেডিকেল টার্ম হিসেবে বলি অ্যাকশন পটেনশিয়াল। এতটুকু আপাতত তোমরা রাখো, আর ডিটেইল জানতে গেলে আমাদের আরো বেশি পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো গেল। আচ্ছা, এবার যেটা হয় সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে এসনোড, বলা হচ্ছে পেসমেকার। এটা খুব ইম্পর্টেন্ট, অলরেডি আমরা বলেছি। আচ্ছা, এবার যাই এভি নোড। আচ্ছা, এভি নোডে কিছু কথা বলা আছে খুব ইম্পর্টেন্ট, এখানে কিছু সংখ্যামূলক নিউমেরিক্যাল ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো আমাদের পড়তে হবে। যে খেয়াল করে দেখো যে এসে নোড এবং এভি নোড, হ্যাঁ এখানে কি হয় সেটা হচ্ছে এসে নোড থেকে এভি নোডে ইলেকট্রিক্যাল ইম্পালস আসতে যে সময় লাগে সেটা হচ্ছে 0.03 সেকেন্ড। এটা আমাদের জানতে হবে। আচ্ছা, দুই নম্বর কথা হচ্ছে এভি নোডে ইলেকট্রিক্যাল ইম্পালসটা এসে রেস্ট নেয়, সেটা ভেন্ট্রিকুলারে যায় না কতক্ষণ সময়। খেয়াল করে দেখো, এটা হচ্ছে 0.09 সেকেন্ড। তাহলে ইলেকট্রিক্যাল ইম্পালস এসে নোড থেকে এভি নোডে যেতে লাগে 0.03 সেকেন্ড, এভি নোডে এসে ইলেকট্রিক্যাল ইম্পালসটা রেস্ট নেয়। তো এটা কত সময় রেস্ট নেয়? 0.09 সেকেন্ড। এজন্য এটাকে বলা হচ্ছে এভি নোডাল ডিলে। মানে এখানে এসে ইলেকট্রিক্যাল ইম্পালসটা একটু রেস্ট করে, এটা ভেন্ট্রিকুলারে যায় না। ঠিক আছে, যেহেতু যায় না এটাকে আমরা বলি এভি নোডাল ডিলে। ওকে, এখন এই দুটো তুমি যোগ করো, দেখো 0.03 0.09, তাহলে আমরা যদি একটু যোগ করে দেখি, খেয়াল করে 0.03 প্লাস 0.09 এই হচ্ছে 0.16 সেকেন্ড। খেয়াল করে দেখো, তাহলে এই দুটোকে যদি আমি সরি, আচ্ছা এটা তো 16 না 12 হবে আসলে। ওকে, 0.12 সেকেন্ড। আচ্ছা, এবার খেয়াল করো সেটা হচ্ছে তাহলে এই দুইটা মিলে আমার হয়ে গেল হচ্ছে 0.12 সেকেন্ড। এটা ঠিক আছে। আচ্ছা, এবার আসো এভি নোড থেকে ভেন্ট্রিকুলারে যখন যাবে, আমি একটা ছবি এঁকে দেখাই তোমাদের আবার। এই খেয়াল করে দেখো, এসে নোড এভি নোড, এভি নোড থেকে ভেন্ট্রিকুলার এখানে। তাহলে এসে নোড থেকে এভি নোড এখানে যেটা লাগছে 0.03 সেকেন্ড, এখানে এসে রেস্ট নিচ্ছে 0.09 সেকেন্ড। আর এভি নোড থেকে ভেন্ট্রিকুলার এখানে আসতে সময় লাগে হচ্ছে 0.04 সেকেন্ড। তাহলে খেয়াল করো 0.12 প্লাস 0.04 সেকেন্ড এখানে যোগ হবে, তাহলে টোটাল হয়ে যাবে 0.16 সেকেন্ড। তাহলে একেবারে এসে নোড থেকে শুরু করে ইম্পালসটা ভেন্ট্রিকুলার আসতে সময় লাগে 0.16 সেকেন্ড। এই কথাটাই এখানে লেখা আছে। এটা 0.16 সেকেন্ড এসে নোড থেকে ভেন্ট্রিকুলার আসতে। আচ্ছা, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, ফাহিম, এক্সেলেন্ট, ফাহিম খুব ভালো বলেছে। তাহলে দেখো এসে নোড থেকে এভি নোডে আসতে লাগে 0.03, এভি নোডে এসে রেস্ট করে 0.09 সেকেন্ড, যেটা বলা হচ্ছে এভি নোডাল ডিলে। আচ্ছা, এবার এভি নোড থেকে ভেন্ট্রিকুলার আসতে সময় লাগে 0.04 সেকেন্ড। তাহলে টোটাল এসে নোড থেকে ভেন্ট্রিকুলার আসতে কত সময় লাগে? এটা হচ্ছে 0.16 সেকেন্ড। এটা বুঝতে পেরেছো কিনা? সবাই একটু ইয়েস নোতে জানাও। ইয়েস নো, সবাই একটু জানাও। হ্যাঁ, বুঝতে পেরেছো কিনা এসে নোড থেকে ভেন্ট্রিকুলার আসতে? হ্যাঁ, ওকে, সবাই বুঝতে পেরেছো, রেসপন্স করেছো, ভেরি গুড। আচ্ছা, গেল। আচ্ছা, এরপর হচ্ছে বান্ডল অফ হিস, এটা বলার তেমন কিছু নাই। এটা কোথায় থাকে এটা একটু আমাদের মনে রাখতে হবে। এটা থেকে ইন্টারভেন্ট্রিকুলার ওয়ালে থাকে, আমরা ছবিটা দেখেছিলাম। এবং এখান থেকে যেটা হয় এই যে খেয়াল করে রাইট এবং লেফট ব্রাঞ্চ হয়, ওই যে আমরা দেখলাম যে বান্ডল ব্রাঞ্চ। ঠিক আছে, আচ্ছা এরপর কি হয়, এটা পরবর্তীতে পার্কিনজি ফাইবার করে, যেটা ভেন্ট্রিকুলার ওয়ালে থাকে। এই কথাগুলো এখানে লেখা আছে। ওকে, আচ্ছা, পার্কিনজি ফাইবার কিছু বলার নাই, লেফট লাইক স্ট্রাকচার, এটা খুব বেশি কথা নাই। তাহলে খেয়াল করে দেখো এই যে এই ফ্লোচার্টটা আমাদেরকে একটু পড়তে হবে। এসে নোড, এভি নোড, বান্ডল অফ হিস। আচ্ছা, এখানে একটু কারেকশন করো নতুন বই অনুযায়ী। এরপর হবে হচ্ছে বান্ডল ব্রাঞ্চ, বান্ডল ব্রাঞ্চ। আচ্ছা, তারপরে হবে হচ্ছে পার্কিনজি ফাইবার। এই পাঁচটা পার্টে এখন নতুন বইতে স্পেশাল টিস্যুগুলোকে আলাদা করেছে, এভাবে আমরা একটু মনে রাখবো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, একটা ব্রেক আমরা দিব, আমাদের ব্রেক দিব। আমরা জাস্ট এই অংশটা শেষ করে নিই, তারপরে আমরা একটা ব্রেক দিব। ওকে, আচ্ছা খেয়াল করো মায়োজেনিক কন্ট্রোল। এখানে যে কথা লিখছে সেটা হচ্ছে আমরা যা অলরেডি আলোচনা করেছি সেগুলো এখানে আছে। অতিরিক্ত যেটা এখানে লেখা আছে সেটা হচ্ছে এই যে এসে নোড এভি নোডে যায়। আচ্ছা, যখন এসে নোড কাজ করতে পারবে না, হ্যাঁ কেমন, যখন এসে নোড কাজ করতে পারবে না তখন কার্ডিয়াক ইম্পালসটা এভি নোড থেকে জেনারেট হয়। হ্যাঁ, তো এজন্য এভি নোডকে বলা হয় এই যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, এটাকে বলা হচ্ছে রিজার্ভড পেসমেকার। শেষ। এই তথ্যটা এখান থেকে আমাদের জানতে হবে। ঠিক আছে, যখন এসে নোড কাজ করতে পারবে না তখন এসে নোডের কাজটা এভি নোড করবে, এটাকে বলা হচ্ছে রিজার্ভ পেসমেকার। ঠিক আছে, রিজার্ভ। আচ্ছা, এই তথ্যটা আসলে আছে মাজেদা ম্যাডাম, এটা হচ্ছে মাজেদা ম্যাডাম, ওনার বইয়ের তথ্য। এটা বোঝার কিছু নাই, এটা বোঝার কিছু নাই, জাস্ট তোমাকে এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে যে ইম্পালস রেট পার মিনিটে কার কত। দেখো এসে নোড সবচেয়ে বেশি 70 to 80, এভি নোড একটু কম 40 to 60, বান্ডল অফ হিস এটা হচ্ছে 36, আর পার্কিনজি আরো কম 30 to 35। তাহলে যতই সামনের দিকে যাবা এই জেনারেট করার তাদের ক্যাপাসিটিটা কম থাকবে, এভাবে মাথায় নিয়ে একটু এটা মেমোরাইজ করতে হবে। কেমন? আচ্ছা, এসে নোড এবং এভি নোডের মধ্যে পার্থক্য আসলে এটা তোমাকে পড়তে হবে না, আমি বলবো যে এটা বেটার, এটা আর রিডিং করো। ঠিক আছে, তুমি এসে নোড কোথায় থাকে, এভি নোড কোথায় থাকে এবং তাদের পারস্পরিক কাজ, বিষয়টা আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, জানো এই পুরো পার্থক্যটা তুমি জাস্ট একটু রিডিং করবা, রিডিং করলেই বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটা কুইজ থেকে পার্টিসিপেট করতে পারবে না? বলো এসে নোড বিট করে পার মিনিটে কত? সংক্ষেপে যদি আমি একটু বলি কুইজটা, তাহলে হ্যাঁ দেখি সবাই অ্যানসার করো, একটু আগে দেখলাম আমরা। হ্যাঁ, ভেরি গুড অ্যানসার, সবাই খুব ভালো অ্যানসার করেছে, 70 to 80 বিটস পার মিনিট। ওকে, আমরা একটু লিডার বোর্ড দেখে নিব কিনা? হ্যাঁ, সেটা আমরা দেখতেই পারি। তার আগে হচ্ছে আমরা একটু ক্লোজ করে দিই। ম্যাক্স 96% স্টুডেন্ট সঠিক অ্যানসার দিয়েছো, খুবই ভালো। আচ্ছা, লিডার বোর্ড আমরা একটু দেখে নিব। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট কুইজ 5। আচ্ছা, আমরা লিডার বোর্ড দেখে নিই। আচ্ছা, লিডার বোর্ডে উপমা, নুসরাত জাহান, আজরা, মেহেদী, এই ছেলেরা কিন্তু আবার পিছিয়ে পড়ছো, তোমরা আবার ফিরে আসো। হ্যাঁ, ঠিক আছে, ফার্স্ট ফিঙ্গার উপমা, নুসরাত জাহান, আজরা, ওরা খুব ভালো, মেহেদী খুব দ্রুত অ্যানসার করছে, ভেরি গুড, ভেরি গুড। আমরা পরে কুইজটা একটু লঞ্চ করে দিব। হ্যাঁ, এটা একটু দেখো তো, এটা অ্যানসার কি হবে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রেগুলেটর অফ কার্ডিয়াক সাইকেল। এটা কিন্তু একটু ট্রিকি প্রশ্ন, একটু খেয়াল করে অ্যানসার দিবা কুইজটা। খেয়াল করে দেখো তো, এটা অ্যানসার কি হবে? কুইজ 5। হ্যাঁ, খুব খেয়াল করে অ্যানসার দিবা, অলরেডি কয়েকদিন ভুল করে ফেলছো। তাহলে দেখো খেয়াল করে এসে নোড কিন্তু ছিল, এভি নোড ছিল, বান্ডল অফ হিস ছিল, তাহলে কে ছিল না? ছিল না এটা ইন্টারভেন্ট্রিকুলার নোড। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা যদি এরপর চলে যাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দেখো কি প্রশ্ন আসে? হুইচ ইজ দ্য পেসমেকার অফ দ্য হার্ট? নরমালি পেসমেকার অফ দ্য হার্টকে, এটা একটু কমেন্টে লিখো তো, নরমালি পেসমেকার অফ দ্য হার্টকে। এক্সিলেন্ট, এসে নোড।
বলো কনজাংশনাল টিস্যু অফ হার্ট ইজ কল্ড পেসমেকার। দেখো কত সহজ প্রশ্ন আসছে এবং রিসেন্ট বছরে কিন্তু আসছে, তাই না? এটা হচ্ছে সাইনোএট্রিয়াল নোড। ওকে, তাহলে ব্লাড প্রেশার বিষয়টা আমরা আলোচনা করব। আমরা একটু দেখি লিডার বোর্ডটা। লিডার বোর্ড ওকে। ঠিক আছে, সাইদ বিপ্রো আচ্ছা ছেলেটা এখন ভালো করছে। ফুয়াদ ভেরি গুড। প্রিমা হ্যাঁ, মুস্তাসিম ক্যারে মুস্তাসিম সে খুব ভালো আনসার করেছে। আচ্ছা সাইদ বিপ্রো প্রিমা তারা খুব দ্রুত আনসার করেছে। তোমরা সবাইকে আবার বিশেষভাবে শুভেচ্ছা জানাই। তাহলে এই মুহূর্তে আমরা আমাদের জন্য একটা ব্রেক নিই। ঠিক আছে, ব্রেক ফর 7 মিনিট। ব্রেক হ্যাঁ, ব্রেক ফর 7 মিনিট। আমরা 7 মিনিটের একটা ব্রেক নিব, কেমন? ঠিক আছে, সবাইকে অসংখ্য শুভেচ্ছা। তোমরা যারা নামাজ পড়ে নিবা তারা এই ব্রেকের মধ্যে একটু নামাজ পড়ে নাও। ওকে।
আচ্ছা, ওয়ালাইকুম সবাইকে। আচ্ছা, তোমরা কি আসছো একটু জানাও তো টিচার ইনবক্সে। ওকে, সবাই চলে আসছো। তো যেহেতু এখন অনেকে নামাজ আছে মেবি, তো তোমাদের যদি হচ্ছে উন্মেষ রিলেটেড কোনো কোশ্চেন থাকে চাইলে হচ্ছে তোমরা করতে পারো টিচার ইনবক্সে। আচ্ছা ঠিক আছে, তোমাদের যে উন্মেষ রিলেটেড কোশ্চেন গুলো সেগুলো হচ্ছে ক্লাসে শেষে করো তোমরা, তখন হচ্ছে বিস্তারিত অ্যান্সার দিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সেক্ষেত্রে বন্ধুরা আমরা আবার ফিরে আসলাম আমাদের ব্রেকের পর। আমরা এই পর্যায়ে যে অংশটা আলোচনা করবো সেটা হচ্ছে রক্তচাপ। আচ্ছা, শুরুতে আমাকে একটু বলো, তোমরা তোমাদের মানে রক্তের যে চাপ, ব্লাড প্রেশার, সেটা লাইফে একবার হলেও মেজার করো নাই এরকম কারা আছো? হ্যাঁ, আমাকে একটু ইয়েস নোতে জানাও। হ্যাঁ, যারা একবার হলে করেছো ইয়েস বলো, আর যারা কখনোই তার ব্লাড প্রেশার এখন পর্যন্ত মেজার করো নাই, একবার করো নাই, তারা একটু জানাও। ঠিক আছে? আচ্ছা, এক্সিলেন্ট। 86% স্টুডেন্ট বলেছে যে তারা তাদের ব্লাড প্রেশার মেজার করেছে লাইফে একবার হলেও। আচ্ছা, ঠিক আছে। 8 জন কিন্তু অ্যানসার করতে পারছে, এখন দেখতে পারোনি। ওকে, আরো কয়েকজন অ্যানসার করেছে। ঠিক আছে, ওকে, আমরা প্রশ্ন দিচ্ছি। তাহলে দেখো ব্লাড প্রেশার জানাটা কিন্তু খুবই জরুরি। কারণ আমাদের নরমাল ব্লাড প্রেশার কত, তোমার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে। কারণ প্রেশার যদি কম বেশি থাকে এটা কিন্তু শরীরের জন্য ভালো খারাপ হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা ব্লাড প্রেশারের বিষয়টাকে একটু হাইলাইট করি যে এখানে নরমালি তুমি চিন্তা করে দেখো যে আমাদের সবকিছু কিন্তু একটা প্রেশার থাকে না। প্রেশার ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। তোমরা যখন পড়াশোনা করো তখন কিন্তু একটা প্রেশার থাকে। ঠিক আছে? প্রেশারটা কি? এই যে বাবা মা বলছে যে পড়াশোনা করো, তাই না? বকাঝকা করছে আম্মু, আব্বু বকাঝকা করে। এজন্য দেখা যায় যে আমরা একটু পড়াশোনা করি, তাই না? অনেক সময় কিন্তু এরকমই হয়। তো আসলে এই প্রেশারটা যদি না থাকতো, বা ধরো তোমাকে বলা হলো যে না তোমার কোনো অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে হবে না। হ্যাঁ? তুমি খুব ভালো আমি জানি, ওকে আমি একটা সার্টিফিকেট দিলাম। ঠিক আছে? তুমি এই সার্টিফিকেট নিয়ে মেডিকেলে ভর্তি হয়ে গেলা। এরকম যদি কোনো অপশন থাকতো তাহলে কি আমরা পড়াশোনা করতাম? তার মানে হচ্ছে কোনো কিছু পেছনে কিন্তু একটা প্রেশার থাকা দরকার। এই প্রেশার আমাদেরকে ড্রাইভ করে যে কোনো কিছু করার ক্ষেত্রে, তাই না? তো আমাদের তেমনি ভাবে এই যে ব্লাড যে ভেন্ট্রিকল থেকে যে আউটলেটে যে ব্লাড আসে, এটা কি হয়? অনেক প্রেশারে চলে আসছে। ওই প্রেশারটা আমরা কি করি? এই যে রক্তনালী, আর্টারি যেটা, সেই আর্টারিতে মেজার করি। এই মেজারমেন্টটাই হচ্ছে আমাদের ব্লাড প্রেশার। আচ্ছা, তো দুই ধরনের কন্ডিশন আসে। একটা হচ্ছে যে যখন সিস্টোল হয়, মানে ভেন্ট্রিকল থেকে ব্লাডটা সারা শরীরে ছড়িয়ে যায়, তখন কি হয়? অতিরিক্ত ব্লাড চলে আসলো আমার আর্টারিতে, তখন প্রেশারটা বেড়ে যায়। তো সিস্টোলে যে প্রেশারটা আমরা পাই বেশি প্রেশার, এটাকে আমরা বলি সিস্টোলিক প্রেশার। দেখো তাহলে সিস্টোলিক প্রেশারটা কত? আমরা যদি একটু খেয়াল করে দেখি, সিস্টোলিক প্রেশারটা হচ্ছে 110 to 139 মিলিমিটার মার্কারি। ঠিক আছে? এবং এভারেজ হচ্ছে 120, 120 থাকে ভালো। ঠিক আছে? তো এই রেঞ্জে থাকতে পারে। আচ্ছা, যখন ভেন্ট্রিকলটা ডাইলেট হয়, যেটা আমরা বলি ডায়াস্টোল, ডায়াস্টোলের সময় ব্লাড প্রেশারটা কম থাকে। তো এই কম চাপটাকে আমরা বলি ডায়াস্টোলিক চাপ। তাহলে দেখো ডায়াস্টোলিক চাপটা হচ্ছে 60 to 90। ঠিক আছে? এবং অপটিমাম হচ্ছে 80। তাহলে নরমালি আমাদের ব্লাড প্রেশার থাকার কথা 120, 80। আচ্ছা, এটা নির্ভর করে। এটা নির্ভর করে যে তোমার ওয়েট অনুযায়ী, তোমার এজ অনুযায়ী, হ্যাঁ, তোমার মানে বডি ফিজিক বলো অথবা তোমার ডিজিজ আছে কিনা, অনেক কিছু বিষয়, জেনেটিক্স, হ্যাঁ, একেকটা এলাকার মানুষের ব্লাড প্রেশার, তোমার ফুড হ্যাবিট, এখানে যারা লবণ বেশি খায় তাদের কিন্তু প্রেশার হয়। তাহলে এই বিষয়গুলোর উপরে নির্ভর করে। তো মোটামুটি তোমার প্রেশারটা 120, 80 এরকম থাকা উচিত। তোমাদের বয়স কম, তোমাদের হয়তো একটু কম থাকতে পারে, 110 এবং 70 এরকম থাকতে পারে। ঠিক আছে? তো মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের সাধারণত ব্লাড প্রেশারটা একটু কম থাকে। হ্যাঁ? আচ্ছা, তো কম প্রেশার থাকে কিন্তু ভালো না। কম প্রেশারটাকে আমরা বলি হাইপোটেনশন। হাইপো মানে কম, তাই না? তাহলে যখন তোমার প্রেশারটা কমে যায় তখন এটাকে আমরা বলি হাইপোটেনশন। খুব সহজ। আচ্ছা, যে মেশিনের মাধ্যমে আমরা ব্লাড প্রেশারটা মেজার করি, এই মেশিনটাকে বলা হয় স্ফিগমোম্যানোমিটার। এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে যে মেশিনের মাধ্যমে আমরা ব্লাড প্রেশার মাপি, তোমাদের বাসায় নিশ্চয়ই এই মেশিন আছে। আমাদের একটু রেসপন্স করো তো। কাদের বাসায় এই মেশিনটা আছে স্ফিগমোম্যানোমিটার? হ্যাঁ, আমাকে একটু কমেন্টে জানাও। তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, কাদের বাসায় স্ফিগমোম্যানোমিটার মেশিনটা আছে? সবাই একটু কমেন্টে যাও। হ্যাঁ, রিমা বলেছে তার বাসায় আছে। অনিশের বাসায় আছে। অর্নি কি সব মেয়েদের বাসায় আছে? ছেলেদের বাসায় নেই? আচ্ছা, সাইফ, হ্যাঁ, নাদিয়া এটা বলেছে তাদের বাসায় আছে। মাহি, আজরা, ওকে, রাহিন তো এসে বলেছে তার বাসায় আছে। ওকে, তাহলে এই ব্লাড প্রেশার মেজার করা তোমরা শিখেছো কিনা? আমি জানি না এটা তোমাদের প্র্যাকটিক্যাল হয়ে থাকে। আমাকে একটু ইয়েস নোতে জানাও যে তোমরা কারা ব্লাড প্রেশার মেজার করতে পারো। হ্যাঁ, এটা একটু ইয়েস নোতে জানাও। ইয়েস নো এটাতে আমাকে একটু জানাও সবাই। ভেরি গুড। ম্যাক্সিমাম স্টুডেন্ট বলেছে যে তারা ব্লাড প্রেশার মেজার করতে জানে। এটা হচ্ছে লাইফ হ্যাক্স। এটা কিন্তু তোমাকে জানতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড। ওকে, আমি কি বলেছি জানো? যা জানো তারা কিন্তু শিখতে হবে। ব্লাড প্রেশার মেজার করা এটা তাদের হলেই করবো, আমি এটা শিখবো না, এটা না। কারণ তোমার পরিচিত, তোমার আত্মীয়স্বজন, তোমার পরিবারের কোনো সদস্য সে অসুস্থ থাকতে পারে, তার ব্লাড প্রেশারটা ইমার্জেন্সি দেখা প্রয়োজন হতে পারে। সুতরাং ব্লাড প্রেশার মেজারমেন্ট করা শেখা এটা লাইফ হ্যাক্স। এটা অবশ্যই সবাইকে শিখে নিতে হবে। ঠিক আছে? শুধু সায়েন্স না, সায়েন্সের বাইরে যদি কথা থাকে তাকেও ব্লাড প্রেশার মেজার করাটা শিখে নিতে হবে। খুব সহজ, হ্যাঁ, কঠিন কিছু না। আর এই মোটামুটি আমাদের বডিতে এই যে ব্লাড প্রেশার মেজার করে, আহ, যে ব্লাড প্রেশারগুলো থাকে, সিস্টোলিক বলো ডায়াস্টোলিক বলো, প্রেশার থাকে, এটা যে স্নায়ুতন্ত্রের বা নার্ভাস সিস্টেমের যে পার্টটা এটা মেইনটেইন করে সেটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে মেডুলা। ব্রেনের যে পার্টটা এটা মেইনটেইন করে সেটা হচ্ছে মেডুলা। মেডুলা অথবা আমরা যেটা ডিটেইল বলি মেডুলা অবলঙ্গাটা। ঠিক আছে? এটা হচ্ছে ব্রেনের পার্ট। তো ওই ব্রেনে সিগন্যালটা যে যার মাধ্যমে যায়, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা এই ছবিটা যদি একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে এখানে যেটা থাকে এটাকে আমরা বলছি অ্যাওরটিক আর্চ। এখানে যে অংশটা থাকে এটা হচ্ছে ব্যারো রিসেপ্টর। তাহলে এখানে কিছু রিসেপ্টর টাইপ থাকে। ঠিক আছে? এটা হচ্ছে নার্ভ ইন্ডিং, নার্ভের পার্ট, হ্যাঁ, নার্ভের একটা ডিসটাল পার্ট, এটাকে বলা হয় ব্যারো রিসেপ্টর। তাহলে অ্যাওরটিক আর্চে যে ব্যারো রিসেপ্টর থাকে সেটার নাম হচ্ছে অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর। এখান থেকে সিগন্যাল যাবে তোমার ব্রেনে। ঠিক আছে? ব্রেনে যাবে। তো এখান থেকে সিগন্যালটা চলে যাবে ব্রেনে। এটা যে নার্ভের মাধ্যমে যায় সেটা হচ্ছে ভ্যাগাস নার্ভ। ভ্যাগাস নার্ভ মানে ক্র্যানিয়াল নার্ভ 10, দশম ক্র্যানিয়াল নার্ভ। তাহলে এইটুকু কিন্তু আমাদের মনে রাখতে হবে। কেমন? আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে যে একটা অংশ থাকে এটা বলে ক্যারোটিড সাইনাস, এই জায়গাটা। ঠিক আছে? এই জায়গাটাকে বলা হচ্ছে ক্যারোটিড সাইনাস। এই ক্যারোটিড সাইনাস থাকে হচ্ছে ক্যারোটিড ব্যারো রিসেপ্টর। ঠিক আছে? এখানেও এটা প্রেশারের যে সেন্সটা এটা ব্রেনে নিয়ে যায়। তাহলে এইটা যে নার্ভের মাধ্যমে যাবে এই নার্ভটাকে আমরা বলছি, এই নার্ভটা হচ্ছে এখান থেকে যে সিগন্যালটা ব্রেনে নিয়ে যাবে এই নার্ভটা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ বা ক্র্যানিয়াল নার্ভ 9। ঠিক আছে? এটা হচ্ছে ক্র্যানিয়াল নার্ভ 9। এইটুকু বুঝে নেওয়া খুবই জরুরি, কারণ উচ্চতা ব্যারো রিসেপ্টর, হাই প্রেশার ব্যারো রিসেপ্টর ছবি এখানে আছে। হাই প্রেশার ব্যারো রিসেপ্টর কিভাবে কাজ করে এটা এই ছবি থেকে আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের প্রেশারটা সেন্স করে যে অংশটা পার্ট অফ দা এই যে তোমার অ্যাওরটিক আর্চ এন্ড তোমার যে ক্যারোটিড সাইনাসে থাকে নার্ভের যে ইন্ডিংটা, হ্যাঁ, এটাকে বলা হয় ব্যারো রিসেপ্টর। ঠিক আছে? এদের মাধ্যমে তোমার ভ্যাগাস নার্ভের মাধ্যমে ব্রেনে যায়, এটা হচ্ছে অ্যাওরটিক আর্চ থেকে যায়। আর তোমার ক্যারোটিড সাইনাস থেকে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে ব্রেনে যায়, সেটা হচ্ছে ক্যারোটিড ব্যারো রিসেপ্টর এখান থেকে যায়। তাহলে এই দুইটা সিগন্যাল ব্রেনে যায় এবং ব্রেনে গিয়ে তখন কি হয়? ব্রেন আবার সিগন্যাল পাঠায় যে ব্লাড প্রেশারটাকে কমাতে হবে। তাহলে হাই ব্লাড প্রেশার রিলেটেড এই অংশটুকু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এরপরে যাই যেটা, আচ্ছা, এটা তোমাদের জন্য একটা প্রশ্ন। দেখো এটা পারবে না, এটা প্রিভিয়াস কোশ্চেন, খুবই সহজ, খুবই সহজ। সবাই এটা অ্যান্সার করো। কোন মেশিনটা আমরা ইউজ করি অক্সিজেন স্যাচুরেশন এবং হার্টবিট দেখার জন্য? ভেরি গুড। অ্যান্সার হচ্ছে পালস অক্সিমিটার। ওকে, ডিফারেন্স বিটুইন সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক প্রেশার বলতে এটা কি বলা যায়? হ্যাঁ, বলো, এটা দেখতে পারবে না। তাহলে আমাদের সিস্টোলিক প্রেশার আছে আর ডায়াস্টোলিক প্রেশার আছে। আমরা যদি সংক্ষেপে লিখি সিস্টোলিক প্রেশার মাইনাস ডায়াস্টোলিক প্রেশার, এই দুটোকে বলা হচ্ছে পালস প্রেশার, তাই না? এটাকে বলে পালস প্রেশার, পিপি সংক্ষেপে যদি আমি বলি পালস প্রেশার, তাহলে এটাকে আমরা বলবো পালস প্রেশার। ভেরি গুড। উপান্ত এবং লামিয়া তোমরা খুব ভালো অ্যান্সার দিয়েছো। আচ্ছা, তো আমরা মোটামুটি ওই ছবিটা আমরা এখানে আবার দেখাচ্ছি যে হাই ব্লাড প্রেশার মানে ব্যারো রিসেপ্টর সেটা কিভাবে কাজ করে। সেটা হচ্ছে দেখো তাহলে অ্যাওরটিক আর্চ, এখান থেকে অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর, আবার ক্যারোটিড সাইনাস এখান থেকে ক্যারোটিড ব্যারো রিসেপ্টর, এটার মাধ্যমে সিগন্যাল যাবে, এটা আমরা যেটা দেখলাম। আর এখান থেকে সিগন্যাল যাবে, এই দুটো সিগন্যাল। এই সিগন্যালটা যাচ্ছে হচ্ছে দশম ভ্যাগাসের মাধ্যমে, এই সিগন্যালটা যাচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়ালের মাধ্যমে। এই এতটুকু জানলেই হবে। পরে ব্রেন থেকে সিগন্যাল আসে এবং ব্লাড প্রেশারটাকে কমায়। ঠিক আছে? এটা গেল। আচ্ছা, এভাবে এখানে কথা এই কথাগুলো লেখা আছে যে ব্যারো রিসেপ্টর কোথায় থাকে, তাহলে এই জায়গাটায় আমাদের এগুলো একটু মনে রাখতে হবে যে এখানে যেটা থাকে ট্রান্সভার্স অ্যাওরটিক আর্চ এবং ক্যারোটিড সাইনাস অফ রাইট এন্ড লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এখানে থাকে। এবং পরবর্তীতে কি হয়? সিগন্যাল হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং ভ্যাগাস। এই ছবি থেকে আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং ভ্যাগাস। দেখো এখান থেকে ভ্যাগাসের মাধ্যমে যায়, এখানে গ্লসোফ্যারিঞ্জিয়ালের মাধ্যমে যায়। পরবর্তীতে সিগন্যাল আসে এবং ব্লাড প্রেশারটাকে আমরা কমাতে পারি। আচ্ছা, এই মোটামুটি হচ্ছে এখানকার কথা। বাকিটা এত ডিটেইল আমরা জানবো না। আচ্ছা, আমরা এরপরে যেটা জানবো সেটা হচ্ছে
হ্যাঁ, লো প্রেশার ডায়াবেটিস রিসেপ্টর, ঠিক আছে? এটা কিভাবে কাজ করে? ওকে, এখন ধরো লো প্রেশার কখন হতে পারে? একটা হতে পারে যে তোমার শরীরে যদি ব্লিডিং হয়, কেমন? তাহলে ব্লিডিং যদি হয় তখন কি হয়? ব্লাড বের হয়ে যাচ্ছে। অথবা তুমি অনেকক্ষণ ধরে পানি খাচ্ছ না, পানি শূন্যতা, ডায়রিয়া হয়ে গেল। তখন কি হয়? আমাদের ব্লাডে পানির পরিমাণটা কমে যাচ্ছে। তখন যেটা হয় সেটা হচ্ছে এখানে দুই ধরনের কাজ হয়। খেয়াল করে দেখো যে এই ডায়াবেটিস রিসেপ্টর গুলো কোথায় থাকতেছে? এটা আমরা একটু প্রথমে জেনে নিব। এই ডায়াবেটিস রিসেপ্টর গুলো থাকতেছে হচ্ছে লার্জ সিস্টেমিক আর্টারি, পালমোনারি ভেসেল, ওয়াল অফ দ্য রাইট এট্রিয়াম এন্ড ভেন্ট্রিকল। আচ্ছা, এখানে আসলে লার্জ সিস্টেমিক আর্টারি না, এটা হচ্ছে লার্জ সিস্টেমিক, এটা একটু কারেকশন করে নিবা। এটা হচ্ছে লার্জ সিস্টেমিক ভেইনস। ঠিক আছে? এটা ভেইনস থাকে। ঠিক আছে? মেইনলি ভেইনস থাকে। পালমোনারি ব্লাড ভেসেল এবং রাইট এট্রিয়াম এগুলো থেকে থাকে। ঠিক আছে? এরা কি করে? লো প্রেশার ডায়াবেটিস রিসেপ্টর, এদেরকে বলা হচ্ছে, দেখো আরো দুটো নাম আছে। এটা ব্লাডের ভলিউম মেইনটেইন করে। ভলিউম যখন কমে যায় তখন এরা কাজ করে যাতে করে ব্লাডের ভলিউমটা নরমাল নিয়ে আসতে পারি। এজন্য এদের নাম হচ্ছে ভলিউম ডায়াবেটিস রিসেপ্টর। ওকে? অথবা আরেকটা নাম হচ্ছে কার্ডিওপালমোনারি ডায়াবেটিস রিসেপ্টর। দেখো এটা কিন্তু অনেকে পালমোনারি সার্কুলেশনে হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এই মোটামুটি তাহলে এটা কিভাবে কাজ করে? এটা আমরা একটু জেনে নিতে হবে। তো দেখো এখানে যেটা আছে, এটা কিন্তু একবার আসছে হচ্ছে মেডিকেল এডমিশন টেস্ট। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে যেটা হয় সেটা হচ্ছে এই ভলিউম রিসেপ্টর গুলো, এই যে দেখো লাল কালারের যে অংশগুলো লাগানো আছে, এই জায়গাগুলোতে ভলিউম রিসেপ্টর থাকে। আমরা ওখানে যেমন পেয়েছিলাম ডায়াবেটিস রিসেপ্টর, তাই না? তাহলে এখানে থাকবে হচ্ছে ভলিউম রিসেপ্টর। তাহলে আমরা এটা একটু মার্ক করি। এই ভলিউম রিসেপ্টর এটা সিগন্যালটা পাঠায় হচ্ছে হাইপোথ্যালামাসে। তাহলে আমি যদি একটু এখানে ফ্লোচার্ট দেখাই, আচ্ছা এখানে আমি একটু লিখে ফেলি। তাহলে ভলিউম এটা একটু লিখে ফেলবো সবাই। ভলিউম রিসেপ্টর এটা সিগন্যাল পাঠাচ্ছে কোথায়? সিগন্যাল পাঠাচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আবার সিগন্যাল পাঠাচ্ছে, আমি যদি সিগন্যালকে ক্লাস দিয়ে দেখাই, যেটা সিগন্যাল পাঠাচ্ছে, এটা সিগন্যাল পাঠাচ্ছে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। পিটুইটারি আমরা জানি যে পিটুইটারি একটা গ্ল্যান্ড আছে, তাই না? ওটা অ্যান্টেরিয়র পার্ট আছে আর পোস্টেরিয়র পার্ট আছে। পোস্টেরিয়র পার্ট, এই পোস্টেরিয়র পিটুইটারি পার্ট থেকে আসে হচ্ছে একটা হরমোন, যেটা বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন, অথবা আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। তোমরা সবাই এটা একটু ফ্লোচার্টটা এঁকে রাখতে পারো, তোমাদের জন্য মনে রাখা সহজ হবে। হ্যাঁ, অবশ্যই অনেক সাথে বলেছে যে আমাদের ইংলিশ বইটা কিন্তু আমাদের 19 থেকে অবশ্যই প্রোভাইড করা হবে। যারা কাজ করতে পারে না অবশ্যই কাজ করে নিবা। তাহলে দেখো ভলিউম রিসেপ্টর এটা হাইপোথ্যালামাস স্টিমুলেট করে, হাইপোথ্যালামাস পোস্টেরিয়র পিটুইটারিকে বলে যে তুমি এই হরমোনটাকে খরণ করো, সিক্রেট করো, অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন। আচ্ছা, এটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো যে এই হরমোনটা কি করে। এটা কি করে? এটা হচ্ছে আমাদের অ্যান্টি ডাইউরেসিস। অ্যান্টি ডাইউরেসিস করে মানে হচ্ছে রিডিউস ইউরিন, মানে আমাদের ইউরিনটার পরিমাণ কমায় দেয়, মানে ব্লাড থেকে পানিটাকে কম বের করে দেয়। ঠিক আছে? তাহলে অ্যান্টি ডায়াবেটিক হরমোন যখন বেশি বেশি ক্ষরিত হবে, সিক্রেশন হবে, তখন অ্যান্টি ডাইউরেসিস হবে, তার মানে ইউরিন কমে যাবে। তার মানে হচ্ছে ইউরিন তো ব্লাড থেকে আসে, ব্লাড ভলিউম বেড়ে যাবে, ব্লাড ভলিউম। তো যেহেতু এই ডায়াবেটিস রিসেপ্টর গুলো ভলিউম, ব্লাড ভলিউমকে বাড়ায়, এজন্য এটাকে বলা হচ্ছে ভলিউম রিসেপ্টর। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ভলিউম রিসেপ্টর। আচ্ছা, দুই নম্বর হচ্ছে এটা আরেকটা কাজ আছে। আরেকটা কাজ হচ্ছে দেখো এই হরমোনটার নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এই হরমোনটার নাম কি? ভ্যাসোপ্রেসিন। ভ্যাসো মানে ভেসেল। ঠিক আছে? ভ্যাসো মানে কি? রক্তনালী, ভেসেল। প্রেস করা, আমরা জানি প্রেস করা মানে কি? সংকোচন করা। এখন বলো তো রক্তনালী, ব্লাড ভেসেল যদি কনস্ট্রিক্ট করে, সংকুচিত হয়, প্রেস হয়, তাহলে ব্লাড প্রেসার বাড়বে না কমবে? এটা একটু কমেন্ট লিখো। হ্যাঁ, এটা একটু কমেন্ট লিখো। বলো, ভেসেল যদি প্রেস হয়, কনস্ট্রিক্ট হয়, তাহলে ব্লাড প্রেসার বাড়বে কি কমবে? বাড়বে, বাড়বে। ওকে, ভেরি গুড, এটা বুঝতে পারছো। তাহলে ভ্যাসোপ্রেসিন কি করে? ইউরিন কমায়, ইউরিনটাকে কমায় দিচ্ছে, অ্যান্টি ডায়াবেটিস করে, এজন্য ব্লাড ভলিউম বাড়ে। এটা হচ্ছে এক নম্বর কাজ। আচ্ছা, দুই নম্বর কাজ হচ্ছে এটা এটা ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলকে কি করে? কনস্ট্রিক্ট করে, কনস্ট্রিক্ট। তাহলে ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে, ব্লাড ভেসেল কনস্ট্রিকশন। সুতরাং সেভাবে কি হবে? দুইটা কারণেই, এই দুইটা, এটা হচ্ছে দুই নম্বর কাজ, এই দুইটা কারণে কি হবে? ব্লাড প্রেসার বেড়ে যাবে। এই দুইটা কারণেই ব্লাড প্রেসার বেড়ে যাবে। আচ্ছা, এটা গেল এক ধরনের কাজ। আচ্ছা, আরেকটা হচ্ছে যখন ব্লাড প্রেসার কমে যায় তখন কিডনি থেকে একটা হরমোন আসে, আমি এটা এই পাশে দেখাচ্ছি তোমাদের। যখন ব্লাড প্রেসার কমে যায় তখন কি হয়? কিডনি কিডনি থেকে একটা হরমোন রিলিজ হয়, এই কিডনিতে একটা হরমোন রিলিজ হয় যেটার নাম হচ্ছে রেনিন। এই রেনিন হরমোনের কাজ হচ্ছে ব্লাড প্রেসারকে বাড়ানো। হ্যাঁ, এই রেনিন হরমোনটা আসে জাক্সটা গ্লোমেরুলার সেল, এটা ক্লিয়ার রাখো, জেডি সেল, জাক্সটা গ্লোমেরুলার সেল, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই দুইভাবে ব্লাড প্রেসারটাকে বাড়ায় হচ্ছে ভলিউম রিসেপ্টর। ওকে, তাহলে ভলিউম রিসেপ্টর কিভাবে ব্লাড প্রেসার বাড়ায়? দুইটা মেকানিজম। একটা হচ্ছে এই যে পিটুইটারি এডিএইচ, এটার মাধ্যমে ব্লাড প্রেসার বাড়ায়, আরেকটা হচ্ছে কিডনির মাধ্যমে বাড়ায়। কিডনিতে ওই যে রেনিনটা বেড়ে যায়, ব্লাড প্রেসার কমলে কিডনিতে রেনিন বেড়ে যায়। এই রেনিন পরবর্তীতে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হয়, কিছু সাবস্টেন্স রিলিজ হয়, কিছু প্রসেস হয়, যার মাধ্যমে হচ্ছে ব্লাড প্রেসার বেড়ে যায়। এই কথাগুলোই হচ্ছে এখানে বলা আছে। ঠিক আছে? আমরা একটা ফ্লোচার্টে শর্ট করে দেখালাম। আচ্ছা, তো ব্লাড প্রেসার কিভাবে বাড়ে এটা তোমরা বুঝতে পেরেছো কিনা? আমাকে একটু ইয়েস নো এটা দিয়ে একটু ব্যাখ্যা করে একটু বলো। বুঝতে পেরেছো কিনা? সবাই একটু বলো। হ্যাঁ, একটু রেসপন্স করো। ভেরি গুড। হ্যাঁ, 100% স্টুডেন্ট বলছে, বুঝতে পেরেছি। ভেরি গুড। আচ্ছা, এই কথাগুলো এখানে আবার বলা আছে যে ব্লাড প্রেসার এটা আসলে কি? আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে এখান থেকে, যে এটা ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে যে এই ব্লাড প্রেসার ভেরি লেস ইন ভেইনস। এটা তোমরা আর্টারি এবং ভেইনের পার্থক্য যখন করেছো তখন কিন্তু জেনেছো যে ভেইনে ব্লাড প্রেসারটা কম থাকে। আচ্ছা, ব্লাড প্রেসার কেমন হবে এটা কিসের উপর নির্ভর করে? এখানে কিছু কথা বলা আছে। এক হচ্ছে অ্যামাউন্ট অফ ব্লাড, দুই হচ্ছে অ্যামাউন্ট অফ ব্লাড পাম্পড, হ্যাঁ, তারপর তিন নম্বর হচ্ছে ভিসকোসিটি অফ ব্লাড, চার নম্বর ইলাস্টিসিটি অফ দ্য আর্টারি। এই চারটা কন্ডিশনের উপরে ব্লাড প্রেসার নির্ভর করে। তাহলে এফেক্ট ব্লাড প্রেসার, তাহলে হুইচ কন্ডিশন এফেক্ট ব্লাড প্রেসার, এরকম আসলে আমরা এই চারটা কন্ডিশন মনে রাখবো। ঠিক আছে? এটা একটু মুখস্থ রাখতে হবে কেমন? আচ্ছা, চলো তোমাদের জন্য কুইজ, একটু দ্রুত পার্টিসিপেট করো কুইজে। হ্যাঁ, কুইজ 6, কুইক কুইজ। ঠিক আছে? বলো। হ্যাঁ, সিগন্যাল বায়োরিসেপ্টর থ্রু হুইচ নার্ভ? আচ্ছা, ক্যারোটিড বায়োরিসেপ্টর এখান থেকে কোথায় যাবে, তাই না? হ্যাঁ, এটা কিন্তু কনফিউজিং কোশ্চেন, চিন্তা করে অ্যান্সার করো। ক্যারোটিড থেকে বলছে, ক্যারোটিড বায়োরিসেপ্টর থেকে। হ্যাঁ, অ্যাওরটিক আসছে না কিন্তু, ক্যারোটিড সাইনাসের বায়োরিসেপ্টর থাকে। সবাই খেয়াল করে অ্যান্সার দিবা। ওকে, হ্যাঁ, এখানে কিন্তু সবাই কনফিউজ হয়ে গেছে, অনেকে এ এবং সি অ্যান্সার করেছো। এ এবং সি কিন্তু অ্যান্সার নয়। ঠিক আছে? তাহলে ক্যারোটিড যদি হয় এখান থেকে যাবে হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াম, আর যদি অ্যাওরটিক হয় তাহলে সেখান থেকে যাবে হচ্ছে, হ্যাঁ আমি ক্লিয়ার করে দেব, দেখো খেয়াল করে। তাহলে অ্যাওরটিক যদি হয় তাহলে সেখান থেকে যাবে হচ্ছে ভ্যাগাসের মাধ্যমে। আমরা শুরুতে দেখছিলাম, আমি একটু দেখে আসি। এই যে খেয়াল করো, অ্যাওরটিক এখান থেকে যাচ্ছে ভ্যাগাস, আর এই যে ক্যারোটিড এখান থেকে যাচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াম। কোশ্চেন কিন্তু এটাই চাইছে। ঠিক আছে? সবাই আবার খেয়াল করো, এভাবে একটা জিনিস কিন্তু ভুল হয়। আচ্ছা, আমি লিডার দেখে ফেলি। নুসরাত জাহান, ফারহান, আফিফ, নাজিফা এবং ফারিহা খুব ভালো অ্যান্সার করেছে। এর মধ্যে ফার্স্ট অ্যান্সার করেছে নুসরাত জাহান। ভেরি গুড। নুসরাত জাহান, তুমি কমেন্ট লিখবা, তুমি কোন কলেজে? আমরা একটু জেনে নিই। তুমি কোন কলেজে? নুসরাত জাহান, তুমি কমেন্ট লিখো তো। তুমি কোন কলেজে? তোর কলেজের নামটা বলি। হ্যাঁ, নুসরাত জাহান। তুমি কমেন্ট লিখো, তুমি কোন কলেজে? ঠিক আছে, আমরা এগুলো লিখে নিলাম। আচ্ছা, এখন দেখো প্রিভিয়াস ইয়ারে কি? হ্যাঁ, স্কলার স্কুল কলেজ। ওকে, ভেরি গুড, তোমাকে অনেক কংগ্রেচুলেশন। আচ্ছা, বায়োরিসেপ্টর হুইচ আর ইনভলভড ইন কন্ট্রোলিং ব্লাড প্রেসার, বলো তো ব্লাড প্রেসার, দেখো বায়োরিসেপ্টর ইনভলভড ইন কন্ট্রোলিং ব্লাড প্রেসার কোনটা? বলো, এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, ভলিউম, ব্লাড ভলিউম, ভলিউম রিসেপ্টর মানে লো প্রেসার রিসেপ্টর, তাই না? সি হবে উত্তর। সবাই ভালো অ্যান্সার করেছো। আচ্ছা, এরপরে এইটা আমরা অলরেডি মেনশন করেছি, সেটা হচ্ছে যে ঠিক আছে, ওকে, আমরা অ্যান্সার দিলাম। আচ্ছা, সার্কুলেশন টু হিউম্যান বডি। আচ্ছা, এইটা আমরা সবসময় যখন হার্টটা করি তখন কিন্তু সার্কুলেশনটা বলা হয়ে যায়। সেটাই এখানে ডেসক্রিপশন, মানে ডেসক্রিপটিভ ওয়েতে এখানে বলা আছে যে আমাদের এখানে সার্কুলেশনটা হচ্ছে মেইনলি চার ভাবে হয়। কেমন? একটা হচ্ছে সিস্টেমিক, একটা হচ্ছে পালমোনারি, একটা হচ্ছে পোর্টাল, আর একটা হচ্ছে করোনারি। এই চারটা কোনটা কি আমরা একটু দেখব। আর সিস্টেমিক সার্কুলেশন অলরেডি আমাদেরকে আমি কিন্তু দেখিয়েছি ওই যে একটা ছবিতে। তাহলে কি হয়? এটা হচ্ছে অ্যাওর্টা থেকে শুরু হয় এবং অ্যাওর্টা লেফট ভেন্ট্রিকুলে শুরু হয়, এটা তোমরা জানো। আচ্ছা, এবং ভেইন থেকে ব্লাডটা আসে হচ্ছে রাইট এট্রিয়ামে, তাই না? সুপিরিয়র ভেন্ট্রিকুলার দিয়ে। আচ্ছা, এখন রাইট, দেখো এটা প্রশ্ন আসছে যে ব্লাড ট্রান্সফার ফ্রম রাইট এট্রিয়াম টু রাইট ভেন্ট্রিকল। দেখো সহজ একটা প্রশ্ন আসছে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন আছে যেটা আমরা বলি নাই বা ছবিতে তোমাদেরকে দেখাই নাই, কিন্তু ভর্তি পরীক্ষার ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পুরো বডিতে সার্কুলেশন হতে হার্ট থেকে পুরো মানে বডিতে সার্কুলেট করে আবার হার্টে আসতে মোটামুটি 25 টু 30 সেকেন্ড লাগে। তাহলে ব্লাড হার্ট থেকে বের হয়ে শরীরে সার্কুলেট হয়ে আবার ওই ব্লাডটা হার্টে আসতে মোটামুটি 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে? এটাই হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন টাইম। তাহলে এখানে একটু লিখে ফেলো, এটাকে আমরা বলি, এটা হচ্ছে টাইম ফর সিস্টেমিক
সার্কুলেশন, ঠিক আছে? টাইম ফর সিস্টেমিক সার্কুলেশন। তাহলে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে এই ফ্লো চার্টটা আমরা কিন্তু অলরেডি ছবিতে তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক না? লেফট ভেন্ট্রিকল এওরটা টিস্যুতে যাবে, ভেনা কাভা থেকে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল যাবে, খুবই সহজ। আচ্ছা, পালমোনারি সার্কুলেশন অলরেডি দেখানো হয়েছে, তোমরা জানো যে এটা শুরু হয় পালমোনারি আর্টারিতে এবং এটা রাইট ভেন্ট্রিকল, দেখো পালমোনারি আর্টারি শুরু হয় হচ্ছে রাইট ভেন্ট্রিকল, তোমরা জানো। আচ্ছা, ফোর পালমোনারি ভেইন থাকে, সেটাও দেখানো হয়েছে। ফ্লো চার্টটা দেখো, রাইট ভেন্ট্রিকল, এখান থেকে পালমোনারি আর্টারি, লাংস এবং পালমোনারি ভেইন, সেখান থেকে এখানে একটা অ্যারো হবে, সেখান থেকে লেফট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল। অলরেডি আমরা কিন্তু ছবিতে তোমাদেরকে দেখিয়েছি, একদম সিম্পল জিনিস। আচ্ছা, এবার আসো পোর্টাল সার্কুলেশন। আচ্ছা, আমি তোমাদেরকে বলবো পোর্টাল সার্কুলেশন বুঝতে গেলে তোমরা জাস্ট একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে আমি একটা ছবি দেখাই, এখানে ছবি আছে, আমি একটু বড় করে দেখাবো তোমাদের। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লিভার, কেমন? এই হচ্ছে লিভার। আচ্ছা, আর এখানে ধরো এখানে আছে আমাদের হার্ট, এই হার্ট। ওকে, এখন কি হয় সেটা হচ্ছে হার্ট থেকে আর্টারি, আর্টারি হয়ে ক্যাপিলারি, এটাকে আমি যদি বলি ক্যাপিলারি, এই ক্যাপিলারি থেকে তৈরি হয় ভেইন, এই ভেইন আবার এখানে হয়ে যাচ্ছে ক্যাপিলারি, এই ক্যাপিলারি থেকে আবার চলে যাচ্ছে হার্টে। এই সার্কুলেশনটা সবাই একটু খেয়াল করে দেখবা, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, এটা হচ্ছে আর্টারি, আর্টারি, এটা হচ্ছে ক্যাপিলারি, ক্যাপিলারি, এটা হচ্ছে ক্যাপিলারি, আচ্ছা, এইটা হচ্ছে ভেইন, এটাও হচ্ছে ভেইন। এখন দেখো খেয়াল করে, এটাকে আমি যদি বলি এ, এটাকে বলি বি, এটাকে বলি সি, এই তিনটার মধ্যে তুমি আমাকে বলবা এ বি সির মধ্যে কোনটাতে স্টার্টিং ক্যাপিলারি, এন্ড ক্যাপিলারি, এটাকে কমেন্টে লিখো। এটা বুঝলেই আমাদের পোর্টাল বোঝা হয়ে যাবে। হ্যাঁ, সবাই একটু কমেন্টে লিখো। হ্যাঁ, দেখো, হ্যাঁ, ছবিটা একটু দেখতে পারো সবাই, আমি একটু সরে গেলাম। আচ্ছা, হ্যাঁ, একটু সরে যাই, খেয়াল করো, সবাই দেখে এটা বুঝছি কিনা। কোনটা স্টার্টিং ক্যাপিলারি এবং এন্ড ক্যাপিলারি, নট হার্ট, দেখে সবাই অ্যান্সার দেয়। হ্যাঁ, ভেরি গুড, ম্যাক্সিমাম সঠিক অ্যান্সার দিয়েছো বি। বিতে হচ্ছে স্টার্টিং ক্যাপিলারি এবং এন্ডিং ক্যাপিলারি, নট হার্ট। এই ধরনের ভেইনকেই আমরা বলি পোর্টাল ভেইন। এই ধরনের ভেইনকেই আমরা বলি পোর্টাল ভেইন, ঠিক আছে? এটাই হচ্ছে পোর্টাল ভেইন। তাহলে এই সার্কুলেশনটাই হচ্ছে পোর্টাল সার্কুলেশন। ওকে, তাহলে যে সার্কুলেশনের শুরুটা হচ্ছে ক্যাপিলারি এবং শেষটা হচ্ছে ক্যাপিলারি, নট হার্ট, ঠিক আছে? ইন অ্যানাদার অর্গান, নট হার্ট, এটাকে বলি পোর্টাল ভেইন এবং এই সার্কুলেশনটাই হচ্ছে পোর্টাল সার্কুলেশন। আচ্ছা, তোমরা পোর্টাল সার্কুলেশন বুঝলা কিনা? তাহলে এটা আমাকে একটু ইয়েস করতে জানাও, ঠিক আছে? ইয়েস অর নো, ইয়েস অর নো। এটা হার্টে যাবে না, এটা সরাসরি অর্গানে যাবে, ঠিক আছে? ম্যাক্সিমাম বুঝতে পেরেছো? তাহলে ঠিক আছে, আমাদের এই বিটাই হচ্ছে পোর্টাল সার্কুলেশন, ক্যাপিলারিতে শুরু, ক্যাপিলারিতে শেষ। ওকে, আচ্ছা, এবার আসো এখানে যে কথা বলেছে সেটা আমরা একটু মার্ক করি। আচ্ছা, এখানে ভার্টিব্রেটের সাধারণত হেপাটিক রেনাল পোর্টাল থাকে, কিন্তু হিউম্যান এবং ডিফারেন্ট ম্যামালস তাদের কিন্তু রেনাল পোর্টাল সিস্টেম থাকে না। এটাকে ট্রিপল স্ট্যান্ড দিয়ে রাখো যে হিউম্যানসের রেনাল পোর্টাল সিস্টেম থাকে না। এটা কিন্তু আমাদের হ্যাঁ, এশা বলেছে, আবার বলবো কিনা অবশ্যই বলবো। খেয়াল করো, আর্টারি হার্টে শুরু হয়ে ক্যাপিলারিতে শেষ। আচ্ছা, এবার বিটা দেখো, ক্যাপিলারিতে শুরু হলো, আবার এটা শেষ কিন্তু ভেইনগুলো কোথায় শেষ হওয়ার কথা? হার্টে শেষ হওয়ার কথা। কিন্তু দেখো বিটা শুরু হলো ক্যাপিলারিতে, শেষ হলো ক্যাপিলারিতে। এই বিটা কিন্তু এখানে গিয়ে শেষ, এটা কিন্তু হার্টে যায় নাই। তো যেটা শুরু ক্যাপিলারি, শেষ ক্যাপিলারি, নট হার্ট। এই ধরনের মানে ভেইনকে বলা হয় পোর্টাল ভেইন। এই সার্কুলেশনকে বলে পোর্টাল সার্কুলেশন, ঠিক আছে? এটা ওকে, এটা বুঝতে পেরেছেন, ভেরি গুড। আচ্ছা, এবার আসো হার্টের নিজস্ব যে ব্লাড সাপ্লাই, এটাকে আমরা বলি করোনারি সার্কুলেশন, তাই না? কারণ হার্টের তো রক্ত দরকার। আচ্ছা, এখন আসো হার্টে কিভাবে যায়? দেখো, সিস্টেমিক আর্টারি, সেখান থেকে করোনারি আর্টারি, সেখান থেকে কার্ডিয়াক মাসল, সেখান থেকে করোনারি ভেইন এবং করোনারি ভেইনটা আলটিমেটলি চলে আসে রাইট এট্রিয়াম। তাহলে এই সার্কুলেশনটাকে আমরা বলছি করোনারি সার্কুলেশন, খুব সহজ, ঠিক আছে? ওকে, এবার আসো পালমোনারি সিস্টেমিক সার্কুলেশন পার্থক্য। আমি বলবো এটা মুখস্থ করার বিষয় না, এটা জাস্ট রিডিং করবা। তুমি যদি পালমোনারি এবং সিস্টেমিকটা বুঝে থাকো, এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট একটা রিডিং করলে তুমি মনে রাখতে পারবে, কেমন? আচ্ছা, তোমাদের জন্য কুইজটা একটু পার্টিসিপেট করো দেখি। হ্যাঁ, কুইজটা আমরা একটু লিখে নেবো। আচ্ছা, কুইজ 7 সবাই একটু দেখি, পার্টিসিপেট করো। বলো তো, হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ সিস্টেমিক সার্কুলেশন? একটু আগে কিন্তু আমরা দেখছিলাম, তাই না? ম্যাক্সিমাম কি অ্যান্সার করছে দেখি আমরা। কুইজ 7, ঠিক আছে? তাহলে আমরা একটু আগে দেখছিলাম যে 25 থেকে 30 সেকেন্ড, মোটামুটি এই সময়টা লাগে। আচ্ছা, কুইজ 8, এটা কি অ্যান্সার করো তো, যে হিউম্যানে কোন ভেনাস সিস্টেমটা অ্যাবসেন্ট? আচ্ছা, এটা দেখি তোমরা কি অ্যান্সার করো, আমি পরে অ্যান্সার বলে দিচ্ছি। কুইজ 7, হ্যাঁ, এটা হচ্ছে হিউম্যানে কোন ভেনাস সিস্টেমটা অ্যাবসেন্ট। আচ্ছা, একটু খেয়াল করবা, এই প্রশ্নটা এসেছে ডেন্টাল 2008 নয়। ওই সময়ে বইতে যে অ্যান্সার ছিল সেটা অনুযায়ী অ্যান্সার হচ্ছে, এতটুকু অ্যান্সার করো, আমি পরে বলে দিচ্ছি। এটা হচ্ছে কুইজ 8। আচ্ছা, একটু ক্লিয়ার করতে দেখবেন। আচ্ছা, এখন আমি একটু বলে দিচ্ছি। তাহলে অ্যাবসেন্ট হচ্ছে পোর্টাল ভেনাস সিস্টেম। আচ্ছা, এখানে একটু খেয়াল করবা, সেটা হচ্ছে এই কথাটা লিখো, অ্যাকর্ডিং টু দ্য নিউ এডিশন, অ্যাকর্ডিং টু নিউ এডিশন, আমি সংক্ষেপে লিখলাম এডিশন। এটার অ্যান্সার পোর্টাল না, এটা হবে হচ্ছে রেনাল পোর্টাল। এটার অ্যান্সার হবে রেনাল পোর্টাল, শুধু পোর্টাল বলা যাবে না, কারণ আমাদের শরীরে হিউম্যান বডিতে কি তোমার হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম আছে, ঠিক আছে? একটু আগে দেখালাম না হেপাটিক পোর্টাল সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো যে এখন নতুন এডিশনের বই অনুযায়ী এটা অ্যান্সার পোর্টাল হবে না, এটা অ্যান্সার হবে রেনাল পোর্টাল। রেনাল পোর্টাল অ্যাবসেন্ট ইন হিউম্যান, হেপাটিক পোর্টাল প্রেজেন্ট ইন হিউম্যান। সুতরাং পোর্টাল বলা যাবে না, এটা বলতে হবে রেনাল পোর্টাল। কথা বুঝতে পেরেছো কিনা? সবাই একটু ইয়েস করতে জানাও আমাকে। ইয়েস অর নো, ইয়েস অর নো একটু জানাও আমাকে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আমরা এরপর চলে যাই। দেখো যে প্রশ্ন এসেছে, হুইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ব্লাড রিসিভ করে? এটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, আমরা আনসার বইতে ছিল। এটার উত্তরটা সবাই একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে আমাকে জানাও। ভেরি গুড, ভেরি গুড, লিভার, লিভার। আচ্ছা, হুইচ ওয়ান ইজ নট এ পার্ট অফ পালমোনারি সার্কুলেশন? এটা একটু ট্রিকি প্রশ্ন, এটার উত্তরটা বলো তো, এটার উত্তরটা বলো। ঠিক আছে, তার নাম নুসরাত রিফাত শাহীন, খুব ভালো অ্যান্সার করেছো। আচ্ছা, পালমোনারি সার্কুলেশনের অংশ নয়, এটা কি হবে? ভেরি গুড, এটা হবে অ্যাওর্টা, তাই না? অ্যাওর্টা কিন্তু সিস্টেমিক সার্কুলেশনের অংশ। আচ্ছা, এই মোটামুটি হচ্ছে আমাদের হার্ট এবং ব্লাড ভেসেলের পড়া। এরপরে আমরা এখন যে পার্টটা করব, এই পার্টটা আসলে আমাদের বাস্তব জীবনের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা ইন শর্ট যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয়, যতটুকু করতে হবে সেটা তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, এখন আমাকে বলো তো, তোমাদের লাইফে তুমি কখনো এটা উইটনেস করছো? বুকে ব্যথা, লাইফে বুকে ব্যথা হয়নি এরকম কি আছে? তোমাদের মধ্যে যারা আছে এদের মধ্যে আমি একটু ইয়েস নো শুনে নিই। ইয়েস নো, ঠিক আছে? আচ্ছা, কোলটাকে ক্লোজ করেন, হ্যাঁ। ঠিক আছে, ইয়েস নো আমরা একটু দেখতে চাই। লাইফে এখন পর্যন্ত জীবনে কখনো বুকে ব্যথা হয়নি এরকম কি আছে? আচ্ছা, আচ্ছা, আমি 7 জন পেয়েছি যাদের লাইফে এখন পর্যন্ত বুকে ব্যথা হয়নি। আচ্ছা, দেয়া লাগে না? হ্যাঁ, 8 জন পেয়ে গেলাম। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। বুকে ব্যথা হয়নি এরকম মানুষ আছে, আমাদের কত কারণে বুকে ব্যথা হয়, তাই না? আবার দেখা যায় যে অনেক আছে যে কোন একজন মানুষের, বিশেষ কোন মানুষের কারণে তার বুকে ব্যথা হয়, তাই না? এই এক্সপেরিয়েন্স কিন্তু অনেকের আছে। তো বুকে ব্যথা কেন হয় দেখো খেয়াল করে, এখানে কিছু কারণ আছে। তো এই কারণগুলো কেন হয় এটা তোমাদের জন্য লাগবে না, কেমন? তাহলে আমরা এই যে কজ অর সিম্পটম এটা আমরা কিন্তু পড়বো না, পড়তে পারো, পড়ে আসলে এভাবে মুখস্থ রাখাটা তোমাদের জন্য কঠিন হবে। তোমরা শুধু কারণগুলো পড়বা, ঠিক আছে? কারণ কি দেখো, ক্লাসিফিকেশন অফ চেস্ট পেইন, এক হচ্ছে প্লুরাইসিং। আচ্ছা, বলো তো লাংয়ের যে কাভারিং, এই লাংয়ের কাভারিংকে কি বলা হয়? লাংয়ের কাভারিংকে কি বলা হয়? হ্যাঁ, খুবই ভালো অ্যান্সার করেছো, সেটা তুলা। তো আমাদের লাঙে যদি ইনফেকশন হয়, এই লাঙের ইনফেকশনকে বলা হয় নিউমোনিয়া, তখন কিন্তু বুকে ব্যথা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে লাঙে যে তোমার হচ্ছে ব্লাড ভেসেল আছে, সেই ব্লাড ভেসেলে তোমরা নিশ্চয়ই প্রথম ক্লাসে পড়েছো ব্লাড ক্লটিং, তাই না? ব্লাড ক্লট হয়ে যায়, জমা বেঁধে যায়। তো লাঙে যে ব্লাড ভেসেল আছে সেখানে যদি ব্লাড ক্লট হয়ে যায়, তাহলে এখানে লেখা ব্লাড ক্লট, ব্লাড ক্লট। তাহলে লাং বা ফুসফুস, তাই না? সেখানে যদি ব্লাড ভেসেলে ব্লাড ক্লট হয়ে যায়, এটাকে আমরা বলি পালমোনারি এম্বোলিজম। আচ্ছা, এইটুকু আমাদের বেশি জানার দরকার নেই, বুকে ব্যথা হবে। আচ্ছা, আমাদের বুকের খাঁচায় যে
এটা বলি আমরা কোস্টাল কার্টিলেজ। হ্যাঁ, তো সেখানে যদি বুকে ব্যথা হয় সেটাকে আমরা বলতে পারি কোস্টোকন্ড্রাইটিস। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো গলস্টোন। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই এক্সপেরিয়েন্স আছে। এটা আমাকে বলতো তোমাদের এই যে গলস্টোন, পিত্তে পাথর, তোমাদের ফ্যামিলিতে কারো কি পিত্তে পাথরের অপারেশন হয়েছে? এটা আমাকে একটু ইয়েস অর নো তে জানাও। ইয়েস অর নো? হ্যাঁ, পিত্তে পাথর গলস্টোনের অপারেশন হয়েছে তোমাদের ফ্যামিলিতে, এরকম কেউ আছো? তোমরা একটু জানাও আমাকে। আচ্ছা, ওরে বাবা, 71% স্টুডেন্ট বলেছে তাদের ফ্যামিলিতে কারো না কারো গলস্টোনের অপারেশন হয়েছে। বুঝতে পারছো? গলস্টোন যেহেতু এটা ঠিক বুকের নিচেই থাকে, তো এটা বুকে আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ডিপ ফ্র্যাকচার, যদি আমাদের হাড়িটা ভেঙে যায়, হ্যাঁ, এখানে বুকের কাছে যে মাসল আছে সেটা যদি ইনজুরি হয় তখন বুকে ব্যথা হবে। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা এখানে লিখছে, আমি অবশ্যই অ্যাডভান্স থেকে সাথে জানাবো, কারণ এটা অন্যতম কারণ বুকে ব্যথা, সেটা হচ্ছে অ্যাংজাইটি। তোমরা দেখবা পরীক্ষার আগে বিশেষ করে মেয়েদের অনেক সময় বুকে ব্যথা হয়, এটা হচ্ছে মানসিক দুশ্চিন্তার কারণে হয়। তাহলে দেখো অ্যাংজাইটি, প্যানিক, এটা পরীক্ষার আগে খুব প্যানিক হয়ে যায়। বুকে ব্যথার অন্যতম কারণ হচ্ছে এই যে আমাদের মানসিক দুশ্চিন্তা। ঠিক আছে? আর লাস্ট যেটা সেটা হচ্ছে নার্ভ কম্প্রেশন, আমাদের বুকের এখানে যে নার্ভগুলো থাকে, নার্ভ যদি চাপ খায় তাহলে কিন্তু বুকে ব্যথা হতে পারে। ঠিক আছে? তাহলে এখানে বুকে ব্যথা এই কারণগুলো শুধু তোমাদের একটু মনে রাখতে হবে, এখান থেকে আর কিছু না। আচ্ছা, এরপরে আমরা আসি। আচ্ছা, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে কার্ডিওভাস্কুলার রোগ বা হৃদরোগ, তাই না? কার্ডিওভাস্কুলার রোগ বা হৃদরোগ। আচ্ছা, বিশেষ করে তোমরা দেখবা যে নানি দাদি, নানা দাদা, তাই না, যাদের অনেক বয়স হয়ে গেছে, দেখবে যে তারা কিন্তু এই যে হার্টের রোগী, তাই না? আচ্ছা, আমাকে এটা একটু বলো তো, তোমাদের তোমাদের ফ্যামিলিতে হার্টের রোগী আছে, এরকম কোন কোন ফ্যামিলিতে আছে? এটা একটু আমাকে ইয়েস করতে জানাও। ইয়েস থাকলে ইয়েস, না থাকলে নাই। আচ্ছা, অলরেডি ৭ জন জানিয়েছে যে তাদের ফ্যামিলিতে কোনো হার্টের রোগী নাই। ভেরি গুড, এটা খুবই ভালো সাইন। আচ্ছা, দেখো 81% স্টুডেন্ট তোমরা জানিয়েছো যে তোমাদের ফ্যামিলিতে কারো না কারো হার্টের রোগ আছে। তো ওই যে হার্টের রোগগুলো কি সেটাই আমরা এখন এখানে জানবো। খেয়াল করে দেখো, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে হার্ট অথবা রক্তনালী রোগ, যেটা বলা হয় কার্ডিওভাস্কুলার রোগ বা হার্ট ডিজিজ। আচ্ছা, এইগুলোর মধ্যে কি কি আছে? খেয়াল করে দেখো, একটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ অথবা করোনারি হার্ট ডিজিজ। এটা বলা হয় করোনারি আর্টারি ডিজিজ অথবা করোনারি হার্ট ডিজিজ। এটা হচ্ছে এক গেল। আচ্ছা, ২ নম্বর হচ্ছে কার্ডিওমেগালি। এটা হচ্ছে ২ নম্বর। হার্ট যখন আকারে বড় হয়ে যায়, তোমরা দেখবা আমরা খুব ভয় করে বলি না যে আমার হৃদয় অনেক বড়, তাই না? অনেক সময় ভালোবাসা মানুষ বলে যে আমার হৃদয় কিন্তু অনেক বড়। তো হৃদয় বড় হওয়া কিন্তু ভালো না। এটা আমাদের মেডিকেল বা ডাক্তারি ভাষায় হৃদয় বড় হওয়াটা খারাপ। এটা একটা রোগ। এই রোগকে বলা হয় কার্ডিওমেগালি, মেগালি মানে বড় হয়ে যাওয়া। ঠিক আছে? আচ্ছা, ৩ নম্বর হচ্ছে হার্টের যে ভালভ, এই ভালভের সমস্যা, এটা নিশ্চয়ই তোমরা জানো, এটা একটা। ৪ নম্বর হচ্ছে জন্মগত যদি কোনো সমস্যা থাকে, এটাকে বলে কনজেনিটাল হার্ট ডিজিজ। আচ্ছা, আবার অনেক সময় হৃৎপিণ্ডের যে আবরণ সেখানে সমস্যা হয়, এটাকে বলে পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াম যেটা বললাম, ওখানে যদি প্রদাহ হয়। হ্যাঁ? আচ্ছা, আবার মাংসপেশিতে যদি সমস্যা হয়, হৃৎপিণ্ডের মাংসপেশি, এটাকে বলা হয় কার্ডিওমায়োপ্যাথি। ঠিক আছে? মায়ো মানে মাসল, মাসলের সমস্যাকে বলা হয় মায়োপ্যাথি। ঠিক আছে? আচ্ছা, আর ৭ নম্বর যেটা সেটা হচ্ছে একটা জীবাণু দ্বারা হয়, এই জীবাণুটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। এই রোগটাকে বলা হয় রিউমেটিক ফিভার। আচ্ছা, এখন এটাকে আমরা মানে বাংলায় বলি হচ্ছে বাতজ্বর। আচ্ছা, তোমাদের এই শব্দটা জানা আছে কিনা বাতজ্বর? তোমাদের ফ্যামিলি অথবা আশেপাশে নিশ্চয়ই শুনছো যে অমুকের বাতজ্বর হইছে, তাই না? এই কথাটা আমরা কিন্তু সবসময় বলি। তাহলে এটা হচ্ছে এক ধরনের হৃদরোগ যেটা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দিয়ে হয়। তাহলে এই ৭টা পয়েন্ট তোমাকে কিন্তু মনে রাখতে হবে, কেমন? আচ্ছা, এবার আসো, এখানে কেন হৃৎপিণ্ডের রোগ হয়, যে করোনারি হার্ট ডিজিজ? তো এখানে বলছে যে রক্তনালী, আমি যদি একটু দেখাই তোমাদের এখানে, এই হচ্ছে ধরো রক্তনালী, করোনারি আর্টারি। করোনারি আর্টারি ধরো, এটা হচ্ছে একটা করোনারি আর্টারি। এই করোনারি আর্টারি কোথাও যদি এরকম ব্লক হয়ে যায়, এরকম ব্লক হয়ে যায়, এই ব্লককে বলা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক। ঠিক আছে? এই ব্লকটা ফুল ব্লক হতে পারে অথবা পার্শিয়াল ব্লক হতে পারে। তাহলে এরকম করোনারি আর্টারিতে যদি এরকম ব্লক হয়, এই ব্লকটাকে বলা হয় কি বলো? অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক। আচ্ছা, এখানে মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে লিপিড। ঠিক আছে? এটা হচ্ছে মেইনলি লিপিড দিয়ে তৈরি হয়, লিপিড। তাহলে লিপিড দিয়ে তৈরি হয় হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক। সবাই একটু চোখে খেয়াল করো, এরকম ব্লক হতে পারে। আচ্ছা, তো এই প্রক্রিয়াটা তৈরি হওয়ার যে প্রক্রিয়া, ব্লকটা তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। ঠিক আছে? এই ব্লক তৈরি হওয়াকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এবং খেয়াল করে দেখো, এখানে কোলেস্টেরল জমা হয়ে এটা হয়। তাহলে আমরা বলি না যে রক্তে কোলেস্টেরল থাকা খারাপ, হৃদরোগীদের জন্য কোলেস্টেরল থাকা খারাপ। কারণ কি? ওই কোলেস্টেরল এখানে জমা হয়। হ্যাঁ, ফ্যাট বা কোলেস্টেরল এখানে জমা হয়। ঠিক আছে? এই হলো কথা। আচ্ছা, এবার বলতো which one is not a coronary heart disease? আমাকে একটু জানাও। আমাকে একটু জানাও। হ্যাঁ, সবাই ক্যান্সার করো। হ্যাঁ, এক্সিলেন্ট। যে স্ট্রোক, স্ট্রোকটা কি? স্ট্রোকটা হয় মাথায়, তাই না? প্যারালাইসিস হয়ে যায় বডির একটা পার্ট। এটাকে বলা হয় স্ট্রোক। এটা কিন্তু হাতে হয় না, মানে হার্টে হয় না। আচ্ছা, অ্যানজাইনা। আচ্ছা, অ্যানজাইনা বিষয়টা কি? খুব সহজভাবে আমরা মনে রাখবো। এই যে একটা গান ছিল, তোমরা শুনছো হয়তো, আমাদের রিসেন্ট সময়ে খুব আলোচিত। সেটা হচ্ছে বুক চিনচিন করছে হায়, তাই না? এই গানটা কিন্তু অনেকে, হ্যাঁ, অনেকে শুনেছো, তাই না? খুবই কমন একটা গান। বুকে চিনচিন ব্যথা, এটাকে বলে অ্যানজাইনা। আচ্ছা, দেখো, অ্যানজাইনা হচ্ছে যখন বেশি হয়ে যায় তখন হার্ট অ্যাটাক হয়ে যায়। ঠিক আছে? তাহলে অ্যানজাইনা ইজ দ্য ইনিশিয়াল স্টেজ অফ হার্ট অ্যাটাক। মানে অ্যানজাইনা যখন বেশি হয়। আচ্ছা, এসব বলেছো তুমি গানটা পারো। গানটা পারলে হবে না, আমাদের পড়া পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যানজাইনা হচ্ছে বুকে চিনচিন ব্যথা, এটাকে বলে অ্যানজাইনা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ অফ হার্ট অ্যাটাক। যখন অনেক বেশি অ্যানজাইনা হবে তখন কিন্তু একসময় হার্ট অ্যাটাক হয়ে যাবে। আচ্ছা, অ্যানজাইনা ৩ রকম। দেখো, এই জায়গাটা করতে হবে, একটা স্টেবল। কখন হয়? এটা রেস্টে থাকে না। এটা শুধুমাত্র হার্ডওয়ার্ক অথবা অ্যাংজাইটির সময় হয়। আনস্টেবল। এটা কি হয়? রেস্টেও হয়। তাহলে রেস্টে যদি অ্যানজাইনা হয়, এটাকে আমরা বলি আনস্টেবল অ্যানজাইনা। গেল। আরেকটা হচ্ছে প্রিন্সিপাল। এটা রেস্টে হতে পারে, স্লিপে হতে পারে, কোল্ড ওয়েদারে হতে পারে। তাহলে এতটুকু আমাদের জানতে হবে যে অ্যানজাইনা হচ্ছে ৩ ধরনের হয়। এই ৩টা জিনিস আমাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে? গেল। এবার আসলে সিম্পটমস অফ অ্যানজাইনা। আচ্ছা, এটা এভাবে তুমি মুখস্থ রাখতে পারবে না। তুমি জাস্ট একটা জিনিস একটু মনে রাখবা, সেটা হচ্ছে অ্যানজাইনার পেইনটা কতক্ষণ হয়? এটা হচ্ছে 5 to 30 মিনিট। যদি 30 মিনিটের বেশি হয়, এটা একটু লিখে রাখবা। যদি মোর দ্যান 30 মিনিট হয়, তাহলে সেটা হয়ে যাবে হার্ট অ্যাটাক। তাহলে এটা হয়ে যাবে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের ব্যথা 30 মিনিটেরও বেশি থাকবে। ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, এবার বাকি পয়েন্টগুলোতে আসলে যেটা আছে সেটা হচ্ছে মেইনলি একটা হচ্ছে চেস্ট পেইন, বুকে ব্যথা থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি শ্বাসকষ্ট, এটাকে আমরা বলি ব্রেথলেসনেস। ব্রেথলেসনেস, শ্বাসকষ্ট হবে। আচ্ছা, ৩ নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে ভমিটিং, ভমিটিং অথবা নশিয়া, বমি, বমি ভাব। এরকম অনেক সময় হয়। তাহলে বুকে ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে, অনেক সময় নশিয়া, ভমিটিং অথবা একটু বমি ভাব হবে। এগুলোই হচ্ছে অ্যানজাইনার লক্ষণ। ঠিক আছে? এগুলো এখানে লেখা আছে, এত দরকার নেই। আচ্ছা, আমরা কিভাবে কন্ট্রোল করব, এটা একটা মুখস্থ করা। এর মধ্যে আমরা প্রথম পয়েন্টটা একটু মনে রাখবো যে নিয়মিত আমাদের ডক্টরের চেকআপ করতে হবে এবং কিছু টেস্ট করতে হবে, ইসিজি, ইকো, এই টেস্টগুলো। স্মোকিং করা যাবে না, আমাদের এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, এগুলো সবাই জানো। ব্যালেন্সড মানে কি বলে লাইফ লিড করতে হবে, হেলথি লাইফস্টাইল। এগুলো বলা আছে, এগুলো মুখস্থ করার বিষয় না। ঠিক আছে? আচ্ছা, এবার আসো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক জিনিসটা কি? হার্ট অ্যাটাকের আরেক নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আচ্ছা, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু আগে যেটা দেখিয়েছিলাম, আমি আবার একটু দেখাই তোমাদের। এটা ধরো হচ্ছে করোনারি আর্টারি। এই হচ্ছে করোনারি আর্টারি। এই করোনারি আর্টারি থেকে অনেক ব্রাঞ্চ চলে আসতেছে। এই ব্রাঞ্চ চলে আসতেছে। আচ্ছা, এই করোনারি আর্টারিতে যদি কোন এক জায়গায় ব্লক হয়ে যায়, 100%, মোটামুটি 100% ব্লক, ফুল ব্লক। এরকম 100% ব্লক হয়ে গেলে সেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আচ্ছা, এখন আসো এখান থেকে আমরা কি জানবো? ওই যে আবারও সেই প্ল্যাকের কথা, অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক অথবা যেটাকে আমরা বলতে পারি করোনারি অ্যাথেরোমা। এই বিশেষ নামগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো সেটা হচ্ছে কি হয় এখানে? এখানে যখন 100% ব্লক হবে, এই ব্লকের ডিসটালি এই জায়গায় কি কোনো ব্লাড আসবে? এই জায়গায় কিন্তু কোনো ব্লাড আসবে না। কেমন? এই জায়গায় নো ব্লাড, নো ব্লাড, কোনো ব্লাড আসবে না। যদি ব্লাড না আসে, অক্সিজেন আসবে না। অক্সিজেন না আসলে এই জায়গায় যে ব্লাড সাপ্লাই, হার্টের যে রিজনটা, সেই রিজনটা নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে হার্ট অ্যাটাক। ঠিক আছে? এই আর কি। মোটামুটি এই কথাটাই এখানে লেখা আছে। গেল। আচ্ছা, হার্ট অ্যাটাক খেয়াল করে দেখো। হার্ট অ্যাটাকের মেইন 5টা কজ। এটা খুব ইম্পর্টেন্ট, আলিম স্যারের বই। আচ্ছা, আলিম স্যারের বইয়ে এই তথ্যটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। 5 মেইন কজ হার্ট অ্যাটাকের। খেয়াল করো, স্মোকিং। এই ছেলেরা তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, এটা তো ইয়েস অর নো? ছেলেরা শুধু উত্তর করো তো। কারা কারা স্মোকিং করো? আমি তো নাম দিতে পারছি না, তোমাদের বাসায় বলবো না, কিন্তু তোমরা একটু রেসপন্স করো, আমি একটু দেখি। হ্যাঁ, কেউ কিন্তু স্বীকার করতেছে না। আমাকে 9 জন রেসপন্স, 17 জন। আচ্ছা, ওকে, ভালো কথা। 13 জন নন স্মোকার আর 4 জন পেলাম যারা রেসপন্স, 5 জন পেলাম যারা হচ্ছে স্মোকার। ওকে, দেখো দেখো, স্মোকিং করাটা কিন্তু স্মার্টনেস না। স্মোকিং করাই হচ্ছে সবচেয়ে বেশি আনস্মার্টনেস। কারণ স্মোকিং করলে তোমার অনেক ধরনের ক্ষতি হয় শরীরে। ঠিক আছে? আর্থিক ক্ষতি থেকে শুরু করে শারীরিক ক্ষতি। তাহলে স্মোকিং বলো, ডায়াবেটিস বলো, হাইপারটেনশন বলো, হ্যাঁ, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, এই 5টা কারণে কি হয়? হার্ট অ্যাটাকটা হয়। ওকে,
আমরা এরপর যাই হার্ট অ্যাটাকের সিম্পটম কি? আচ্ছা সিম্পটম অনেকটা এনজাইনার মতো সিম্পটম হবে। হ্যাঁ, যেমন হচ্ছে বুকে ব্যথা হবে। এই কথাটা একটু মনে রাখবো এবং এটা সাধারণত লেট নাইট এবং সকাল 9টা পর্যন্ত এর মধ্যে হয়। ঠিক আছে? হার্ট অ্যাটাক ইউজুয়ালি এই টাইমে হয়। এরকম আমরা জানতে পারি। আচ্ছা এবার আসো এখানে যে হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ বলা আছে এগুলো হচ্ছে আসলে ওই যে এনজাইনা, লাইক এনজাইনা। তাহলে এটা কিন্তু আমাকে আলাদা করে মুখস্থ করতে হবে না। তাহলে একটু মনে রাখবো লাইক এনজাইনা। এনজাইনার মতই হবে, একটু সিভিয়ার হবে। এনজাইনা। ঠিক আছে? লাইক এনজাইনা। কিভাবে প্রিভেন্ট করব? এটাও লাইক এনজাইনা। একই জিনিস, একই জিনিস। লাইক এনজাইনা আবার মুখস্থ করতে হবে। হ্যাঁ? লাইক এনজাইনা আবার করবা। আচ্ছা এখানে যে কথাটা লেখা আছে ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে এই যে এখানে 30 মিনিট হাঁটতে হবে আমাদের প্রতিদিন। তাহলে আমরা কিন্তু ভালো থাকতে পারবো। বাট পয়েন্টসগুলো মোটেই ইম্পোর্টেন্ট না। আমরা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে পার্থক্য। আচ্ছা মনে রাখবা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে পার্থক্যটা কিন্তু মুখস্থ করতে হবে না। এটা জাস্ট রিডিং। আচ্ছা হার্ট অ্যাটাক জিনিসটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি আমি। আর স্ট্রোকটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। সেটা হচ্ছে ব্রেনে যখন রক্তনালী ছিঁড়ে যায় অথবা রক্তনালী ব্লক হয়। তাহলে এই দুটো কথা লিখো। যে স্ট্রোক কেন হয়? স্ট্রোক। স্ট্রোক কেন হয়? একটা হচ্ছে রাপচার অফ ভেসেল, ব্লাড ভেসেল। হ্যাঁ, রাপচার অফ ব্লাড ভেসেল। আরেকটা হচ্ছে ব্লকেজ অফ ব্লাড ভেসেল। এই দুটো কারণে হতে পারে ভেসেল। এই দুটোই হচ্ছে ইন ব্রেনে। তাহলে কি হবে? প্যারালাইসিস হয়ে যেতে পারে, রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, কিছু হতে পারে না এই ধরনের লক্ষণ। তো এই দুটো কনসেপশন থাকে তোমরা কিন্তু এটা মুখস্থ করতে পারবে। আচ্ছা আমরা হ্যাঁ নামাজে একটা ব্রেক দিব নাফিজা, আমরা ক্লাসের একদম শেষ দিকে তো আমরা অল্প সময়ে ক্লাস শেষ করেই আমরা মনে হয় নামাজ পড়তে পারবো, সেই সময় থাকবে। আচ্ছা আসলে হার্ট ফেলিয়ার, হার্ট ফেলিয়ারটা কি? তোমরা দেখবা যে অনেক রোগী বলে যে আমাদের সারা শরীর ফুলে যায়। এই যে শরীর যে ফুলে যায় আচ্ছা তোমরা কি বলো? আমরা কি ব্রেক দিব নাকি একটু পরে আমরা ক্লাস শেষ করে নামাজ পড়বো? আচ্ছা আমরা একটু শুনি। যদি আমরা ব্রেকটা দিতে চাই তাহলে একটু ইয়েস বলো, আর না দিতে চাইলে নো বলো। ব্রেক দিতে চাই না। এটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা মেজরিটি বলেছে যে আমরা ক্লাস শেষ করে পড়ি, আমাদের যে কিছু সময় থাকবে কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটু কন্টিনিউ করি কেমন? আচ্ছা এখন দেখো হার্ট ফেলিয়ার এটা কি? একটু কন্টিনিউ করে দিলে মনে হয়, ঠিক আছে? হার্ট ফেলিয়ারটা সহজে মনে রাখবা যে অনেক সময় কি হয় আমাদের শরীরে পানি চলে আসে, পেট ফুলে গেছে, পা ফুলে গেছে। এই হার্টের রোগী যাদের পেট ফুলে যায়, পা ফুলে যায়, শ্বাসকষ্ট থাকে, বুকে ব্যথা থাকে। তাহলে এটাই হচ্ছে হার্ট ফেলিয়ার, মানে হার্ট কাজ করতে পারছে না, হার্ট ফেল করেছে। আমরা পরীক্ষা ফেল করি না, ওরকম হার্ট ফেল করেছে। আচ্ছা এখানে আসো যেটা হয় কেন হয়? ওই যে হার্টে যখন ব্লাড সাপ্লাই থাকে না, প্রোভাইড অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই, ক্যানট প্রোভাইড, ঠিক আছে? তখন হার্ট ফেলিয়ার হয়। হার্ট ফেলিয়ার কি কারণ? মনে রাখবা এই যে হার্টের বিভিন্ন ডিজিজ, ইসকেমিয়া বলো, তুমি এনজাইনা বলো, এগুলো সবগুলো কারণে কি কারণ? আবার ওখানে সেই একই কারণগুলো আসবে, এটা জাস্ট আমি রিডিং দিব। আর আমরা রিডিং এটা মুখস্থ করতে হবে না। আর কি কি সিম্পটম আছে কিভাবে প্রতিরোধ করা যায় এই জিনিসগুলো আসলে একই রকম, সবগুলো একই রকম। জাস্ট এটা আমি রিডিং দিব। এগুলো মুখস্থ করতে আমি যাব না, ঠিক আছে? ওই ইসকেমিয়া বলো, হার্ট অ্যাটাক বলো, তাদের সিম্পটম এবং প্রিভেনশন সেম, একই রকম। তুমি একবার পড়লেই বুঝতে পারবে। অলরেডি আমরা বলেছি। আচ্ছা রিস্ক ফ্যাক্টর কি? একই রকম, ঠিক আছে? অনেকটা একই রকম। তো এখান থেকে এক্সট্রা আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। সেটা হচ্ছে যদি মেল হয় তাহলে সেটা হচ্ছে যদি ফ্যামিলিতে কোনো মেল পারসন 55 ইয়ার্স এর মধ্যে হার্টের রোগী হয় অথবা ফিমেল পারসনের ক্ষেত্রে 65 এর আগে হার্টের সমস্যা থাকে, তাহলে ওই ফ্যামিলির অন্য যারা থাকবে তাদের হার্ট ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে তোমার ফ্যামিলির কোনো পুরুষ মেল পারসন যদি 55 এর আগে অথবা ফিমেল পারসন 65 এর আগে হার্টের সমস্যা থাকে, তাহলে তোমারও কিন্তু হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আচ্ছা আরেকটা হচ্ছে স্মোকিং এর কি সমস্যা হয়? এই যে নিকোটিন এবং কার্বন মনোক্সাইড, এই দুইটা জিনিস আমাদের ক্ষতি করে, ঠিক আছে? এবং এর কারণে পরবর্তীতে হার্টের ডিজিজগুলো হয়। আচ্ছা বাকি ডিজিজগুলো সহজ, প্রেসার, ডায়াবেটিস, হ্যাঁ, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, ঠিক আছে? গেল। এবার আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি? কেমন? কিভাবে ডায়াগনোসিস করতে পারি? আচ্ছা সবাই একটু খেয়াল করবা। সেটা হচ্ছে এখানে কিছু টেস্টের কথা বলা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন হচ্ছে যেগুলো আসে এক নম্বর দেখো ইসিজি। ইসিজি হচ্ছে একদম প্রাইমারি, এটা হচ্ছে প্রাইমারি টেস্ট, ঠিক আছে? মনে রাখবা যে তুমি যদি হার্টের রোগীদের প্রথমে একটা টেস্ট করো ইসিজি, তোমরা অনেক সময় দেখছো ডাক্তারের কাছে গেলেই একটা বলে ইসিজি করে আসেন, তাই না? সবার নিশ্চয়ই এক্সপেরিয়েন্স আছে। আচ্ছা এক। দুই নম্বর হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এটা হচ্ছে ইটিটি, সেটা আমরা করতে পারি। আচ্ছা এবার দেখো হার্ট ফেলিয়ারের জন্য আমরা যে টেস্ট করি সেটা হচ্ছে বিএনপি। তো এটা একটা গল্প আছে। গল্পটা হচ্ছে যে এক ডাক্তার কাছে এক রোগী আছে, বুঝছো? ডাক্তার কাছে এক রোগী আছে, তো রোগী বলতেছে যে এই ডাক্তার সাহেব আমার এই সমস্যা। তখন ডাক্তার সাহেব রোগীকে বলছে কি, আচ্ছা শুনেন আপনাকে কিন্তু বিএনপি করতে হবে। তো রোগী তখন কি হয়েছে? রোগী তখন খুব উত্তেজিত হয়ে গেছে। না ডাক্তার সাহেব আমি আপনার কাছে আর চিকিৎসা নিব না। হ্যাঁ আপনি কি বলেন? আমাকে বিএনপি করতে বলতেছেন? আমি সারা জীবন আওয়ামী লীগ করি। আপনি আমাকে বিএনপি করতে বলতেছেন? তখন ডাক্তার একটু রোগীকে বুঝাইলো যে দেখেন আসলে বিএনপি করার সাথে বিএনপি করার কথা বলতেছি না। এটা একটা টেস্ট, হ্যাঁ? বিএনপি, ব্রেন নাইট্রিউরেটিক পেপটাইড, ঠিক আছে? এটা একটা কেমিক্যাল সাবস্টেন্স। এই টেস্টটা আপনাকে করতে হবে কারণ আপনি একজন হার্ট ফেলিয়ারের রোগী, ঠিক আছে? আচ্ছা ওকে। এরপর যেটা হার্টের ব্লক দেখার জন্য আমরা যে টেস্ট করি সেটা হচ্ছে করোনারি এনজিওগ্রাম, ওকে? আচ্ছা এরপর আসলে যেটা সেটা হচ্ছে আমরা কার্ডিয়াক মাসল দেখার জন্য যেটা করি সেটা হচ্ছে এমআরআই। এই যেমন এম তে মাসল দেখার জন্য আমরা করি, মাসল দেখার জন্য আমরা করি এমইউএসসিএল, মাসল কার্ডিয়াক মাসল দেখার জন্য আমরা করি এমআরআই। তাহলে মনে রাখবা এই যে এই অংশটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ট্রিপল স্টার খুব ভালো করে করতে হবে। কেমন? খুবই ভালো করে করতে হবে। আচ্ছা আমরা এরপর যাই। তোমাদের জন্য কুইজ, পার্টিসিপেট করো সবাই। কুইজ। এটা হচ্ছে আমাদের কুইজ 9 এবং লাস্ট কুইজ, হ্যাঁ? বলো। হ্যাঁ ভেরি গুড বলো। কোল্ডে কোন এনজাইনা হয়? আমরা জানি কোল্ডে যে এনজাইনা হয় সেটা হচ্ছে প্রিন্স মেটাল এনজাইনা। ওকে 91% স্টুডেন্ট ভালো অ্যানসার করেছে। আমরা ক্লিয়ার করে দেব কারণ এটা হচ্ছে আমাদের লাস্ট কুইজ। আচ্ছা আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো খেয়াল করে মেশিন যেটা হচ্ছে অক্সিজেন এবং হার্ট রেট এটা ই করতে পারে। সেটার নাম কি? এটা সবাই তোমরা অ্যানসার করতে পেরেছো। ঠিক আছে আমি ক্লিয়ার করে দেখিনি। সাইফ ফারহান, বিনা, আফিফ এশা খুব ভালো করেছো। ফার্স্টে সাইফ ফারহান, বিনা, আফিফ এশা। মিম রাহুল খুব ভালো করেছে। ফাবিহা শরিয়া তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে কানেক্টেড থাকো। তাহলে আমরা জানি এটা উত্তর হবে পালস অক্সিমিটার। আচ্ছা হুইচ টেস্ট প্রাইমারি ডান টু ডায়াগনোস কার্ডিয়াক ডিজিজ? বলো তো কোনটা করা হয়? প্রাইমারি টেস্ট একটা টেস্ট করলে কোনটা করবা? বলো এটা একটু কমেন্টে জানাও আমাকে। এটা একটু কমেন্টে জানাও। ভেরি গুড ইসিজি একটু আগে দেখলাম। হুইচ টেস্ট করোনারি আর্টারি ন্যারো হয়ে গেলে আমরা করি, ঠিক আছে? ন্যারোইং দেখার জন্য আমরা করি। এটা একটু বলো তো? হ্যাঁ এটা অ্যানসার করো। ন্যারো হয়ে যাওয়ার জন্য আমরা কি করি? হ্যাঁ ভেরি গুড এটা হচ্ছে এনজিওগ্রাম। আচ্ছা তো আমরা তো হার্টের রোগ সম্পর্কে জানলাম। তো হার্টের রোগ হলে আমাদের কি করতে হবে? আমাদের একটু বলো ট্রিটমেন্ট দিতে হবে। তো ডাক্তাররা কিছু ট্রিটমেন্ট দেয় সেই বিষয়গুলো আমরা একটু জানবো। আচ্ছা প্রথমে যেটা হচ্ছে পেসমেকার। আচ্ছা খেয়াল করে দেখো যে ওখানে যে অংশটা আছে পেসমেকার থেকে আমাদের কি জানতে হবে? দেখো পেসমেকার এটা হচ্ছে এসএ নোড যখন কাজ করতে পারে না এটা এসএ নোডের মতো কাজ করে মানে ইম্পালস জেনারেট করে। তাহলে পেসমেকার হচ্ছে এটা একটা মেশিন যেটা ইম্পালস জেনারেট করে। নরমালি এসএ নোড আমাদের শরীরে যেটা করে সেটাই করে। তো এটা কি কি পার্টস আছে এইটুকু শুধু আমাদের করতে হবে। সেটা হচ্ছে এটা নরমালি আমাদের শরীরে হার্ট রেট অতিরিক্ত যদি থাকে ইরেগুলার থাকে এটা বলা হয় অ্যারিথমিয়া, ঠিক আছে? আচ্ছা এই পেসমেকার আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীর নাম হচ্ছে উইলিয়াম চার্ডাক এবং গ্রেট ব্যাচ। এই নামটা আমাদেরকে একটু জানতে হবে। আচ্ছা পেসমেকারে কি কি অংশ থাকে দেখো খেয়াল করে। এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা লিথিয়াম ব্যাটারি থাকে। আচ্ছা একটা হচ্ছে কম্পিউটার জেনারেটর থাকে আর তারে থাকে হচ্ছে সেন্সর। আমি যদি পার্টগুলো করব এবং এই সেন্সরগুলোর নাম হচ্ছে ইলেকট্রোড, ঠিক আছে? আর যে তার থাকে এই তারের নাম হচ্ছে লিড। যেমন 1 থেকে 3টা তার থাকে, ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে আমাদের মোটামুটি পার্ট অফ দা পেসমেকার যেটা ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে কি থাকে? একটা হচ্ছে যেটা হচ্ছে আমরা ব্যাটারি থাকে। আচ্ছা তারপর এখানে একটা জেনারেটর থাকবে, তারপর কি থাকবে? এই যে কিছু তার থাকবে 1 থেকে 3টা তার থাকবে, গেল। এরপর কি থাকবে? কিছু ইলেকট্রোড থাকবে, সেন্সর থাকবে। এই হচ্ছে আমাদের পড়া। আচ্ছা এবার টাইপ কি কি ধরনের পেসমেকার আছে? খুব সহজ। আমরা যদি একটু দেখি, আমি জাস্ট একটা ছবি তোমাদের দেখাচ্ছি। দেখো খেয়াল করে। এই 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 এই। এখন কিছু পেসমেকার আছে যেটাতে হচ্ছে সিঙ্গেল চেম্বার। সেটা কি হতে পারে? সেটা হয় এখানে অথবা এখানে আসবে। তাহলে দেখো যেকোনো একটা চেম্বারে আসবে রাইট অ্যাট্রিয়াম অথবা রাইট ভেন্ট্রিকল। তখন আমরা বলবো এটাকে সিঙ্গেল চেম্বার পেসমেকার। পেসমেকার কি হতে পারে? পেসমেকার একই সাথে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল আসতে পারে। এরকম দুইটা তার থাকতে পারে। তাহলে সবুজ গ্রিন কালার খেয়াল করো। তাহলে যখন একই সাথে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল আসবে এটা হয়ে যাবে ডুয়াল চেম্বার পেসমেকার। আচ্ছা আবার কি হতে পারে? আবার এমন হতে পারে এটা আরেকটা পেসমেকার সেটা রাইট অ্যাট্রিয়ামে আসবে, রাইট ভেন্ট্রিকল আসবে, আরেকটা আসবে হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তাহলে দেখো তিনটা চেম্বারে যদি যাই এটাকে আমরা বলবো ট্রিপল চেম্বার পেসমেকার। এই খুব সহজ। তাহলে সিঙ্গেল চেম্বার হলে কোন চেম্বার থাকতে পারে, ডাবল চেম্বার হলে কোন চেম্বার থাকবে, ট্রিপল চেম্বার হলে কোন চেম্বার থাকবে। এতটুকু বোঝাই আমার জন্য যথেষ্ট। আচ্ছা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস জানাও। ইয়েস অর নো আমাকে একটু জানাও। আমরা পরে চলে যাই। আচ্ছা পেসমেকার কিভাবে কাজ করে? আচ্ছা এখান থেকে যেটা আমাদের একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে পেসমেকার এটা
মোটামুটি 30 মিনিটস টু 1 আওয়ার সময় লাগে এই পেসমেকার ইমপ্ল্যান্ট করতে যে সার্জারিটা। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড। আমরা পরের অংশে যাই। তো এর জন্য প্রশ্ন বলো। কোন ব্যাটারি ব্যবহার করা হয় পেসমেকারে? সবাই একটু কমেন্টে জানাও। কোন ব্যাটারি ব্যবহার করা হয়? হ্যাঁ। না ভুল করে ফেলেছো নুসরাত। হ্যাঁ, রাইট, লিথিয়াম নট, লিথিয়াম আয়ন ব্যাটারি। আচ্ছা, ওপেন হার্ট সার্জারি তোমরা জানো যে কি করা হয়? এই যে বুক কেটে খাঁচা বের করে ভেতরে হার্টের অপারেশন করা হয়। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। আচ্ছা, এটা যেটা করেছিলেন বিজ্ঞানীর নাম হচ্ছে উইলফ্রেড বিগ্লো। তিনি প্রথম এই পরীক্ষাটা করেছিলেন। আচ্ছা, আচ্ছা আমরা জানি এখানে 3 ধরনের সার্জারি হয়। এখান থেকে কোনটা কি ধরনের সেটা আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে অন পাম্প। অন পাম্প। অন পাম্পটা কি? অন পাম্প। তারপরে দেখো অন মানে প্রেজেন্ট। প্রেজেন্ট কি প্রেজেন্ট? মেশিন। মানে পেশেন্ট ইজ অন পাম্প। কথাটা হচ্ছে পেশেন্ট ইজ অন পাম্প। ঠিক আছে? মেশিন আছে। তাহলে মেশিন থাকলে এটাকে আমরা বলবো অন পাম্প। খেয়াল করে দেখো যে এখানে এই যে কার্ডিও পালমোনারি বাইপাস মেশিন এটা এখানে থাকে। তাহলে মেশিন থাকলে কার্ডিও পালমোনারি বাইপাস মেশিন থাকলে এটাকে আমরা বলি অন পাম্প। এবার দেখো অফ পাম্প। এখন বলো অফ পাম্পে কি মেশিন থাকবে? বলাই আছে অফ। পাম্প অফ তার মানে কোনো মেশিন নাই। তাহলে এখানে কি হবে? এটা নরমাল হার্ট, এখানে কোনো মেশিন থাকবে না। নরমাল হার্ট চিন্তা করো কত জটিল অপারেশন। হার্ট বিট করতেছে, এই যেভাবে বিট করতেছে এর মধ্যেই কিন্তু ডাক্তার অপারেশন করে। কত নিখুঁত অপারেশন করতে হয়, তাই না? এটাকে বলে বিটিং হার্ট সার্জারি। আর রোবট দিয়ে করা হয় এরকম অ্যাকুরেট হয় রোবট অ্যাসিস্টেড সার্জারি। ওকে, খুব সহজ। আচ্ছা বলো তো হার্ট লাং মেশিন ব্যবহৃত হয় কোথায়? দেখি কি বুঝলা? সবাই একটু অ্যানসার করো। হার্ট লাং মেশিন কোথায় ব্যবহৃত হয়? হার্ট লাং মেশিন। হ্যাঁ, এটা একটু অ্যানসার করো সবাই। আমরা একটু দেখি। হ্যাঁ, বাইপাস সার্জারি, হার্টের বাইপাস সার্জারি ব্যবহৃত হয়। আচ্ছা, এই সেই বাইপাস সার্জারিতে কি করা হয় তোমরা জানো? যে আমাদের পায়ে সাধারণত পায়ের একটা রক্তনালী, সাধারণত ভেইন, সেটা নিয়ে আসা হয় হার্টের যেখানে ব্লক, ওখানে আমরা সেই সার্জারি অপারেশনটা করি। কিভাবে করা হয় আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে ধরো এটা হার্ট, হ্যাঁ, এটা হার্ট। এটা হচ্ছে আমাদের হার্ট। ওকে। হার্টের যে রক্তনালী আমরা যদি একটু দেখাই, এই যে এভাবে করোনারি আর্টারি থাকে। এই করোনারি আর্টারি, এদিকে থাকবে করোনারি আর্টারি। এই ধরো এখানে ব্লক হয়ে গেছে। এখন এখানে ব্লক হলে কি হবে? এই জায়গা দিয়ে কোনো ব্লাড যাবে না, তাই না? তখন কি হবে? আমরা পা থেকে যেটা এখানে ছবিটা আছে, যে পা থেকে শিরা নেওয়া হয়, ভেইন নেওয়া হয়। ভেইন নিয়ে এখানে গ্রাফট করা হয়। কিভাবে? আমরা যদি এটা দিয়ে দেখাই। আচ্ছা, খেয়াল করো এখানে ব্লক। তখন আমি কি করব? এই যে এখান দিয়ে এখানে আরেকটা চ্যানেল করে দিব। তখন ব্লাড কি হবে? ব্লাডটা এখান দিয়ে এই যে এখানে চলে যাবে। তাহলে এই যে সার্জারি এটাকে আমরা বলতেছি বাইপাস সার্জারি। বাইপাসটা হচ্ছে আমাদের ফিজিক্সের শান্টের মতো, ঠিক আছে? একটা অল্টারনেট পাথওয়ে আমরা তৈরি করে দিলাম, ঠিক আছে? তাহলে এখন দেখো কি হয়? এখানে কোন জিনিসগুলো আমাদের করতে হবে? সেটা হচ্ছে করোনারি বাইপাস সার্জারি কিছু বলা নাই। এখানে যে আগের মতোই অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে এবং এখানে অ্যাথেরোমাটাস প্লাক এর কারণে এটা বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, যখন এই যে 50 to 70% ব্লক হয় তখন কি হয়? তখন কার্ডিয়াক মাসল ফাংশনটা ইম্পেয়ার হয়। আর আনস্টেবল এনজিও কখন হয়? যখন 90 to 99% হয়। এবার বলো তো হার্ট অ্যাটাক কত পার্সেন্ট ব্লক হলে হয়? এটা একটু কমেন্টে জানাও। হার্ট অ্যাটাক কত পার্সেন্ট ব্লক হলে হয়? এটা একটু কমেন্টে জানাও। কমেন্টে আমি দেখি হার্ট অ্যাটাক 100% সাবিয়া হাফিজ সবাই খুবই ভালো আনসার করেছো। তাহলে সেই বিষয়টা তখন আমরা বাইপাস সার্জারি করব। এই কথাটা এখানে বলা আছে। আচ্ছা, এখান থেকে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই যে দেখো সিএবিজি যে অপারেশন এখানে কিছু টাইপ আছে, হ্যাঁ? সিএবিজি যেমন আমি শুধু নামগুলো বলবো। একটা হচ্ছে অফ ক্যাপ, আচ্ছা আরেকটা হচ্ছে মিড ক্যাপ, ঠিক আছে? এই যে মিড ক্যাপ। তাহলে এই দুটো নাম একটু মনে রাখতে হবে যে বাইপাস সার্জারি কিছু টেকনিক আছে এর মধ্যে এই যে একটা হচ্ছে অফ ক্যাপ আর একটা হচ্ছে মিড ক্যাপ। এই যে ক্যাপ কি মানে জানো? ক্যাপ সিএবি ক্যাপ মানে হচ্ছে করোনারি আর্টারি বাইপাস। ওখান থেকে ক্যাপ শব্দটা আসছে। তাহলে এই দুইটা একটু নাম মনে রাখবা। এখান থেকে আর কিছু দরকার নাই। আচ্ছা, লাস্ট হচ্ছে এনজিওপ্লাস্টি। তোমরা জানো এটা বিজ্ঞানী ব্রায়ান ডিক তিনি এই এনজিওপ্লাস্টি করেছিলেন প্রথমে। এবং এনজিওপ্লাস্টি মানে হচ্ছে কি আমরা জানি আমরা সবসময় যেটা বলি সেটা হার্টের রোগীকে হার্ট ফাউন্ডেশন বা হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া সেটা রিং করায়, তাই না? এটা হচ্ছে এক ধরনের এনজিওপ্লাস্টি। কয়েকটা ধরন আছে আমরা একটু দেখব। তাহলে 4 রকম আছে। তোমরা সবাই একটু খেয়াল করে দেখো। 4 রকম। একটা কি? একটা হচ্ছে বেলুন। বেলুন কি হয়? দেখো যেখানে ব্লক আছে, যেখানে একটা ব্লক আছে আমরা কি করলাম? একটা ক্যাথেটার নিয়ে গেলাম। ক্যাথেটার মানে একটা সুতা করে ওখানে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে একটা বেলুনকে এখানে ফুলালাম। খেয়াল করে দেখো। এই জায়গায় যদি একটা বেলুনকে ফুলানো হয় তাহলে কি হবে? ওই যে প্লাকটা চেপে যাবে। ফলে রক্তনালীটা কি হবে? আবার ব্লকটা কমে যাবে। রক্তনালী ভেতর দিয়ে আবার ব্লাডটা চলে যাবে। তাহলে এটাকে আমরা বলতেছি বেলুন এনজিওপ্লাস্টি। মানে বেলুন যখন ফুলানো হয় ওই জায়গায় গিয়ে তখন কি হয়? বেলুনের চাপে ওই ব্লকটা একটু কমে যায়। তখন রক্ত প্রবাহটা আবার ব্লাড ফ্লোটা আবার আগের মতো চলে আসে। আচ্ছা, এরপর হচ্ছে লেজার। লেজারটা কি? আমরা ওই ব্লকের জায়গায় একটা লেজার নিয়ে গেলাম। এই যে লেজার নিয়ে গেলাম। লেজার নিয়ে গিয়ে তোমরা জানো লেজার কি করতে পারে? অনেক তাপ হিট জেনারেট করতে পারে। আর যেহেতু এখানে অনেক লিপিড থাকে, যখন হিট জেনারেট করে তখন কি হয়? লিপিডগুলো ডিসলভ হয়ে যায়। মানে ব্লকটা নরমাল হয়ে যায়। তো এটা একটা লেজার থেরাপি। জাস্ট প্রসিডিউরটা জানলেই হয়। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাথেক্টমি। অ্যাথেক্টমি কি? এই যে ব্লকটা আছে, এখানে যে ব্লকটা আছে, এই ব্লকটা আমি অপারেশন করে জাস্ট এটা কেটে বের করে নিয়ে আসবো। এই কেটে বের করে নিয়ে আসাকে বলে একটোমি। তোমরা কালকে ক্লাসে দেখছিলে টনসিলেক্টমি। আর এখানে হচ্ছে অ্যাথেরোমা আমরা কেটে নিয়ে আসি যেটা বলে অ্যাথেরেক্টমি। আচ্ছা, এরপর আসলে হচ্ছে স্টেন্টিং। আচ্ছা, স্টেন্টিংটা কি? স্টেন্টিং হচ্ছে সহজ বাংলায় আমরা যেটাকে বলি এটা হচ্ছে রিং পরানো। রিং পরানো। ঠিক আছে? ওই যে অপারেশনের সময় ডাক্তার বলে আপনার এখানে বুকে এতগুলো ব্লক আছে রিং পরাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে একটু রেসপন্স করো তো। সেটা হচ্ছে তোমাদের ফ্যামিলিতে এরকম রিং পরানো কোনো রোগী আছে? এটা ক্লিয়ার মতে আমাকে একটু জানাও। তাহলে এটা হচ্ছে স্টেন্টিং, এটা হচ্ছে আমাদের একটা এনজিওপ্লাস্টি প্রকার। ওকে। হ্যাঁ, দেখো 60% 230% বলছো যে তোমাদের ফ্যামিলিতে কারো না কারো রিং পরানো আছে। এটা কত ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে এই কথাগুলো অলরেডি আমরা আগের বছরের বই থেকে পড়েছি। আলাদা করে তোমার এখান থেকে জাস্ট একটু রিডিং করে নিলেই হবে। তবে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে করোনারি এনজিওপ্লাস্টির একটা নাম আছে। এই নামটা একটু মনে রাখবো আমরা। নামটা হচ্ছে পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন বা পিসিআই। ঠিক আছে? নামটা হচ্ছে পিসিআই। এইটুকু শুধু মুখস্থ রাখতে হবে। কেমন? ওরে বাবা, নাজিফা বলছো যে একজনের 10টা রিং পরানো আছে। ভাবা যায়? আচ্ছা, এই তো হলো কথা। আচ্ছা, তো মোটামুটি আমরা শেষ করলাম। তোমাদের সবাইকে অত্যন্ত মানে কি বলা যায়? আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে। এতক্ষণ ধরে আসলে দীর্ঘক্ষণ সময় ধরে তোমরা কাজ করেছো এবং এর মাধ্যমে কিন্তু আমরা বায়োলজির খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শেষ করলাম। নামাজের সময় হয়ে গেছে, তোমাদের নিশ্চয়ই নামাজ পড়তে হবে। সেই সময়টা খুব অল্প সময় থাকবে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলবো যে তোমরা আবার কি করো, পুরো বইটা আবার নিজে থেকে পড়ে ফেলো, কারণ বই পিডিএফ তোমরা পেয়ে যাবে। এরপরে আজকের লেকচারের সাথে আছে হচ্ছে তোমার ইংলিশ অংশ। জিকে বই থেকে ইংলিশ পার্ট, ইংলিশ 1 এই অংশটুকু দেখো, কারণ তোমরা লাইক পরীক্ষা দিতে পারবে না। সেটা হচ্ছে এই ইংলিশ অংশ প্লাস হচ্ছে আমাদের ম্যারাথন বাই 1 এর এই বায়োলজি অংশের লাস্ট পার্ট যেটা পার্ট 2। তো তোমরা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, বেশি পরীক্ষা দাও। এর মাধ্যমে তোমরা তোমাদের যে জায়গাগুলোতে গ্যাপ আছে বুঝতে পারবা। কারণ এখানে নাম্বারটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে তোমার ভুল হচ্ছে। তাহলে ওখানে আরেকটু পড়াতে হবে। কারণ বিশেষ তোমাকে মেইন ভর্তি পরীক্ষা ভালো হবে। তো তোমরা সেই মেইন ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা খুব ভালো করো এবং মেইন ভর্তি পরীক্ষা খুব ভালো একটা রেজাল্ট করো। তো এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে সুন্দরভাবে ক্লাসটা শেষ করার জন্য। আর স্টুডেন্ট ভাই আপনাদের কিছু হচ্ছে কোশ্চেন ছিল ক্লাস চলাকালীন সময়ে। যেমন হচ্ছে তোমরা অনেকে বলছো যে রেকর্ডেড ক্লাসটা কিভাবে পাবো? তো তোমাদের আইডিতে তোমরা যেভাবে ক্লাসে লগইন করছো ঠিক আছে, কিভাবে লগইন করবা? লগইন করার পর হচ্ছে তোমরা দেখবা যে পাস্ট ক্লাস নামে একটা অপশন থাকবে, হ্যাঁ উপরে। পাস্ট ক্লাসে যদি হচ্ছে তুমি ক্লিক করে থাকো, যতগুলো ক্লাস হচ্ছে তোমাদের সেগুলো হচ্ছে রেকর্ডেড হয়ে যাবে। আর অনেকে বলছে কখন এই রেকর্ড ক্লাসটা আমি পেয়ে যাবো, লাইভ ক্লাসটা কখন হচ্ছে রেকর্ড পাবো? দেখো তোমাদের হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে, লাইভ ক্লাসটা হচ্ছে কিছু একটা সময় নেই, প্রসেসের মাধ্যমে হচ্ছে 2-3 ঘন্টা প্রসেসের মাধ্যমে হচ্ছে তোমাদের অটো হচ্ছে তোমাদের পাস্ট ক্লাসে চলে যায়। অর্থাৎ হচ্ছে তোমাদের 2-3 ঘন্টা পর তোমাদের আইডিতে চেক দিবা, ওখানে হচ্ছে পাস্ট ক্লাস অপশনে তোমরা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। এখন যে ক্লাস থাকবে, এখানে পিডিএফ থাকবে, হ্যাঁ। আর তোমাদের হচ্ছে তোমাদের আইডিতে মাস্টার ক্লাস দেওয়া আছে, মাস্টার ক্লাসগুলো হচ্ছে চাইলে তোমরা দেখতে পারো। আর অনেকে বলছে যে এই ক্লাসগুলো কি আমার ফিজিক্যালি হবে কিনা? হ্যাঁ, তোমাদের হচ্ছে ফিজিক্যালি হচ্ছে ক্লাসগুলো করতে পারবা, পাশাপাশি হচ্ছে